ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ওয়ান পিস। আজকের পর্বে আমরা আরলং পার্ক আর্ক অর্থাৎ এপিসোড 31 থেকে 44 এর স্টোরি সম্পর্কে দেখব। আগের পর্বে আমরা বারাটিয়া আর্ক অর্থাৎ এপিসোড 19 থেকে 30 এর স্টোরি পর্যন্ত দেখেছি। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। কিন্তু আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব যে আগে ওয়ান পিস দেখা শুরু করতে, তাহলে তোমরা এই ভিডিওগুলো আরো বেশি এনজয় করতে পারবা। আর যারা অলরেডি দেখেছো তাদের জন্য তো এটা সুন্দর একটা রিক্যাপ হয়ে যাবে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আমি ওয়ান পিস অলরেডি আগে থেকে দেখেছি এবং অনগোয়িং এপিসোডেই আছি, কিন্তু এই ভিডিওগুলো বানানোর জন্য আমার আবার প্রথম থেকে ওয়ান পিস দেখা হচ্ছে। তাই তোমরা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকো এবং তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। তবে তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে 85% লোকে সাবস্ক্রাইব করো না। তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা অনেক বড় একটা বাংলা অ্যানিমে কমেডি তৈরি করতে পারি। এবং বেল আইকনও ক্লিক করো যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো অনেক কথাই বলে ফেললাম, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। শুরুতে লুফি, সানজি আর ইয়াসাকুকে দেখানো হয়, যেখানে লুফিকে অনেক এক্সাইটেড মনে হয় কারণ ওর ক্রুতে ফাইনালি একটা কুক চলে এসেছে আর এখন শুধু নামিকে ফেরত আনলে ওরা গ্র্যান্ড লাইনে যেতে পারবে। নামির কথা বলতে লুচি বলছি নামির কথা ভেবে একদম ব্লাশ করতে থাকে। লুফি নামিকে ব্যাক আনার জন্য এক মাস সে আইল্যান্ডে যেতে যায় যেখানে নামি গেছে। ইয়াসাকু বলে আমাদের কাছ থেকে যখন ওয়ান্টেড পোস্টার গুলো পড়ে গিয়েছিল তখন বড় বাবা নামি আরলং এর পোস্টার দেখে একদম তাকিয়েছিল, যেন একদম ক্রাশ খেয়ে গেছে। আরলং এর মাথায় 20 মিলিয়ন ব্যারির একটা হিউজ অ্যামাউন্টের বাউন্টি আছে, আর বড় বাবা নামি অবশ্যই আরলং এর মাথায় যে বাউন্টি আছে ওইটা কালেক্ট করার জন্য সে আইল্যান্ডে গিয়েছে। লুফি আর সানজি ইয়াসাকু এসব কথায় কোনো সিরিয়াসলি নেয় না আর খাবার দাবারের কথা বলতে থাকে। ইয়াসাকু চিল্লায় ওঠে আর বলো না যে তুমি ইনফেমাস আরলংকে চেনো না। ওরা বলে না, কে হালার পুত। ইয়াসাকু পরে বলে যে আরলং একটা ফিশম্যান যে গ্র্যান্ড লাইন থেকে এসেছে এবং গ্র্যান্ড লাইনে থাকা অবস্থায় ওর পথে যাই আসতো সবকিছু ধ্বংস করে ফেলতো। সানজি বলে আমি শুনেছি যে ফিমেল ফিশম্যান গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। অন্যদিকে লুফি ছবি এঁকে দেখায় যে এরা কি এরকম দেখতে। ইয়াসাকু পরে বলে যে ঠিক আছে, আমি একদম প্রথম থেকে বলতেছি গ্র্যান্ড লাইনকে সবসময় আমরা জলদস্যুর কবরস্থান বলি, কারণ হলো আরলং এবং আরো দুই টাইপের পাওয়ারফুল লোক যারা গ্র্যান্ড লাইনে রাজত্ব করে। আর এই দুই ধরনের মধ্যে প্রথমটা হলো 7 ওয়ারলর্ডস অফ দ্য সি। 7 ওয়ারলর্ডস হলো সেই সকল পাইরেট যাদেরকে গভর্নমেন্টরা অথরাইজ করে রেখেছে। ওরা বলে যে গভর্নমেন্টরাই পাইরেটকে কেন অথরাইজ করবে, যেখানে গভর্নমেন্টরাই পাইরেটদের পিছে পড়ে থাকে। ইয়াসাকু বলে প্রোটেকশনের জন্য, যেখানে এই 7 জন পাইরেট যা ইচ্ছা তাই করতে পারবে, বাট ওদের ট্রেজার থেকে টাইম টু টাইম একটা পরিমাণে অংশ গভর্নমেন্ট পাবে। গভর্নমেন্ট ওদের কিছু করবে না, আর যখন প্রয়োজন পড়বে তখন এই পাইরেটসরা গভর্নমেন্টের পক্ষ হয়েও কাজ করবে। কিন্তু এর মানে এই না যে এরা একদমই উইক, এরা অনেক বেশি পাওয়ারফুল। যদি উদাহরণ হিসেবে বলা লাগে, জোরো যার কাছে হেরে গেল তার নাম হলো ড্র্যাকুল মিহ, আর সেও সেই 7 জন ওয়ারলর্ডের মধ্যে একজন যে বর্তমানে স্ট্রংগেস্ট সোর্সম্যান। লুফি শুনে চিল্লাতে থাকে কুল, আমার আরো বাকি ওয়ারলর্ডের সাথে দেখা করার জন্য সহ্য হচ্ছে না। ইয়াসাকু বলে আর এই ওয়ারলর্ড গুলোর মধ্যে প্রথম যে ওয়ারলর্ড যার নাম হলো জিম্বে, যে একটা ফিশম্যান পাইরেট, সেও অনেক বেশি ডেঞ্জারাস আর তার সাথে আরলংও এর আগে কাজ করেছে। তাহলে বুঝতে পারছো যে আরলং কতটা ভয়ঙ্কর। ইভেন ডন ক্রিগও এর সামনে কিছু না। আরলং ইস্ট ব্লুতে আসার পরে সহজে 20টারও বেশি টাউন নিজের কবজায় করে ফেলেছে। ওর শক্তি অনেক বেশি, একদমই ডেভাস্টেটিং। সানজি বলে তো এরকম একটা ডেঞ্জারাস লোকের পিছনে নামি একাই কেন চলে যাবে। ইয়াসাকু বলে আমি তো বললামই যে বড় আপা নামি আরলং এর মাথায় যে বাউন্টি আছে সেটা কালেক্ট করার জন্য গিয়েছে। তখনই সানজি বলে ওঠে যে ও নামি যদি একটা মারমেড হয়ে থাকতো তাহলে আমি যে কোনো কিছু হোক বা যেভাবেই হোক আমি এটা দেখার চেষ্টা করতাম। লুফি বলে ও এরকম দেখতে হইতো। সানজি ওর উপর চিল্লায় ওঠে আর ইয়াসাকু বলে আমি এতক্ষণ ধরে যা বললাম তা একটাও কি তোদের মাথায় ঢুকছে। লুফি বলে হ্যাঁ বুঝছি, তুমি একটা ফিশম্যানের কথা বলছো যে হয়তো এর চেয়ে ওরকম পাওয়ারফুল, কিন্তু ইয়াসাকু বলে না তোমরা বুঝো নাই। সানজি তখন উঠে যায় আর খাবার বানাতে যায়। ইয়াসাকু আর লুফি অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা মাংস এবং বিভিন্ন রকমের খাবারের ডিমান্ড করতে থাকে আর সানজি ওটা বানাতে যায়। অন্যদিকে নামিকে দেখানো হয় যে ওই আইল্যান্ডের অনেক কাছাকাছি চলে এসেছে, যেখানে বড় একটা বিল্ডিং আছে যার উপর লেখা আরলং পার্ক। আর নামি বলে যে অনেকদিন পর আমি আবার আমার হোম টাউনে ফেরত আসছি। অন্যদিকে দেখানো হয় আরলংকে, যে একটা মেরিন অফিসারকে ঘুষ দিচ্ছে যেন ওই জায়গার যে মেরিনরা আছে তারা আরলং এর উপর কোনো প্রকার অ্যাটাক না করে এবং আরলং নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে। ঘুষের টাকা সে মেরিন অফিসার নেওয়ার পরে আরলং হাচিকে ডাক দেয় আর বলে এদেরকে আগিয়ে দিতে। হাচি ওদের দেখে ভেটকি দেয় আর বলে যে তোমাকে দেখে তো একদম ইঁদুরের মতো
লাগে। আরলং হাচিকে ওয়ার্ন করে যে এরা আমাদের গেস্ট, আর হাচি পরে কোনো কথা না বলে ওদেরকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে নামি আরলং পার্কের অনেক কাছাকাছি চলে আসে, যেখানে আসতেই নামির দেখা হয় একটা পিচ্চির সাথে, যে পিচ্চির একটা তলোয়ার নিয়ে আরলং তোকে আমি আজকে মেরে ফেলবো এটা বলতে বলতে চিল্লায় চিল্লায় আসে। পিচ্চি বলে আরলং আমার বাপকে মেরে ফেলছে, তাই আমি আজকে ওকে মেরে ফেলবো। কিন্তু নামি তখন ওর বুকসের থেকে ওর লাঠি বের করে আর ওই পিচ্চিকে পেদানি দেয়। নামি বলে যে আরলং এর তোর মতো এরকম পিচ্চি পোলাপানের সাথে ডিল করার কোনো টাইম নাই। পরে আবার ওর লাঠি ওর বুকসে ঢুকায় ফেলে, এই নে কিছু টাকা নে আর চলে যা। নামি পরে আরলং পার্কে ঢুকে পড়ে, আর আরলং নামিকে দেখে বলে ওঠে, নামি অনেকদিন পর তোমার সাথে আবার দেখা হলো, ওয়েলকাম তোমার বাসায়, তো বলো কি অবস্থা তোমার। নামি আরলং এর কথায় তালে তাল মিলাতে থাকে, আর আরলং ওর বাকি সবাইদের বলে যে সবাই শোনো, নামি আসছে, পার্টির আয়োজন করো। আরলং এর সকল ফিশম্যান ক্রু আনন্দে মেতে ওঠে। এদিকে জনি, উসোব আর জোরো আরলং পার্কের কাছাকাছি চলে আসে। উসোব আর জনি বলতে থাকে যে এটাই তাহলে সেই ইনফেমাস আরলং পাইরেট যারা গ্র্যান্ড লাইন থেকে এখানে এসেছে। ওরা বলে আমাদের এখন এখানে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে, আগে দেখতে হবে যে নামি আসলে এখানে আছে কিনা। নামি গোয়িং ম্যারিতে করে এসেছিল, তাই আগে আমাদের ওটা খুঁজতে হবে, আর তারপর আমরা সাবধানতার সাথে নামিকে খুঁজবো। কিন্তু জোরো তখন দাঁড়িয়ে বলে যে চলো অ্যাটাক করা যাক। উসোব আর জনি তো বলতে থাকে যে তুমি কি পাগল হয়ে গেছো। উসোব আর জনি বলে ফিশম্যানরা কোনো নর্মাল লোক না, প্রত্যেকটা ফিশম্যান নর্মাল মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী। জোরো বলে তোমরা যতক্ষণ এখানে লুলুপুচুর মতো বসে প্ল্যান করতেছো, যেখানে আমি ভাবতেছি সামনে আমাদের কিরকম লড়াই আসবে। লুফি আমাকে নামিকে ফেরত আনতে বলছে আর আমি ওইটাই করছি। আর তখনই উসোব আর জনি জোরোর মাথায় বাড়ি মারে আর জোরোকে বোটের সাথে বেঁধে ফেলে। উসোব আর জনি গোয়িং ম্যারিকে খুঁজে পায়, আর ওরা কনফার্ম হয় যে নামি এই আইল্যান্ডে আছে, তো এখন শুধু ওদেরকে খুঁজতে হবে। জোরো তখনই বলে বোকাচোদারা তোরা কি করতেছিস, আমার বেঁধে রাখছিস কেন, আমি দুশ্মন না, এখনই খোল আমাকে। ওরা ম্যাপে দেখে যে আরলং পার্কের পাশে একটা ভিলেজ আছে যার নাম হলো কোকুয়াশি ভিলেজ, আর হয়তো নামি এই সাইডে কোথাও আছে। উসব বলে জোরো তুমি এখানে রেস্ট নাও, সবকিছু আমি দেখে নিতেছি। আরলং পার্ক থেকে দূরে চলে এসে কোকুয়াশি ভিলেজের সামনে সে উসবের সাহস অনেক বেড়ে যায়। ওরা ওদের বোটটা ডক করতে যায়, কিন্তু তখনই দেখে ওইখানে ফিশম্যান। উসব তখনই ভয়ে কেঁপে ওঠে। ওরা আইল্যান্ডের কিনারা থেকে পাশ দিয়ে চলে যায়, কিন্তু জোরো চিল্লায় ওঠে যে আমরা নৌকাটা ওইখানেই ডক করে নেই কেন। উসব তখন জোরোকে বলে তুমি কি দেখো না যে এখানে আরলং পাইরেটস এর ফিশম্যানরা আছে, আমরা ওখানে ডক করতে পারবো না। তখনই জোরো উসবের মুখে লাথি মারে। ওরা বলে যে এই জায়গায় যদি ফিশম্যান থাকে তাহলে হয়তো পুরো আইল্যান্ডের মধ্যে আরলং এর রাজত্ব আছে। উসব বলে হয়তো আমরা বলতে পারি যে আমরা নামিকে খুঁজে পাই নাই। জোরো তখনও চিল্লাতে থাকে আমারে খোল শালার পুত্রা। অন্যদিকে ফিশম্যানরা জোরোর বোটটা লক্ষ্য করে আর বলে যে এই বোটটা তো কখনো এখানে দেখি নাই। দুজন ফিশম্যান তখনই সমুদ্রে লাফ দেয়, আর এটা দেখে উসব এবং জনিও বোট থেকে লাফ দেয়। তোরও চিল্লাতে থাকে আমাকে খোল শালার পুত্রা, তোদেরকে একবার হাতে পেলে তোদেরকে একদম খেয়ে ফেলবো। এদিকে ফিশম্যানরা জোরোর বোটে চলে আসে এবং দেখে জোরো একাই বোটে আছে এবং ও বাধা। চলো এরা আরলং এর কাছে নিয়ে যায়। এদিকে উসব বলে মাফ করো জোরো, আমি লুফিকে বলে তুমি অনেক সাহসী ছিলে এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছো। এদিকে জনি কাঁদতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে কখনোই ভুলবো না বিগ ব্রো জোরো। এরপর ওরা আইল্যান্ডে উঠে ভিলেজের সামনে চলে আসে, কিন্তু ওরা আসতে একদম অবাক হয়ে যায়। ওরা দেখে সবকিছু একদম লন্ডভন্ড অবস্থায় আছে। জনি বলতে থাকে যে আমি শুনেছিলাম যে ফিশম্যানরা নর্মাল মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী, কিন্তু এতটা শক্তিশালী যে প্রত্যেকটা বাড়ি একদম উল্টা করে ফেলা দিয়েছে। আর এগুলা বলতেই তখনই পিচ দিয়ে একটা ফিশম্যান আসে আর জনি তখনই লুকিয়ে পড়ে। উসব আশেপাশের অবস্থা সম্পর্কে বলতে থাকে, আর তখনই পিচ দিয়ে ফিশম্যান উসবকে বলে যে মনস্টার মুমু এই তাণ্ডবটা চালিয়েছে আর মুমুকে আমরা গ্র্যান্ড লাইন থেকে নিয়ে এসেছি। উসব তখনই পিছে তাকায় আর একদম ফ্রিকড আউট হয়ে যায়। তখনই ফিশম্যান বলে তুমি তো ওই বোটে ওই লোকটার সাথে ছিলে, আর ওকে ধরতে যায় আর উসব পালিয়ে যায়। ওর পিছে পিছে ফিশম্যানও দৌড়ায়, কিন্তু ফিশম্যানটা একটু ভোটকা থাকে আর যার কারণে ও দৌড়ায় পারে না। আর তখন উসব বলে যে এই জায়গা পানি না, এটা হলো ড্রাই ল্যান্ড, আর এখানে আমি বেশি ফাস্টার। উসব দৌড়াতে থাকে, আর তখন সেই পিচ্চি বাচ্চাটা যার বাপকে আরলং কয়েকদিন আগে মেরে ফেলেছিল আর নামি কিছুক্ষণ আগে ওর বুকস থেকে লাঠি বের করে মারলো, সেই বাচ্চাটা উসবকে ল্যাং মারে ফালিয়ে দেয়। তোকে আমি এখন মেরে আমি আমার বাপের বদলা নেবো ফিশম্যান। তখনই একটা হট মেয়ে এসে ওই পিচ্চির মাথায় বাড়ি মারে আর বলে এইসব করা বন্ধ করো। যখনই কোনো একজনকে ফিশম্যানের বিরুদ্ধে দাঁড়াইছে তখনই সে যেই জায়গায় থাকে সেই জায়গার সকল লোককে ফিশম্যানরা মেরে ফেলে। মেয়েটা বলে যদিও তোমার কাছ থেকে ফিশম্যানের গন্ধ আসতেছে, কিন্তু তোমাকে দেখে অনেকটা মানুষই
মনে হচ্ছে। অন্যদিকে উসবের পিছিয়ে যে ফিশম্যানটা ছিল সেটা খুঁজতেই থাকে, আর তখন উসব সাহস দেখায় বলে যে আমার পিছে দাঁড়াও, এটারে আমি এখনই আমার স্পেশাল অ্যাটাক দিয়ে রেখে নিতেছি। কিন্তু তখনই সেই হটমেটা উসবের মাথায় বাড়ি মারে আর বলে অনেক সাহস দেখাইছো, আর উসবকে ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। হটমেটা পরে ফিশম্যানের সামনে এসে চিল্লায় উঠে আর বলে যে লম্বা না কালার লোকটা। ফিশম্যান বলে কোথায়, বলে ওই দিকে গেছে, আর ওই ফিশম্যানটাকে অন্যদিকে পাঠায় দেয়। এদিকে সানজি অনেক মজার রান্না করতে থাকে, আর অন্যদিকে হাচি একটা পিগ রান্না করতে থাকে। রান্নার পর একটা সিগন্যাল দেয় আর চিল্লায় বলে যে মোমু তোমার খাবার সময় হয়ে গেছে। কিন্তু মোমু আসে না, কারণ মোমু লুফির বোর্ডের খাবারের গন্ধ শুকে দৌড় দিছে। লুফি আর ইয়াসাকু অনেক মজার মজার খাবার খেতে থাকে। সানজি বলে তোমাদের এই খাবার খাওয়ানো এখন আমার শুধু একটা প্র্যাকটিস ছিল, যাতে আমি সন্ধ্যাবেলা নামির সাথে সুন্দর একটা ডিনার করতে পারি। ওরা খাবার খেতে থাকে, আর তখনই মোমো লুফির বোটের নিচে চলে আসে। অন্যদিকে জোরোকে যে ফিশম্যানরা ধরেছিল তারা জোরোকে আর্লং এর কাছে নিয়ে আসে। আর্লং তখন জোরোকে জিজ্ঞাসা করে এই আইল্যান্ডে আসার পিছনে তোমার উদ্দেশ্য কি। জোরো বলে যেরকমটা আমি আগেও সবাইকে বলে বেড়াচ্ছি যে আমি এখানে একটা মেয়ের সন্ধানে এসেছি আল্লাহপুত। আর্লং তখন বলে ওয়াও, যাকে আমি আমার খাবার মনে করি সেই আমার উপর ভাব দেখাচ্ছে, আর না বোকামের মতো কাজ করতেছে, না অনেক বেশি সাহস দেখাচ্ছে। আর এই বলে ও ফিশম্যানের গুণগান করতে থাকে যে ফিশম্যানরা হলো একটা এভলিউশনারি বিং, যারা এইসব নর্মাল মানুষের চাইতে অনেক বেশি শক্তিশালী। নর্মাল মানুষরা ফিশম্যানের সামনে যে কতটা তুচ্ছ সেই সব জিনিসগুলো আর্লং হাইলাইট করে। তখন এই পিচ দিয়ে নামি বের হয়ে আসে আর আর্লং এর কথা ডিসএগ্রি করে। আর্লং তখন নামিকে বলে যে আরে আমি তোমাকে কিছু বলতেছি না, তুমি তো জানো তুমি আমাদের জন্য একটা স্পেশাল একটা হিউম্যান, তুমি অন্যান্য হিউম্যানের চেয়ে একদমই আলাদা, তুমি আমার আর্লং ক্রুয়ের একমাত্র প্রেশিয়াস ন্যাভিগেটর। জোরো তখনই শকড হয়ে যায় আর বলে নামি এটা আমি কি শুনতেছি, এই হালায় তোমার ওর ন্যাভিগেটর কেন বলতেছে। আর্লং তখন বলে নামি তুমি কি এর চিনো। নামি বলে এটাও সেই বোকাচোদাদের মধ্যে একজন যাদের ট্রেজার নিয়ে আমি পালিয়ে এসেছি, কিন্তু এই বোকায় তো আমার পিছে পিছে চলে এসেছে। জোরো বলে এটাই তাহলে তোমার আসল রূপ, এতদিন আমি খালি ভেবেছিলাম যে তুমি পাইরেটসদের দেখতে পারো না। নামি বলে এই সব একটা অ্যাক্ট ছিল, তুমি ভুল। আর তখনই দেখা যায় নামির হাতে আর্লং পাইরেটসের ট্যাটু। নামি তখন বলে আমি একটা পাইরেট আর আর্লং পাইরেটের ন্যাভিগেটর, আর এই বলে হাসতে থাকে। অন্যদিকে লুফি আসাকু আর সানজি যখন খাওয়া দাওয়া করতেছিল তখন ওদের সামনে চলে আসে মোমো। ওরা দেখে একদম ভয় পেয়ে যায় যে এত বড় জিনিসটা কি, সি মনস্টার, এটা কি গ্র্যান্ড লাইন থেকে আসছে। লুফি বলে এটা তো একটা গরু। সানজি বলে গরুরা তো সাঁতার কাটে না, কোনো জলস্থি নাকি। মোমো লুফি এদিকে তাকায় থাকে। লুফি বলে কি চায়। ইয়াসুকু দেখে বুঝতে পারে যে ও ওদের খাবারগুলো চায়। ও বলে তাড়াতাড়ি এই খাবার দিয়ে দাও, নাইলে এটা আমাদের উপর অ্যাটাক করবে। লুফি তখনই মোমোকে অনেক জোরে ঘুষি মারে, বলে যে ব্যাড গরু আমাদের খাবার খেতে আসছে। সানজি তখন বলে আরে এরকম করো না, এটা হয়তো ছোট একটা বাচ্চা যে খাবার খেতে চাচ্ছে। সানজি মোমোকে খাবার অফার করে, আর মোমো যখন খেতে যায় তখন সানজি নিজেই অনেক জোরে লাথি মারে। ইয়াসুকু বলে ওরা লাথি মারলে কেন। সানজি বলে ও তো আমাকে শুদ্ধই খেয়ে ফেলতে গেছিল। এদিকে উসবকে ওই হটমেটা ওর বাসায় নিয়ে আসে, যেখানে আমরা জানতে পারি যে ওর নাম হলো নজিকো। নজিকো ওই পিচ্চিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতেছো। পিচ্চিটা সব কাহিনী খুলে বলে যে কিভাবে ও নিজের বাবার মৃত্যুর রিভেঞ্জ দিতে যাচ্ছে, আর ওই ডাইনি মেয়েটা ওকে আটকাইছে। কিন্তু নজিকো তখন ওই পিচ্চিকে বুঝায় যে রিভেঞ্জই সব না, রিভেঞ্জ নিতে যায় যদি ও নিজেই মারা যায় তাহলে সেটা ওয়ার্থ ইট না। আর ওই পিচ্চি বলে ওই পিচ্চির মা এখনো বেঁচে আছে, তো তখন ওই পিচ্চিকে বুঝে ওর মার কাছে পাঠিয়ে দেয়, কেননা ওর মা ওই পিচ্চির জন্য চিন্তিত থাকবে। নজিকো তখন উসবকে জিজ্ঞাসা করে যে ও এখানে কেন আসছে। উসব তখন বলে যে আমার নাম হলো ক্যাপ্টেন উসব, আর আমি নামি নামে একটা মেয়েকে খুঁজতেছি। তখন নজিকো উসবকে সবকিছু খুলে বলে যে একটু আগে ওই পিচ্চি যে ডাইনির কথা বলছিল সেটাই নামি আর্লং ক্রুয়ের ন্যাভিগেটর। আর এই ভিলেজের এবং এই আইল্যান্ডের সবাই এটা জানে। ইনফ্যাক্ট নামি আমার বোনও, বা আবার অ্যাডপ্টেড বোনও বলা যায়। আমরা দুজনে অনাথ ছিলাম, যেখানে আমাদের ফস্টার মা আমাদেরকে অ্যাডপ্ট করেছিল। উসব বিশ্বাসই করতে পারে না ও নামির বাসায় আছে, আর নামি এরকম একটা ডাইনি যে নিজের ফ্যামিলি এবং ভিলেজকে ধোকা দিয়েছে এবং আর্লং পাইরেটসের সদস্য হয়ে গেছে। আমি বুঝি না, নামি ওর কাছে সকল ট্রেজার রাখছে এটা ঠিক আছে, কিন্তু আমার ভিলেজ বাঁচানোর জন্য নিজের জান বাজি রাখছে। আর আমাদের সাথে যখন ও ছিল তখন ওকে অনেক হাসি খুশি মনে হতো। নজিকো বলে নামি হাসি খুশি। ওসব বলে আমরা এখানে আসছিলাম নামিকে আবার ফেরত নিয়ে যেতে, কিন্তু এখন হয়তো এই সবকিছু পয়েন্টলেস। তখনই ওসবের মনে পড়ে যে আর বলে যে আমার একটা ক্রুমের অ্যাক্সিডেন্টলি আর্লং এর কাছে ধরা খেয়ে গেছে, আই হোপ ও এখনো মারা যায় নাই। এদিকে নামি জোরোকে বলে আমি শুধু তোমাদের ইউজ করছি, আমার যা পাওয়ার ছিল আমি তা তোমাদের কাছ থেকে নিয়ে নিয়েছি বোকাচোদারা। আর্লং তখন হাসতে থাকে
আর ও বলে নামি অনেক কোল্ড হার্টেড, ও টাকার জন্য নিজের ফ্যামিলি এবং ভিলেজকেও ধোকা দিছে, সেখানে তুই তো কিছুই না। নামির মুখের চেহারা তখন একটু পাল্টায় যায়। জোরো এটা লক্ষ্য করে। আরলং বলে যে আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে আমি এই সবকিছু ভুলে যেয়ে এখান থেকে চলে যেতাম। জোরো বলে আমার দরকার নাই, কারণ আমি কখনো নামিকে সেভাবে ট্রাস্ট করিও নাই। ও যদি সিরিয়াল কিলিংও করা শুরু করে তাও আমি অবাক হবো না। নাই বলে তো তুমি এখানে কি করতেছো, এখান থেকে চলে যাও, তোমার আর দেখতে ইচ্ছে করতেছে না। জোরো মুচকি হাসি দেয় আর তখন পিছের দিকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। সবাই তো কিছুই বুঝে ওঠে না যে ও কি করতেছে। বলে যে ও পানিতে লাফ দিল কেন। আবার একজন বলে নামি অনেক সময় অনেক মিন হয়। আবার একজন বলে ও হয়তো সুইসাইড করতেছে, কারণ জোরো পানির উপরে ভেসে উঠতেছে না। আরলং বলে ও ওইখানেই থাক, এখান থেকে বের করা লাগবে না। জোরো যখন পানির উপর উঠেছে না তখন সবাই হাসতে থাকে যে কিরকম বোকাচোদা, নিজের জান এমনি এমনি দিয়ে দিচ্ছে, জীবন একটা মূল্যবান জিনিস। নামিও তখন প্রথমে বুঝে ওঠে না যে কি করবে, কিন্তু তখনই আবার সাথে সাথে পানিতে লাফ দেয় আর জোরোকে বাঁচিয়ে নেয়। নামি বলে হালার পুত তুই কি করতেছিস। জোরো বলে তুমি কি করতেছো, তুমি আসলে একটা নাইস গার্ল যে কাউকে মরতে দেখতে পারে না, তো এরকম ঢং করা বন্ধ করো না কেন। নামি বলে কুত্তা। নামি জোরোর বুকে লাথি মারে আর বলে আবার যদি তুমি এরকম করছো তাহলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। জোরো বলে রিয়েলি। নামি বলে তোমার শরীরে অনেক ব্যান্ডেজ দেখা যাচ্ছে, তুমি হয়তো অনেক বেশি আহত। জোরো বলে আমি আমার টি শার্টটা হারাই ফেলছি, তাই আমি এইসব দিয়ে আমার বডিকে কভার করে ফেলছি যাতে তুমি ডিস্ট্র্যাক্ট না হয়ে যাও। নামি আবার জোরোর পেটে ঘুষি মারে আর ওখান থেকে যেতে থাকে। আরলং বলে এরা এখন কি করবো। নামি বলে এরা বন্দি করে রাখো, এরা আমি পরে দেখতেছি। তখনই সে ফিশম্যান যে উসবের পিছে ছিল সে সেখানে চলে আসে এবং ইনফর্ম করে যে জোরো এখানে একা না, ওর সাথে আরো একজন ছিল যার নাক লম্বা, আর সে এখন কোকোয়াশি ভিলেজের আশেপাশে আছে। নামি তখন আবার একটু ঘাবড়িয়ে যায় আর আরলং তখন বলে যে ভালো, এখন আমার কাছে দুইটা রিজন এসে গেল কোকোয়াশি ভিলেজে যাওয়ার। পরে দেখা যায় কোকোয়াশি ভিলেজের সবাই বলতেছে যে আরলং আসতেছে, কিন্তু ও কেন আসতেছে, আমরা কয়দিন আগে আমাদের ট্রিবিউট দিলাম। তখনই ওইখানে একটা লোক যার নাম গেনজো, সে বলে আরলং হয়তো আমার ওয়েপেনের জন্য আসতেছে। আরলং পরে গেনজোর কাছে আসে আর বলে তুই তাহলে সেই বোকাচোদা যে নিজের কাছে একটা ওয়েপেন রাখছস। গেনজো বলে আমি একটা কালেক্টর, এখন কি এখানে আমাদের কোনো হবিও রাখা যাবে না। আরলং বলে হবি আলাদা, আমার আন্ডারে 20টারও বেশি টাউন আছে আর সবকিছুকে আমার দেখাশোনা করা লাগে, তাই এমন কিছু আমার ভিলেজে থাকবে না যেটা দিয়ে কেউ বিদ্রোহ করতে পারে। আর যখন কেউ আমার কথার বিরুদ্ধে যাবে তখন কি হবে তা তো তোমরা জানোই, যেরকমটা কয়েকদিন আগে একটা টাউনের ট্রিবিউট না দেওয়ার কারণে হয়েছে। ওসব আরলংকে দেখে বলে আরলং তো অনেক বড় একটা জায়ান্ট। নজিকো বলে জায়ান্ট না, ফিশম্যান। উসব বলে আর ট্রিবিউটটা কি। নজিকো বলে এটা হলো ট্রিবিউট মানি, যেটা হলো আমাদের বেঁচে থাকার জন্য দেওয়া লাগে, বড় হোক ছোট হোক যেই হোক না কেন, কেউ যদি ট্রিবিউট মানি না দিতে পারে তাহলে পুরো টাউনটা ধ্বংস করে দেওয়া হবে, যেরকমটা কয়েকদিন আগে গোসা ভিলেজে হয়েছিল। এ জায়গায় জানা যায় আরলং এর মেন গোল হলো পুরো ইস্ট ব্লু এর মধ্যে একটা এম্পায়ার তৈরি করা, অর্থাৎ পুরো ইস্ট ব্লু এর মধ্যে নিজের রাজত্ব থাকবে ওর, যেখানে এসব ট্রিবিউট মানে সম্পূর্ণ একটা ছোট অংশ মাত্র। অন্যদিকে নামি জোরোর কাছে আসে আর জোরোকে মুক্ত করে দেয়, জোরোকে ওর সোর্ড দেয় আর বলে এখান থেকে চলে যাও, আরলং জলদি চলে আসবে। আরলং এদিকে গেনজোর কাছে শুধুমাত্র ওয়েপেন থাকার কারণে ও মেরে ফেলতে চায়, কিন্তু নজিকো তখন সামনে চলে আসে আর আরলংকে থামতে বলে আর বলে যে আমরা 8 বছর ধরে তোমাকে ট্রিবিউট মানে দিয়ে আসতেছি, হঠাৎ করে আমরা এখন বিদ্রোহ করব কেন, এটার কোনো সেন্সই বানায় না। সাথে সাথে ওই টাউনের অন্যান্য লোকরা বের হয়ে আসে আর গেনজোকে ছেড়ে দিতে বলে, কিন্তু আরলং যখন গেনজোকে মারতে যায় তখনই উসব একটা বিল্ডিং এর উপর উঠে আরলং এর উপর স্নিক অ্যাটাক করে। আরলং তো অনেক চেতে যায় যে কোন হালার পুত আমার মারলো। ওরা দেখতে পারে বিল্ডিং এর উপর উসবকে। উসব চিল্লায় বলে যে আমি হলাম দ্য ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সি, ক্যাপ্টেন উসব, যাকে সবাই ডিমন উসব নামেও চিনে আর যাকে পুরো অর্ধেক বিশ্ব ভয় করে। আমার কমান্ডে 1000-এরও বেশি ওয়ারিয়র আছে। অন্য ফিশম্যান বলে উঠে আরে এটাই তো সেই নাক লম্বালা ছেলেটা। আরলং বলে তোর 1000 লোকরে পাঠা, আমি সবগুলারে একটা একটা করে ছিঁড়ে খামো। উসব লক্ষ্য করে যে ওর এটাকে আরলং এর কিছুই হয় নাই। আরলং চেতে যায় আর বলে মানুষের বাচ্চা, তোর মতো ক্রিয়েচার আমার কোন পাল্লা ছিঁড়ে ফেলবে। আর ও উসব যে বাসার উপর দাঁড়িয়ে ছিল সেটাই পুরোটুকু নিজে উঠায় ফেলে। অন্যান্য ফিশম্যানরা আরলংকে থামতে বলে যে বেশি টান্ডব চালে ট্রিবিউট পানি পেতে সমস্যা হবে, কিন্তু তারপর আরলং ওই বাড়িটাকে লন্ডভন্ড করে দেয়, কিন্তু উসব কোনোভাবে বেঁচে যায় আর দৌড়ে পালায়। অন্যান্য ফিশম্যানরা উসবের পিছে দৌড় দেয়। আরলং চিল্লায় বলে ওরা ধরে নিয়ে আসো আর ছিঁড়ে ফেলো। আর আরলং তো পাগলের মতো হয়ে গেছে যে ওর উপরে অ্যাটাক করছে। অন্যান্য সব ফিশম্যানরা আরলংরা কোনোভাবে আটকায় আর বলে যে এখনই ওরা আরলং পার্কে নিয়ে চলো, নাহলে এই সব জায়গা ধ্বংস করে ফেলবে। পরে
ফিশম্যানরা সবাই ওখান থেকে চলে যায় আর ভিলেজের লোকরা স্বস্তি পায়। তখন সেখানে নামি চলে আসে। নামি সবাইকে বলে হ্যালো এভরিওয়ান। এখানে এসে আবার ভালো লাগলো। অন্যান্য সবাই যখন দেখে নামি তখন সবাই নিজের ঘরে যেয়ে নিজের দরজা বন্ধ করে ফেলে। নজিকো পরে বলে কি ব্যাপার, তোমাকে তো দেখাই যায় না এখানে, আজকে হঠাৎ কি বলে? নামি বলে আমি শুনলাম এখানে কিছু ঝামেলা হচ্ছে। আর্লং তাই না? আর তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখানো হয় নামি একটা কবরের সামনে বসে আছে আর বলতে থাকে আমার আর 7 মিলিয়ন ব্যারি দরকার। নজিকো পিস দিয়ে বলে যে তোমার রেপুটেশন তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। নামি বলে আমার কোনো সমস্যা না, আমি তো একটা পাইরেট তাই না? তাছাড়া আর্লং এর সাথে আমার করা এগ্রিমেন্ট যেখানে ওকে 100 মিলিয়ন বেরির বদলে আমার ভিলেজটা আমি ফিরে পাবো এবং মুক্ত হয়ে যাবে, সেই তুলনায় এটা কিছুই না। 100 মিলিয়ন হতে আর মাত্র 7 মিলিয়ন লাগে। অন্যদিকে দেখা যায় যে জোরো আর্লং পার্কে যতগুলো ফিশম্যান ছিল সবগুলোকে একদম ভত্তা বানায় ফেলছে আর ও আর্লং এর চেয়ারে ভাব মেরে বসে আছে। ও বলে নামি আমাকে বলছিল যে এখান থেকে চলে যেতে, কিন্তু এখানে আসা ছাড়া আমার কোনো জায়গায় ছিল না। আর আরেক দিকে দেখা যায় যে লুফি, সানজি আর ইয়াসাকু ওদের বোটটা মোমোর সাথে বেঁধে দিয়েছে আর ওকে ইউজ করে স্পিডের সাথে ওদের নেক্সট স্টপ আর্লং পার্কে চলে যাচ্ছে। এদিকে অন্যান্য ফিশম্যানরা যখন আর্লংকে নিয়ে আসে তখন আর্লং এর উসপের অ্যাটাক করাটা মনে পড়তে থাকে যে কিভাবে কন্তে না কন্তে এক পোলায় সরে মারছে। আর্লং অনেক ফ্রাস্ট্রেট হয়ে যায় আর বলে যেভাবে হোক ওই লম্বা না কালা পোলারা ধরে নিয়ে আয়। অন্যদিকে উসপ দৌড়াইতে থাকে আর ওর পিছে ফিশম্যানরা পড়ে থাকে। উসপ জঙ্গলের ঘাস এবং ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে এবং ওদেরকে ট্রিক করে ওদের মুখের মধ্যে আবার অ্যাটাক করে আবার সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সামনেই পরে আর যাওয়ার পথ থাকে না। অন্যান্য ফিশম্যানরা এখানে আসে কিন্তু উসপকে খুঁজে পায় না। ওরা সেখান থেকে চলে যায় আর তখন দেখা যায় যে ওখানে একটা গাছ ছিল, তো ওই গাছের আকার ধরে উসপ সেরকম সেজে থাকে। কিন্তু তারপরে ওখান থেকে উসপ আবার পড়ে যায় আর সে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পর ওইখানে অন্য একটা ফিশম্যান থাকে যে উসপকে ধরে নিয়ে যায়। অন্যদিকে জোরো লুফির ওয়েট করতে থাকে যে কখন লুফি এখানে আসবে। ও একদম বোর হয়ে যায়। ও এদিক ওদিক দেখে, ও লক্ষ্য করে ওখানে আরো একজন আছে যে বড়শি দিয়ে মাছ ধরার সময় নিজের প্যান্টের মধ্যে বড়শির হুক লাগিয়ে নিজেকে টান মারে। জোরোকে হাঁচি লক্ষ্য করে আর ওর পরিচয় দেয়। হাঁচি মনে করে জোরো ওদের একটা গেস্ট। জোরো জিজ্ঞাসা করে আর্লং কোথায়? হাঁচি বলে আমি শুনছিলাম সে কোকোয়াশি ভিলেজের দিকে যাচ্ছে। তো জোরো বলে কোকোয়াশি ভিলেজে আমি কোন দিক দিয়ে যাব? বলে যে এটাই উঠে পড়ো, আমি নিয়ে যাচ্ছি। তো জোরো হাঁচির পটে উঠে পড়ে আর হাঁচি জোরোকে একটা রাইড দেয় আর কোকোয়াশি ভিলেজে পৌঁছে দেয়। এদিকে আর্লং ওর আর্লং পার্কে আসে আর এসেই দেখে যে অনেক খারাপ অবস্থা, এদিক ওদিক ওর সব লোক পড়ে আছে। ও ওদের কাছে জিজ্ঞাসা করে এই তোমার কি হয়েছে, তোমাদের এই অবস্থা কেন? একজন অনেক কষ্টে বলে ওঠে যে জোরো। আর্লং বলে কি? পাইরেট হান্টার জোরো? ও কি আমার মাথার উপর বাউন্ডারিটা নিতে আসছে? পরে বলে যে আমরা যাকে ধরে বেঁধে রেখেছি সেই হলো পাইরেট হান্টার জোরো। আর্লং তো প্রথমে বিশ্বাসই করতে পারে না। এদিকে উসবকে যে ধরে ফেলেছিল সে উসবের নাক ধরে টানতে টানতে ওকে নিয়ে আসে। আর্লং বলে এই লালুরে দিয়ে আমার ক্ষুধা মিটবো না। কিন্তু অন্য একটা ফিশম্যান জোরোকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখানে যায় এবং ওর একটু খটকা লাগে যে জোরোকে মুক্ত করলো কে। ওরা সবাই নামির কথা বলতে থাকে যে হয়তো নামি আমাদের ধোকা দিয়েছে। কিন্তু নামি এই কথাগুলো শুনতে থাকে আর বলে যে ব্যাস অনেক হয়েছে, সাহস কেমন হয় আমাকে ধোকাবাজ বলার? আমি 8 বছর ধরে আর্লং এর জন্য কাজ করে যাচ্ছি। আর্লং আর আমার একটা ডিল হয়েছে আর আমি ওই ডিলের অনেক কাছাকাছি, তো আমি এখন হঠাৎ করে কেন ধোকা দিতে যাব? ডিলের কথায় যখন উঠে আসে তখন নামিকে জিজ্ঞাসা করা হয় যে তুমি টাকার জন্য তোমার ফ্যামিলি এবং ভিলেজ সবাইকে ছেড়ে দিয়েছো, কিন্তু তারপর 100 মিলিয়ন ব্যারি দিয়ে ওই ভিলেজটা কেন কিনতে যাচ্ছ? এই ম্যাপে কি রয়েছে সকল রহস্য? নামির চেহারা তখন একটু চেঞ্জ হয়ে যায় আর বলো তোমার সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেওয়ার? তখনই সেখানে হাঁচি চলে আসে। হাঁচি এসে দেখে যে আরে এখানে কি হচ্ছে, সবাই হয়ে পড়ে আছে কেন? ওরা বলে পাইরেট হান্টার রোরোনোয়া জোরো এখানে আসছিল আর ওরই কাজ এসব। হাঁচি তখন মনে পড়ে যে একজন স্ট্রেঞ্জ লোক এখানে ছিল যার কাছে সোর্ডও ছিল, আর পরে ঘাবড়ে বলে যে ও তো ওকে ফ্রি একটা রাইড দিয়ে আসছে। ওরাও হায় হতাশ করতে থাকে যে আরে বোকাচোদা। অন্যদিকে জোরো জানতে পারে যে উসবকে ধরে ফেলা হয়েছে। জোরো এটা শোনা মাত্রই আর্লং পার্কের দিকে দৌড় দেয়। এদিকে হাঁচি বলে যে জোরো আর্লংকে খুঁজতেছিল তাই ও জোরোকে কোকুয়াশি ভিলেতে পৌঁছে দিয়েছে। আর্লং বলে গ্রেট, তাহলে আমার আর নিজে থেকে ওকে খোঁজা লাগবে না, ও নিজেই আমার কাছে আসবে। উসব বুঝতে পেরে যে জোরো এখানে আসতেছে তাই কিভাবে আরো সময় বের করা যায় তার জন্য উসব ওদের উপর একটা স্নেক অ্যাটাক করতে যায়। কিন্তু নামি এটা খেয়াল করে আর বুঝতে পারে যে উসব ওর এত বছরের সবকিছু নষ্ট করে দিবে, তাই ও নিজের লাঠি বের করে উসবকে মারে। উসব প্রথমে মনে করে যে নামি ওকে মারবে না, কিন্তু নামি একদমই সিরিয়াস থাকে আর একটা চাকু নিয়ে উসবের ভুঁড়ি ফুটা করে দেয়। পেট থেকে বের হওয়া রক্ত নিজের হাতে দেখে উসব তো বিশ্বাসই করতে পারে না যে নামি ওকে মেরে ফেললো। এই বলতে বলতে উসব পানিতে পড়ে যায়। এদিকে জনি
জনি এই সিনটা দেখে ফেলে, আরো বিশ্বাসই করতে পারে না যে নামি উসবকে মেরে ফেলছে। আর অন্যান্য যে ফ্রিশম্যানরা থাকে তারা বিশ্বাস করে যে নামি আসলে ওদেরই লোক, নামি ওদেরকে বিট্রে করে নাই। নামি বলে আমি তোমাদের লোক না, আমি শুধু এখানে বিজনেস করছি, যখন আমি 100 মিলিয়ন ব্যারেল দিব তখন তোমরা কোকুয়াশি ভিলেজ ছেড়ে দিবে। আর্লং বলে অবশ্যই, তুমি যদি আমার কাছে 100 মিলিয়ন ব্যারেল আনতে পারো তাহলে আমি অবশ্যই আমার কথা রাখবো। নামি ওর ম্যাপ নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। নামি পরে উপরে ওর রুমে চলে আসে আর ওর রুম দেখতে দেখতে মনে করতে থাকে যে কিভাবে ছোট থাকতে আর্লং ওকে এই রুমে নিয়ে এসেছিল এবং কিভাবে আর্লং ছোট থেকে ওকে ইউজ করছে। অন্যদিকে লুফি তো মোমোকে ইউজ করলে আর্লং পার্কের দিকে হাই স্পিডে আসতে থাকে, এদিকে মোমোর মাথাও একদম ঘুরায় যায়। মোমো আর্লং পার্কের কাছাকাছি আসতে অন্যদিকে মোড় নিয়ে নেয় আর আইল্যান্ডের সাথে ক্র্যাশ করতেই ওদের বোটটা আকাশে উড়ে যায় আর আইল্যান্ডের ভিতরে উড়ে উড়ে দিতেই থাকে। লুফি বলে আমার তো মনে হচ্ছে আমরা উড়তেছি। সানজি বলে আমরা আসলেই উড়তেছি। ইয়াসাকু বলে না, আমরা নিচে পড়ে যাচ্ছি। বোটটা সামনে যেতে থাকে আর হঠাৎ করে ওই বোটের সামনে জোরও চলে আসে, তো বোটটা পরে জোরোকে বাড়ি মেরে জোরোর সাথে সাথে চলতে থাকে আর ক্র্যাশ হয়ে ভেঙে যায়। জোরো বলে ওরে করতেছটা কি তোরা? লুফি বলে আমরা নামিকে বাঁচাতে এসেছি। লুফি জোরোকে জিজ্ঞাসা করে উসব আর জনি কোথায়? জোরো বলে জলদি আমাদের এখনই আর্লং পার্কে যেতে হবে, উসবকে ওরা ধরে ফেলছে, আমাদের ওকে বাঁচাতে হবে। জনি তখনই সেখানে চলে আসে আর কাঁদতে থাকে আর বলে লাভ নাই, বিগ ব্রো উসব অলরেডি মারা গেছে, বড় আপা নামি বিগ ব্রো উসবকে মেরে ফেলছে। সবাই একদম শকড হয়ে যায়। লুফি বিশ্বাস করে না, লুফি অনেক চেতে যায় আর জনিকে ধরে বলে চুপ কর, আর একটা কথা বলছো তো পস্তাবা। জনি বলে তোমরা আমাকে বিশ্বাস করো আর না করো, কিন্তু আমি যেটা দেখছি সেটাই বলতেছি, বড় আপা নামি বিগ ব্রো উসবকে মেরে ফেলছে। লুফি বলে চুপ কর, নামি কখনোই ওর ফ্রেন্ডদের মারবে না। তখনই পিছে নামি চলে আসে আর বলে ফ্রেন্ড নিয়ে কি বলতেছো লুফি? নামি বলে তোমরা এখানে কি করতেছো? লুফি বলে নামি তুমি আমাদের ফ্রেন্ড আর আমরা তোমাকে নিতে এসেছি। নামি বলে ফ্রেন্ডস? হ্যাঁ, আমাকে হাসাও না। জনি তখন জেলে ওঠে তুমি বিগ ব্রো উসবকে মেরে ফেলছো, এটা আমি নিজের চোখে দেখছি। নামি বলে হ্যাঁ, তুমি যদি চাও তাহলে রিভেঞ্জ নাও। আর এর মানে তোমার ফ্রেন্ডের বোকামির কারণে আর্লং এখন জোরোর পিছেও পড়ে গেছে। তোমরা নিজেদেরকে যতটাই শক্তিশালী মনে করো না কেন, আসল মনস্টারদের সামনে তোমরা কিছুই না। তোমরা যদি এই আইল্যান্ডে থাকো তাহলে তোমরা অবশ্যই মারা যাবে। এখন তোমরা দেখো কি করবা কি করবা না, তোমাদের চয়েস। সানজি তখন বলে যে নামির হার্টলেস ফেস অনেক হট। ও বলে হাই নামি, এটা আমি সানজি, চলো একসাথে পালাই যাই। জোরো তখন বলে চুপ কর রোমিও, এখন এসব করার সময় না। সানজি বলে ভালোবাসা এটা ঘূর্ণিঝড়ের মতো, তাই সরে যাও। আর জোরো তখন ওর কথা না শুনে অন্যদিকে তাকায় আর সানজি বলে এই আমার দিকে তাকা, আমি কিছু বলতেছি। জোরো বলে নামি ওসব কোথায়? নামি বলে হয়তো মাছদের সাথে। জোরো তখনই নামিকে আগায় যায় মারার জন্য। সানজি তখনই জোরোকে আটকায় আর বলে যে একটা সোর্সম্যান একটা লেডিকে মারতে যাচ্ছে, হাউ স্যাড। জোরো বলে বোকাচোদা তুই কি দেখতে পারতিস না এখানে কি সিচুয়েশন চলতেছে? আমার আর জ্বালাইস না। সানজি বলে আমাকেও যদি এত সহজে কেউ আটকায় ফেলতো তাহলে আমিও রেগে যেতাম। জোরো বলে চুপ কর। সানজি বলে আমার যা ইচ্ছা আমি তাই বলবো। ইয়াসাকো তখন বলে বিগ ব্রো এখন আমাদের মধ্যে ফাইট করার টাইম না, আমরা সবাই এখানে একসাথে আছি। নামি বলে ও ঠিকই বলছে, সময় থাকতে এখান থেকে চলে যাও, এই আইল্যান্ডের অ্যাফেয়ার্সে তোমাদের নাক গলানোর কোনো দরকার নাই। আর তোমরা কি বোঝো না, আমি তোমাদের সাথে ক্লোজ হয়েছি, জানি আমি তোমাদের সবকিছু লুটতে পারি, তাই এখন যাও তোমাদের শিপ নিয়ে যাও আর এমন কোনো বোকা কাউকে ধরো যে তোমাদের ন্যাভিগেটর হয়ে যাবে। দেন গ্র্যান্ড লাইনে যায় তোমরা 1 পিস খুঁজবা না 2 পিস খুঁজবা, যায় দেখো, জাস্ট এখান থেকে চলে যাও, তোমাদের আর দেখতে ইচ্ছা করতেছে না। কিন্তু লুফি তখন নামির কথা শুনে রাস্তার মধ্যেই শুয়ে পড়ে। লুফি বলে আমি এমনিতে অনেক টায়ার্ড, আমি এই ভিলেজের অ্যাফেয়ার গুলোতে নাক গলাতে যাচ্ছি না, কিন্তু আমি তোমাকে ছাড়া যাচ্ছি না। আর লুফি ঘুমায় যায়। নামির হাত কাঁপতে থাকে আর ও চিল্লায় বলে যা ইচ্ছা তাই করো, আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই পিচ্চি যার বাপ মরে গেছে সে নজিকোকে আইল্যান্ডের কিনারায় নিয়ে আসে আর বলে আসো দেখো আমাদের হোপ এসে পড়েছে। গোসা ভিলেজে তাণ্ডবের সময় একজন সার্ভাইভ করেছিল আর সে কোনো রকম নেভির ব্রাঞ্চে যে এখানে এ পর্যন্ত যত কিছু হয়েছে সবকিছু সম্পর্কে বলেছে। তো আমাদের জন্য একটা রেস্কিউ টিম আসছে, হয়তো আমরা এখন সবাই বেঁচে যাব। মেরিন শিপের অফিসার সোলজারদের সামনে ভাষণ দিতে থাকে আর বলে আমরা আর্লং এর এই টাইরানগিরি বন্ধ করব। দেন ডাইরেক্ট আর্লং পার্কের উপর ক্যানন ফায়ার করার অর্ডার দেয়। ক্যানন ফায়ার শুট হয় আর ডাইরেক্ট আর্লং পার্কে এসে পড়তে যায়, কিন্তু তখন আর্লং ওই ক্যানন বলটা নিজের দাঁত দিয়ে আটকে ফেলে আর কামড় দিয়ে ক্রাশ করে ফেলে। এখান থেকে বোঝা যায় যে আর্লং এর জ কতটা পাওয়ারফুল। এদিকে মেরিন শিপ থেকে ওরা দেখে যে ওরা ক্যানন বল মারলো, কিন্তু তারপরেও তো কিছুই হলো না, তো ওরা আবার আরেকটা ক্যানন বল মারতে যায়। অন্যদিকে আর্লং ওর 3 জন ক্রুকে পাঠায়, যেখানে একজন ক্যানন বল মারার আগেই ওই শিপের উপর উঠে ওইখানকার সোলজারদের মারতে থাকে। নেভি অফিসার তখনই সামনে এসে বলে যে আমি ওয়ার্ল্ড গভর্নমেন্টের 77 নম্বর ব্রাঞ্চের অফিসার, আর আমি তোদের আর কিছু বলার আগেই ওই অফিসারকেও অ্যাটাক করে আর
বলে যে দেখবা দিন দুপুরে একটা সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে আর তোমাদের জাহাজ সেই ঘূর্ণিঝড় ডুবে সমুদ্রের তলদেশে চলে যাবে। ওরা তো বিশ্বাস করে না, কিন্তু সমুদ্রের নিচে আরেকজন ওই জাহাজের অ্যাঙ্কর খুলে ফেলে আর হাঁচি একটা ঘূর্ণিঝড় বানায়। নিমিষে ৭৭ নম্বর ব্রাঞ্চের নেভি শিপটি সমুদ্রে তলিয়ে যায়। নজিকো বলে ওঠে, এই দেখো আমাদের হোপ আবারও চলে গেল। আর্লং এর রাজত্ব কেউই বন্ধ করতে পারবে না। হাঁচি এবং অন্য যে দুই ফিশম্যান থাকে ওরা বলতে থাকে আমরা এই সমুদ্রের পানি সম্পর্কে সবকিছু জানি, কোথায় কি আছে খুঁটিনাটি সবকিছু, কখন কোন দিকে কিভাবে বাতাসের কারেন্ট ফ্লো করে সেগুলোও জানি। আর যতক্ষণ আমরা এই সবকিছু সম্পর্কে জানি ততক্ষণ আমাদের কখনো কেউই হারাতে পারবে না। আরেকজন বলে হ্যাঁ, আর এটা সম্পূর্ণ ক্রেডিট নামির উপর। আমরা যদি নামিকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার ম্যাপ ড্র করাতে পারি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার খুঁটিনাটি সম্পর্কে জানতে পারি তাহলে আমরা সবসময় আনডিফিটেড থাকবো। আর্লং বলে হ্যাঁ, নামি একদমই চমৎকার। আমাদের আর্লং এম্পায়ার বানাতে নামির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, কিন্তু লজ্জার কথা আর কি বলবো। হাঁচি বলে কিসের লজ্জার কথা? আরেকজন বলে ওঠে যে আর্লং নামিকে প্রমিস করেছিল যে যদি নামি আর্লংকে 100 মিলিয়ন ব্যারিল দিতে পারে তাহলে ও নামি এবং কোকুয়াশি ভিলেজকে মুক্ত করে দিবে। হাঁচি বলে না, নামিকে এভাবে ছাড়তে পারো না, প্লিজ কিছু করো। আর্লং বলে আমার কিছুই করার নাই, নামির সাথে আমি 8 বছর আগে প্রমিস করেছি, আর যেখানে টাকার কথা আসে সেখানে আমি প্রমিস সবসময় রাখি। অন্যদিকে ইয়াসাকো আর জনি জোরোকে বলতে থাকে যে বিগ ব্রো জোরো চলো এখান থেকে, কি করতেছো? তুমি কি জানো না যে আর্লং আমাদের পিছে পড়ে আছে? আমাদেরকে পেলেই তো সে একদম মেরে ফেলবে। আর আমরা যেহেতু এখন জেনে গেছি যে নামি একটা বিশ্বাসঘাতক, তাই আমাদের নামির জন্য এই আইল্যান্ডে থাকার আর কোনো প্রয়োজনই নাই। জোরো বলে আমার এখানে থাকার কারণ ওই যে ওয়ে থাকতেছে তো আমিও থাকতেছি। ইয়াসাকো বলে বোকার মতো কথা বলো না বিগ ব্রো, তুমি কি এখন বলতে চাচ্ছ তুমিও নামিকে চাও? জোরো বলে নামি থাকবে কি না থাকবে সেটা আমার ডিসাইড করার কিছু নাই, ওই ডিসাইড করবে। ইয়াসাকো আর জনি বলে ঠিক আছে বুঝছি, তুমি যাবা না, কিন্তু আমরা এখানে থেকে নিজের জান হারাতে চাই না, আমরা এখান থেকে যাচ্ছি। আর ওরা জোরোর সাথে বিদায় জানায়। সানজি পরে জোরোকে বলে যে হে, তোমার কি মনে হয় নামি কাঁদতেছিল কেন? জোরো বলে ওকে আসলেই কাঁদতেছিল। সানজি বলে হ্যাঁ, ওর মনের মধ্যে। জোরো বলে নামি যদি কেঁদেও থাকে সেটা উসবকে মারার জন্য গিল্টি ফিল করে। সানজি বলে তুমি কি সিরিয়াস? তোমার মাথায় আসলেই কিছু নাই, তোমার কি আসলে মনে হয় যে নামি উসবকে মারবে? জোরো কিছু বলে না। অন্যদিকে দেখা যায় যে উসব এখনো বেঁচে আছে আর দৌড়ে পালাচ্ছে আর জোরোকে খোঁজার চেষ্টা করছে। আরো খুঁজতে খুঁজতে ভাবতে থাকে যে নামি ওইটা কেন করলো। নামি উসবকে ওদের সামনে মারার সময় নিজের হাতের মধ্যে ছুরি মেরেছে। নামি বলতে থাকে যে এটা আমার বিজনেস, আমার ব্যাপার, আমার একমাত্র চয়েস। নামি নিজের হাতেই মেরেছে আর অন্য সবাইকে দেখিয়েছে যে ও আমাকে মারছিল। উসব বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে নামি এরকম করলো, আর যাও করছে ভালোই করছে, নাইলে আমি এতক্ষণে মাছের খাবার হয়ে যেতাম। উসব বলতে থাকে এখন আমার কি করা দরকার? একটা আসল পুরুষ কখনোই কারোর মাধ্যমে বাঁচার পর তাকে ফেলে সেখান থেকে চলে যাবে না। এখন আমাকে জোরোকে খুঁজতে হবে। আর তখনই ওর সামনে জোরো চলে আসে আর ও জোরোর দিকে আগিয়ে যায়। জোরো দিকে সানজিকে বলতে থাকে যে তোমার মনে হয় নামি উসবকে মারে নাই? সানজি বলে আমি কি ভুল? জোরো বলে কে জানে। আর ওর নামের প্রতি ওর দৃষ্টিভঙ্গিটা বলতে থাকে। ওর কথা শুনে সানজি আবার যেতে যায় আর দুজনের মধ্যেই ফাইট শুরু হতে যায়। আর যখন ওরা একে অপরকে মারতে যায় তখন ওরা দুজনে উসবের মুখে মারে। আর ওরা দেখে যে উসব এখনো বেঁচে আছে। লুফি উসবকে দেখে আর বলতে থাকে উসব তোমার কি হয়েছে? নামি কি তোমার সাথে এরকম করছে? সানজি বলে না, আমি আর জোরো এর সাথে এরকম করছি। জোরো বলে না, তুমি করছো। লুফি বলে স্টুপিড জনি কি উল্টা পাল্টা কথা বলতেছিল। জোরো উসবকে জিজ্ঞাসা করে আমরা শুনছি তুমি নাকি মরে গেছো। উসব তখন বলে তুমি রং না, একভাবে বলা যায় আমি মরে গেছিলাম, কিন্তু না আমি আমার জান বাঁচিয়েছে। আর তখনও এই কাহিনীগুলো ওদের সবাইকে খুলে বলে। অন্যদিকে নজিকো যখন বাসার সামনে আসে তখনও শুনতে পারে ঘরের মধ্যে ভাঙচুর হচ্ছে। ও এসে দেখে না আমি একটা টেবিলে বসে একটা ম্যাপ সামনে রেখে হেড ডাউন করে বসে আছে। নজিকো বলে কি ব্যাপার, কি হয়েছে? নামি বলে কিছুই না। নজিকো তখন বলে যে ওই লোকগুলা কে? নামি বলে তুমি চিনো? নজিকো বলে হ্যাঁ, আমি কি একটা ক্যাপ্টেনের সাথে দেখা করছি, যাকে দেখে তো মনে হয় একটা মৃত্যু। কিন্তু নামি, আমি শুনলাম তুমি তাদের সাথে হাসছো, কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি রেয়ার। আর এমনি তো আমি তোমাকে বছর খানেক ধরে কখনো হাসতে দেখিনি। এখন বলো আমাকে এরা আসলে কারা? ইটস ওকে, তুমি আমাকে যে কোনো কিছু বলতে পারো। নামি বলে যে আমি ভাবছি যে আমি ওদের কথা ভুলে যাব। আমি ভাবছিলাম আমি ওদেরকে আমার মাথা থেকে বের করে ফেলতে পারবো। আর নামি ওদের সাথে ওর মেমোরিজ গুলো মনে করতে থাকে, যেখানে ওরা একসাথে খেলতো আর মজা করতো, আর কখনো কোনো দুর্ঘটনা হলে যে কিভাবে ওরা একসাথে মোকাবেলা করতো। ও যতই ভুলার চেষ্টা করে ততই ওর মনে পড়ে। আর লুফির
কথাগুলো মনে করতে থাকে, যেখানে ওর বন্ধুদের কতটা ইম্পর্টেন্স দেয় আর ওরা সবাই একসাথে কত কিছু মোকাবেলা করেছে, ওরা কিভাবে সুন্দরভাবে দিনগুলো কাটাচ্ছিল। যদি সম্ভব হতো তাহলে আমি ওদের সাথে জয়েন করতাম আর পুরো ওয়ার্ল্ড ঘুরে বেড়াতাম। এগুলা বলতে বলতে নামি ঘুমিয়ে যায়। নজিকো ব্যাপারটা বুঝতে পারে যে নামির জীবনে কিরকম একটা জিনিস এসেছে, ফ্রেন্ডস। এই শব্দটা মানে ব্যথা, যা ওর হৃদয় ভাঙে। অন্যদিকে ওসব জোরো, সানজি আর লুফিকে সবকিছু বোঝায় আর ওরা বুঝতে পারে যে নামির এই ফিশম্যানদের সাথে হাত মেলানোর পিছনে কোনো ইন্টারনাল মোটিভ আছে। জোরো তখন বলে, ঠিক আছে, এরপর কি? আমরা কি এখন আরলং পার্ক ডিস্ট্রয় করে ফেলবো? আমাদেরকে এখন আসলে নামির সাথে কি হচ্ছে এই জিনিসগুলো আগে জেনে নেওয়া উচিত না? তখনই সেখানে নজিকো চলে আসে আর বলে, তোমরা যাই করো কিছুই হবে না, যাই হয়ে যাক না কেন আরলং এর রাজত্ব কেউ বন্ধ করতে পারবে না। লুফি বলে, একে? ওসব বলে, এ হলো নামির বোন। সানজি তখনই বলে ওঠে যে, ও নামির বোন, তাই তো বলি এত হট কেন? জোরো বলে, তুমি কি বলতে চাও? নজিকো বলে, আমাকে বিশ্বাস করো, এখানে যাই হচ্ছে এগুলোর সাথে নিজেদের ইনভলভ করো না এবং বেচারা নামিকে ছেড়ে দাও। আমি তোমাদের সব সিচুয়েশনটা এক্সপ্লেন করতেছি, অর্থাৎ নামি কেন আরলং ক্রুতে জয়েন করেছে আর সবকিছুর পিছনে মেইন মোটিভটা কি। ওসব বলে, ঠিক আছে বলো আমাদের, আমিও জানতে চাই যে আসলে ওর কাহিনীটা কি। লুফি তখন বলে, আমার শোনার ইচ্ছা নাই, ওর অতীতের সম্পর্কে শুনে আমার কি যায় আসবে। ওরা বলে, লুফি তুমি কই যাচ্ছ? বলে, হাঁটতেছি। ওরা বলে, তুমি কি শুনবে না ও কি বলে? লুফি বলে, না। নজিকো বলে, ওকে। জোরো বলে, ওর কথা চিন্তা করার দরকার নাই, ও এরকমই, আমরা তোমার কথা শুনবো, কিন্তু আমার মনে হয় না তাতেও কোনো কিছু চেঞ্জ হবে। ওসব বলে, আমি সব শুনবো, আমিও আসলে বুঝতে চাই যে এখানে আসলে হচ্ছেটা কি। সানজি বলে, আমিও শুনতে চাই নামের ব্যাপারে সবকিছু। নজিকো জোরোকে দেখে বলে, ও তো ঘুমায় গেল। নজিকো লুফির দিকে তাকায় আর বুঝতে পারে যে এই জন্য নামের জন্য ওদেরকে ভোলা অনেক কষ্টকর। অন্যদিকে গ্রামের লোকরা দেখতে পারে যে ওদের ভিলেজে পাশে আরো একটা মেরিন শিপ আসছে, যেটা হেডকোয়ার্টার 16 থেকে পাঠানো হয়েছে। ওরা মনে করে ব্রাঞ্চ 77 এর শিফটে ধ্বংস হয়ে যাওয়ার পরে হেডকোয়ার্টার জিনিসটা সিরিয়াসলি নিচ্ছে। তখনই দেখা যায় ওই ইঁদুর অফিসারকে, যে আরলং এর কাছ থেকে ঘুষ নিয়েছিল, ও গেনজোকে ডাকে আর বলে, আমাকে নামির বাসায় নিয়ে যাও। গেনজো বলে, নামির বাসায়? কিন্তু কেন? যা বলছে এখানে তাই করো। অন্যদিকে নজিকো লুফির ক্রুদের ওদের অতীতের কাহিনী বলতে থাকে, যা 8 বছর আগে নিয়ে যায়। আর নামি আর নজিকো বাচ্চা থাকে আর এই ভিলেজে একজন থাকতো, নামি আর আমি কখনোই তাকে ভুলবো না, যার নাম হলো বেলামির। অন্যদিকে হাচি আর আরো দুটো ফিশম্যানকে দেখানো হয়, যারা এটা শোনানো থাকে যে হঠাৎ করে আইল্যান্ডের ভিতরে একটা বোট কিভাবে উড়ে চলে আসলো আর এখানে তো কেউ নাইও। তখন ওরা দেখতে পায় লুফিকে, যে ওখানে এক পাশে হেঁটে যাচ্ছিল। ওরা বলে, এই পোলা তো এই গ্রামের না, এ কোথা থেকে আসলো? ওরা লুফির পথে দাঁড়িয়ে যায় আর লুফি ওদেরকে দেখে বলে, এদেরকে তো দেখে মনে হচ্ছে হয়তো এরা ফিশম্যান। লুফি ওর মতো চুপচাপ ওদের পাশ দিয়ে হেঁটে চলে যায় আর ফিশম্যানরা তো বলদ হয়ে যায় যে কি হইলো। ওরা লুফিকে ডাকতে বলে, এই দাঁড়াও, কে তুমি আর তুমি আইল্যান্ডে কি করতেছো? লুফি বলে, কেন, তোমার কি? হাচি তেমন কিছু বলতে পারে না আর বলে, আসলে এখানে আমরা এর আগে তেমন কোনো ভিজিটর কখনো সেভাবে আসে নাই। লুফি বলে, ও, আমার নাম লুফি, আমি এখান থেকে যাচ্ছি। হাচি বলে, এখান থেকে যাচ্ছ? ওয়েল, হ্যাভ এ নাইস টাইম। তখনই অন্য একজন লুফিকে জিজ্ঞাসা করে, ওই স্মার্ট পাসা, কই যাচ্ছিস তুই? লুফি বলে, আমি কই যাচ্ছি আমি নিজেও জানি না, আর ওখান থেকে চলে যায়। হাচি আসতে থাকে আর বলে, এ হয়তো অনেক মজার একটা মানুষ। অন্যরা বলে, কিন্তু এই হালা আসলে ক্যাডা? এ আমাদের পাশ দিয়ে চলে গেল, কিন্তু মনের মধ্যে কোনো একটু চিন্তা বা ভয়ও লাগলো না, আমি এর আগে কখনো এরকম দেখি নাই। অন্যদিকে উসব নজিকোকে বলে যে, তুমি বলতে যাচ্ছ বেলেমের তোমাকে এবং নামিকে ছোটবেলায় পেলে বসেছে? নজিকো বলে, হ্যাঁ। অন্যদিকে নামি ঘুম থেকে জেগে উঠে আর এক বস্তা কমলার দিকে তাকায় থাকে আর মনে মনে বলতে থাকে, আর বেশি দিন না বেলেমের, কোকেয়াশি ভিলেজ, এখানকার সব লোক, কমলার বাগান, সবকিছু মুক্ত হয়ে যাবে। আর ও নিজের হাতে ওর আঁকা এই আইল্যান্ডের ম্যাপটা দেখতে থাকে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে দেখা যায় ছোট্ট নামি কোকেয়াশি ভিলেজ যে আইল্যান্ডে আছে সে আইল্যান্ডের ম্যাপ আঁকে। ম্যাপটা সাকসেসফুলি আঁকতে অনেক খুশি হয়ে পড়ে। পরে দেখা যায় ওকে একটা লাইব্রেরিতে, যেখানে ও অনেক উপরে একটা বইয়ের দিকে তাকিয়ে আছে। ও বলতে থাকে যে এখন আমার খালি ওই বইটা দরকার। ও সিঁড়ি দিয়ে উঠে ওই বইটা নিয়ে ওই বইটা ওর জামার ভিতরে লুকিয়ে ফেলে আর তখনই সেখানে ওইখানকার লাইব্রেরিয়ান চলে আসে। নামি কোনো রকম ওই বইটা নিয়ে চলে যেতে যায়, কিন্তু তখনই গেনজো সেখানে চলে আসে আর নামিকে ধরে ফেলে। গেনজো নামিকে উঠায় সেখান থেকে নিয়ে যায় আর ওকে বকাঝকা করতে থাকে যে আমি তোমাকে কতবার বোঝাবো যে চুরি করা একদম খারাপ। নামি বলতে থাকে যে তাহলে আমি আমার যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি কিভাবে নিব, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। গেনজো নামিকে বেলোমিরের কাছে নিয়ে আসে আর গেনজো বেলোমিরকে বলে যে এটা দেখে রাখো, নাহলে কবে না কবে ওরা জেলের পিছে দেখবা। বেলোমির গেনজোর সাথে সিলেক্টিভলি মজা নিতে থাকে। গেনজো পরে লজ্জায় একদম পিছে চলে আসে। নামি আর বেলোমির দুজনেই হাসতে থাকে, কিন্তু পরে বেলোমির নামিকে শাসন করে। নামি বেলোমিরকে সরি বলে, কিন্তু আবার ওকে বলে যে আমার এই বই
বইটার অনেক প্রয়োজন ছিল। বেলেমির বলে তাহলে আমাকে বলো নাই কেন? নামি বলে কারণ আমি জানি যে এটা তুমি অ্যাফোর্ড করতে পারতে না। আর ওদের মধ্যে কথা হতে থাকে আর তখন সেখানে ছোট্ট নজিকো চলে আসে আর বলে যে নামি তুমি আবার ধরা খেয়ে গেছো, তোমার জায়গায় যদি আমি চুরি করতাম তাহলে আমি ধরা খেতাম না। বেলেমির দুজনকেই আবার শাসন করে। ওরা দুজনই পরে সরি বলে আর বেলেমির পরে হেসে ওঠে আর নামির ম্যাপের কথা বলতে থাকে যে নামি যে ম্যাপগুলো আঁকে সেগুলা কতটা চমৎকার, কেউই বিশ্বাস করবে না যে এতটুকু পুস্কি মাইয়া এরকম একটা ম্যাপ একদম একা একা নিজে এঁকেছে। নামি তখন বলে আমি এই বইটা চাচ্ছিলাম যাতে আমি ন্যাভিগেশন শেখা শুরু করতে পারি। আর এখান থেকে আমরা জানতে পারি যে নামির স্বপ্ন হলো একটা ন্যাভিগেটর হওয়া, যে এই বিশ্বে সমুদ্রে জাহাজে ঘুরে ন্যাভিগেশন দিবে আর যেখানে যাবে সেখানকারই ম্যাপ আঁকবে আর সবগুলো একত্রিত করে পুরো বিশ্বের বড় একটা ম্যাপ আঁকবে। আর এই আইল্যান্ডের ম্যাপ নামির স্বপ্নের প্রথম স্টেপ। বেলেমির বলে একটা ওয়ার্ল্ড ম্যাপ, নামি তোমার স্বপ্ন পূরণ হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এরপরে রাতের বেলায় নামি আর নজিকো যখন ডিনার করে তখন নামি বেলেমিরকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের সাথে খাচ্ছ না কেন, বেশ কয়েকদিন ধরে এরকম দেখতেছি। বেলেমির বলে আমি রাতে কমলা খাচ্ছি, আমি ডায়েটে আছি আর এই কমলা খেলে আমার স্কিন অনেক সুন্দর হবে। তখন নজিকো বলে যে আমিও খেতে চাই না। তুমি মিথ্যা বলতেছো কেন? তুমি খাচ্ছ না কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার কেনার টাকা নাই, তুমি নিজে ক্ষুধার্ত অবস্থায় আছো যেন আমরা ক্ষুধার্ত না থাকি। এইসব কথার মাঝে বেলেমির একটা কাপড় সেলাই করে সেখানে ডিজাইন বানাচ্ছিল, যেখানে ওটা শেষ হওয়ার পর ও সেটা নামিকে দেয়, কিন্তু নামের ওটা পছন্দ হয় না। তখন নজিকো বলে যে এত কমপ্লেন করো না, আমার কাপড়গুলো তুমি না নিলে তুমি নতুন কাপড়ও পাবা না। নামি তখন বলে এটা ফেয়ার না, তুমি সবসময় নতুন কাপড় পাও আর আমারগুলো সব ইউজড। নজিকো বলে আমারও পুরান কাপড় আছে, তাই যা পাচ্ছ তাই নাও আর চুপ করে থাকো। নামি বলে আমরা তো আপন বোনও না, আমাদের বাপ মাও এক না, তো হু কেয়ারস। বেলেমির এটা শুনতেই নামিকে একটা থাপ্পড় লাগাই দেয়। বেলেমির বলে তো কি হয়েছে, তোমার বাপ মা একই না, আমি কখনোই তোমার কাছ থেকে এরকম কথা শুনতে চাই না। নামি কাঁদতে থাকে আর বলে আই ডোন্ট কেয়ার, তুমি আমাদের আসল মাও না, তুমি খালি একটা মহিলা যে আমাদের টেক কেয়ার করতেছো। নিশ্চয়ই তুমি আশা করো যে যদি আমরা এখানে না থাকতাম তাহলে তুমি নিজের ইচ্ছা মতো খাবার এবং নিজের কাপড় কিনতে পারতে। তোমার মতো লুজারের জায়গায় আমাকে ধনী কেউ একজন যদি অ্যাডপ্ট করো তাহলে আমি অনেক বেশি খুশি হইতাম। বেলেমির তখন একদম যেন পাথর হয়ে যায়। বেলেমির বলে ঠিক আছে, যদি তোমার এখানে পছন্দ না হয় তাহলে তুমি অন্য কোথাও যেখানে ইচ্ছে সেখানে যেয়ে থাকতে পারো। নজিকো ওই দুজনকেই থামতে বলে, কিন্তু নামি তখন বলে আমি এখানে আর কখনো ফিরে আসতেছি না। আর এই বলে বৃষ্টির মধ্যে বাসা থেকেও বের হয়ে যায়। নজিকো পরে বেলেমিরকে বলে যে বেলেমির আমরা তিনজন একটা ফ্যামিলি, আর নামিও এটা ভালো মতোই জানে, সবকিছুই ঝগড়া আর রাগের মধ্যে হয়েছে, নামি এগুলা মন থেকে বলে নাই। বেলেমির নজিকোকে বলে যে দেখো কে বড় হয়ে গেছে, তুমি যাও নামিকে নিয়ে আসো, আমি আজকে খাওয়ার জন্য ভালো কিছু বানাবো। অন্যদিকে নামিকে দেখানো হয় যে ভিলেজে গেনজোর কাছে চলে আসে। গেনজো সব কাহিনী শুনে হাসতে থাকে যে নামি ঘর ছেড়ে চলে আসছে। নামি বলে যে বেলেমিরের যদি আমাদের দেখাশোনা না করা লাগতো তাহলে অনেক খুশি থাকতো। গেনজো বলে ও তাই, কেন সেটা? নামি বলে ওয়েল, দুইটা বাচ্চাকে টেক কেয়ার করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, আর আমরা না থাকলে বেলেমির নিজের ইচ্ছা মতো চলতে পারতো, আর এমনি তো আমার দুষ্টামির কারণে গ্রামের সবাই হয়তো বেলেমিরকে দেখতে পারে না। গেনজো হাসতে থাকে আর বলে তুমি আস্তে আস্তে অন্যদের বোঝা শুরু করতেছো, কিন্তু তোমার এসব না ভালো লাগবে না। বেলেমির যখন তোমার বয়সে ছিল তখন ও আরো বেশি চতুর ছিল, যেন পুরো ভিলেজে তাণ্ডব লাগাই দিবে। আমরা তো কখনো ভেবেছিলামই না যে এরকম একটা মেয়ে মেরিনে চলে যাবে। নামি বলে বেলেমির মেরিনে ছিল? গেনজো বলে হ্যাঁ, পাইরেটসরা সাধারণ মানুষের উপর যে অত্যাচার করতো এটা বেলেমির সহ্য করতে পারতো না, আর তার জন্য পাইরেটসের সাথে লড়াই করতে মেরিন হয়ে যায়। কিন্তু একটা লড়াইতে বেলেমিরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর ও বাঁচার আশা একদম ছেড়েই দেয়। কিন্তু তখনই ও লক্ষ্য করে নজিকোকে, যে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চাকে কোলে নিয়ে হাঁটছিল। বেলেমির কাছে এসে বলে যেটা কি তোমার বোন? নজিকো বলে না, ওকে আমি এক জায়গায় পড়ে পেয়েছি। দুজনই সেই বাচ্চা মেয়েকে দেখে, যেখানে বাচ্চা মেয়েটা দুজনকে দেখে হাসে, আর সেই বাচ্চা মেয়ের হাসি দেখে ওদের চোখে পানি চলে আসে, যেন বেঁচে থাকা একটা নতুন আশা খুঁজে পেয়েছে। তারপরে বেলেমির একটা নৌকায় করে ঘূর্ণিঝড়ের মাঝে কোকে এসে ভিলেজে চলে আসে, আর আসতেই ডাক্তার বলে চিল্লাতে থাকে। বেলেমির ডাক্তারকে বলে যে এই দুইটা বাচ্চাকে যেভাবে হোক বাঁচাতে। বেলেমিরও অনেক আহত থাকে, আর ডাক্তার যখন ওর কথা বলে তখন বলে আমার কথা চিন্তা করা লাগবে না, প্লিজ যেভাবে হোক এদেরকে বাঁচাও। আর তারপর যখন ওরা সুস্থ হয়ে ওঠে তখন বেলেমির ডিসাইড করে যে আমি এই দুই বাচ্চার মা হব। গ্রামের লোকরা তো ফ্রিকড আউট হয়ে যায় যে বেলেমিরের মতো একটা মেয়ে হঠাৎ করে দুই বাচ্চার মা হতে যাচ্ছে। ভিলেজাররা ওদের কাছে ওই বাচ্চাদের রাখতে চায়, কিন্তু বেলেমির চিল্লায় ওঠে, আর তারপর থেকে এই তিনটা মেয়ে একটা ফ্যামিলির চেয়ে অনেক বড় হয়ে যায়। নামি ব্যাপারগুলো বুঝতে পারে, তখন সেখানে নজিকো চলে আসে আর বলে নামি তুমি এখানে কি করছো, বাসায় চলো, বেলেমির আজকে তোমার ফেভারিট ডিশ বানাচ্ছে। নামি এক্সাইটেড হয়ে যায় আর দুদিনে খুশিতে সেখান থেকে যেতে থাকে। গ্রামের লোকরা
নামি আর নজিকোকে দেখে আর দেখে মনে অনেক খুশি হয়, যেন ঘটনাটা গতকালকেরই ছিল, যেখানে এই দুই বাচ্চা এই গ্রামে এসেছিল আর বেলেমের সহ এরা অনেক স্ট্রাগল করে এখন পর্যন্ত টিকে আছে। এরা যেন এভাবে সবসময় খুশি থাকে। কিন্তু ওই টাইমেই সেখানে চলে আসে আর্লং পাইরেট আর একজন উৎসবের মতো চিল্লাতে থাকে যে পাইরেটস 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 আসতেছে। সবাই দেখতে পারে যে আর্লং পাইরেটস যারা গ্র্যান্ড লাইন থেকে আসছে। অনেকে বলতে থাকে যে ফিশম্যান পাইরেটস দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই কথাটা হয়তো সত্যি, আর তাদের মধ্যে এক ভাগ এখানে চলে আসছে। গেনজো নামি আর নজিকোকে লুকাতে বলে, আর এদিকে আর্লং ভিলেজে চলে আসে। আর্লং বলে যে এই পুরা কোকোয়াশি ভিলেজটা এখন আর্লং ডোমেইনের অংশ, তোমরা এখন থেকে সবাই প্রতি মাসে আমার কাছ থেকে জীবন কিনবা। বড়দের জন্য 1 লাখ আর বাচ্চাদের জন্য 50,000, আর যদি ব্যারি না দিতে পারো তাহলে মরবে। ভিলেজাররা সবাই কোন রকম টাকা জোগাড় করে আর্লংকে দেয়, আর অন্যদিকে নামি আর নজিকো বলতে থাকে যে বেলেমিরার কাছে তো এত টাকাও নেই, এখন কি হবে। বাট ভাগ্যক্রমে বেলেমিরার বাসা ভিলেজের ভিতরে না, দূরে পাহাড়ের উপরে। এখন আর্লং শুধু এই জিনিসটা লক্ষ্য না করলে হয়, ভিলেজাররাও সেম জিনিসটাই ভাবে যে আর্লং এখন খালি এখান থেকে গেলে হয়। কোনোভাবে বেলেমিরের কাছে এত টাকা জমা করা নাই। বেলেমির, নামি আর নজিকো তিনজনের টোটাল 2 লাখ ব্যারি লাগবে, আর কোনোভাবে বেলেমিরের কাছে এত টাকা সেভ করা নাই। আর গ্রামবাসীরাও যে টাকা দিয়ে হেল্প করবে সেটারও কোনো ওয়ে নাই, কারণ কোকোয়াশি ভিলেজের ইকোনমির অবস্থা এতটা ভালো না। ওরা নিজেরাই নিজেদের জন্য অনেক কষ্টে টাকা দিয়েছে। আর্লং পাইরেটস ব্যারি কালেক্ট করার পর সেখান থেকে চলে যেতে যায় আর বলে যে নেক্সট মাসে তোমাদের পেমেন্ট রেডি রাখবা, অর্থাৎ বেলেমির কোনোভাবে বেঁচে যাবে। কিন্তু তখনই অন্য একটা ফিশম্যান বলে যে ওই যে দূর থেকে খাবার রান্না করা গন্ধ আসতেছে আর ধোঁয়াও দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওইটা কারো বাসার চিমনি থেকে আসা। আর্লং পাইরেটস বুঝে যায় যে তাহলে আরো লোকের টাকা নেওয়া বাকি আছে। ওরা সবাই বেলেমিরের বাসার দিকে রওনা দেয়। ভিলেজাররাও ঘাবড়ে যায়। নামি আর নজিকো বুঝতে পারে না যে কি করবে। ওরাও বেলেমিরকে এই জিনিসটা জানানোর জন্য দৌড় দেয়, কারণ বেলেমিরের কাছে এত টাকা নেই, আর বেলেমির টাকা না দিতে পারলেও মারা যাবে। এদিকে বেলেমির নামের জন্য ওর পছন্দের খাবার রান্না করতে থাকে। অন্যদিকে আর্লং ওর ক্রু নিয়ে চলে আসে আর ওর দরজায় নক দেয়। ও মনে করে যে নামি আর নজিকো হয়তো চলে এসেছে, কিন্তু ও জানলা দিয়ে বেশ কয়েকজনের ছায়া দেখে। বেলেমির পরে বলে দরজা খোলা আছে, চলে আসো। আর্লং পরে মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর তখনই বেলেমির আর্লং এর মুখে একটা লাথি মেরে আর্লংকে মাটিতে শোয়ায় দেয় আর ওর উপর বসে পড়ে আর ওর মুখে একটা শটগান ঢুকায় দেয়। বেলেমির বলতে থাকে তুমি হয়তো কখনোই ভাবছিলে না যে একটা এক্স মেরিন এখানে থাকবে। গ্র্যান্ড লাইনের পাইরেটস এখানে কি করতেছে? কিন্তু অন্যান্য সকল ক্রুরা হাসতে থাকে আর বেলেমির চেতে যায়, বলে যে হাসতেছিস কেন? তখনই আর্লং ওর মুখের ভিতরে থাকা শটগান কামড় দিয়ে ভেঙে ফেলে। আর্লং বলতে থাকে উইক, প্যাথেটিক, তোরা কীট পতঙ্গ। এদিকে নামি এবং নজিকো বেলেমিয়ার বাসার দিকে দৌড়ে আসতে থাকে। তখনই নামি আর নজিকোকে সেই ডাক্তারটা আটকিয়ে ফেলে। ডাক্তার নামি এবং নজিকোকে বোঝায় যে এখনকার মতো তোমাদের জীবনে এরকম অনেক সময় আসবে যখন তোমাকে সত্যিটা মেনে নিতে হবে। কিছু কিছু সময় তুমি চাইলেও কিছু করতে পারবে না। তখনই অন্যদিকে আর্লং বেলেমিরের হাতে পাড়া মেরে একদম হাড্ডি ভেঙে ফেলে এবং পাড়া মারতেই থাকে আর বেলেমির চিল্লাতে থাকে। বেলেমিরের আওয়াজ শুনে নামিও ওখানে যাওয়ার জন্য ডেসপারেট হয়ে যায়। তখন সেখানে গেনজো চলে আসে আর বেলেমিরকে বলে যে এখানে তোমার খামাখা ফাইট করার দরকার নাই, যেখানে তুমি পারবা না। তুমি যদি এদেরকে কিছু টাকা দিয়ে দাও তাহলে এই অযথা লড়াই করা লাগবে না। আর্লং আবারও বলে যে অ্যাডাল্টের জন্য 1 লাখ আর বাচ্চাদের জন্য 50,000। তোমার ফ্যামিলিতে যতজন আছে ওটার হিসাব করে আমাকে ব্যারিগুলো দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। গেনজো বেলেমিরের কাছে এসে জিজ্ঞাসা করে বেলেমির তোমার কাছে কত ব্যারি আছে? তোমাকে অ্যাটলিস্ট 2 লাখ ব্যারি দেওয়া লাগবে। বেলেমির বলে আমার কাছে এত নাই, বড় জোর অর্ধেক হবে। এদিকে হাঁচি দেখে যে ঘরের ভিতর টেবিলে 3 জনের প্লেট পাড়া আছে, অর্থাৎ 3 জনের ফ্যামিলি। গেনজো তখন বলে ওঠে যে ওটা আমার আর আমার ফ্রেন্ডের জন্য। আজকে আমার আর আমার ফ্রেন্ডের ওদের বাসায় দাওয়াত ছিল, ওটার জন্য ও রান্না করছিল। এদেরকে তোমার টাকা দিয়ে দাও আর তারপর এরা আমাদেরকে ছেড়ে দেবে। আরেকজন বলে এটা সত্যি কথা, এই গ্রামের রেজিস্টারে এই মহিলার কখনো বিয়ে বা কখনো কাউকে জন্ম দেওয়ার কোনো রেকর্ড নাই, এ সবসময় সিঙ্গেল ছিল। নামি আর নজিকো এই কথাগুলো দূর থেকে শুনতে থাকে। ডাক্তার নামি আর নজিকোকে বলে যে এই পাইরেটস গুলো তোমাদের ব্যাপারে কখনো জানতে পারবে না, কিন্তু তোমাদের এই আইল্যান্ডটা এখনই ছেড়ে দিতে হবে আর কখনো এখানে আসবা না। এটাই একমাত্র উপায় তোমাদের 3 জনই বেঁচে থাকার জন্য, আর কোনো উপায় নেই। সমুদ্রে টিকে থাকার জন্য তোমরা অনেক বেশি ইয়াং, কিন্তু তোমরা সবসময় সার্ভাইভ করে এসেছো। কিন্তু নামি তখনই বলে ওঠে বলে আমি এটা চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই না। ওরা এখানে আসছে, আমাদের যাওয়া লাগবে কেন? আমি এই গ্রামে থাকতে চাই। আমরা শুধু গরিব বলে এখানে থাকতে পারবো না? ওরা এখান থেকে চলে যায় না কেন? এদিকে বেলেমির আর্লংকে 1 লাখ বেরিয়ে দিয়ে দেয়। অন্যদিকে নজিকো বলে ঠিক আছে আমরা এই আইল্যান্ড ছেড়ে চলে যাব, আমাদের এখান থেকে যেতে হবে, না হলে বেলেমির মারা যাবে। আর্লং এর
ক্রুরা বেলেমিরের টাকা নিয়ে যেতে থাকে। তখন এই বেলেমির ওদেরকে দাঁড়াতে বলে আর ওদেরকে বলে যে কে বলছে যে আমি আমার জন্য টাকা দিছি, এই বেরিগুলো শুধুমাত্র আমি আমার মেয়েদের জন্য দিয়েছি, কিন্তু আমার জন্য তোমাকে পে করার কোনো বেরি নেই। নামি আর নজিকো সারপ্রাইজ হয়ে যায়। গেনজো বলে তুমি কি করতেছো? বেলেমির বলে ইটস ওকে, আমাকে এটা আমার ফ্যামিলির জন্য করতে হবে, এতে আমার জানই চলে যায় না কেন। ডাক্তার বলে ওঠে বেকুব মেয়ে। বেলেমির বলে এটা সত্যি যে আমরা রক্তের দ্বারা সম্পর্কিত না, কিন্তু আমরা ফ্যামিলি, আমি শুধু তাদের মাই হতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি সেটা পারবো না। নামি আর নজিকো বেলেমির বলে চিল্লায় বেলেমিরের কাছে দৌড় দেয় আর নামি আর হার্শ কথাগুলো মনে করতে থাকে। আর নামি চিল্লায় বলতে থাকে আমি মিথ্যা বলেছিলাম বেলেমির। আর বেলেমিরের কাছে এসে বেলেমিরকে নজিকো আর নামি জড়িয়ে ধরে। বেলেমির ওর ভাঙা হাত দিয়ে অনেক কষ্টে নজিকো এবং নামিকে জড়িয়ে ধরে। বেলেমির ওদেরকে কান্না করতে নিষেধ করে আর বলে আই উইশ আমি তোমাদের প্রয়োজনীয় সকল কিছু আমি তোমাদের দিতে পারতাম। আই উইশ আমি তোমাদের জন্য একটা ভালো মা হতে পারতাম। নামি আর নজিকো বলে এরকম বলো না, আমাদের কিছু দরকার নেই, আমাদের ছেড়ে যেও না, প্লিজ মরো না। নামি বলে আমি তোমাকে আমার পুরো ওয়ার্ল্ডের আঁকা ম্যাপটাও দেখাতে চাই। বেলেমির বলে হ্যাঁ তোমার ম্যাপ, তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করো আমার জন্য। তখনই আরলং বলে তো এরাই তোমার মেয়ে? বেলেমির বলে হ্যাঁ, এবং তোমাকে প্রমিস করতে হবে যে তুমি এদেরকে ছেড়ে দিবা। আরলং বলে কোনো সমস্যা নেই, যতক্ষণ এই দুই মেয়ের জায়গায় তুমি মারা যাচ্ছ। গেনজো তখনই ওদের উপর গুলি করতে থাকে, ওদের কিছুই হয় না, উল্টা গেনজোকে আহত করে ফেলে। অন্যদিকে গ্রামের যত লোকরা আছে সবাই আরলং এর ক্রুর উপরে অ্যাটাক করতে আসে। আরলং তখন ওর ক্রুকে বলে এদেরকে মারার দরকার নাই, তাহলে একটু মজা দেখায় দাও। বেলেমির নামি এবং নজিকোকে ওর ঘরের দিকে ধাক্কা দেয় আর আরলং বেলেমিরকে বলে যে তুমি মরার জন্য প্রস্তুত। আর অন্যদিকে গ্রামের কেউই আরলং এর ক্রুর সাথে পেরে ওঠে না। আরলং বেলেমিরের বুকের উপর ওর বন্দুক তাক করে আর বেলেমির বলে নজিকো নামি লাভ ইউ, আর এটা বলতে আরলং শুট করে দেয় আর বেলেমির ওখানেই মারা যায়। যেখানে এরই মধ্যে বেলেমির নজিকো এবং নামের কিছু মেমোরিজ দেখানো হয় আর বেলেমিরের কিছু কথা। আরলং হাসতে থাকে আর বলে যাদের কাছে টাকা নেই তারা মরবে, এখন বুঝছিস পোকামাকড়রা। তখনই হাঁচি বেলেমিরের পকেট থেকে একটা কাগজ পায় আর দেখে একটা ম্যাপ। নামি তখনই চিল্লায় ওঠে ওইটা আমার ম্যাপ, ওইটা আমি ড্র করছি, এটা তুমি নিতে পারবা না, আমাকে দাও। আরলং ম্যাপটা দেখে বলে যে একটা বাচ্চাই ম্যাপ আঁকছে, অনেক ভালো, ও ইউজফুল হবে, ওকে ধরে নিয়ে আসো। আর হাঁচি নামিকে ধরে নিয়ে আসতে যায়, নজিকো আটকাতে যায় আর গেনজো ওদের সামনে দাঁড়িয়ে যায় যে তোমরা তোমাদের ব্যারি পেয়ে গেছো, তোমরা প্রমিস করছো যে ওদের কিছু করবা না। আরলং বলে রাইট, আমি ওদেরকে মারবো না, তাহলে ওরা ধার নিতেছি। নামি গেনজোর কাছে হেল্প চায়, গেনজো বলে আমি তোমাদেরকে ওকে নিতে দিব না। আর তখনই গেনজোকে আরো আহত করে ফেলে। গেনজো অনেক বেশি আহত অবস্থায় বলে যে আমি তোমাকে বাঁচাবো না। নামি তখন বলে না প্লিজ ইটস ওকে, তোমাকে আমার বাঁচানো লাগবে না। আর তখনই গেনজোকে নক আউট করে দেওয়া হয়। নামি চিল্লায় ওঠে প্লিজ আর কাউকে মারা না। এরপরে দেখানো হয় হসপিটালে অনেকে আহত অবস্থায় পড়ে আছে। ওরা বলে আমরা আমাদের আইল্যান্ড হারাই ফেলছি, আর ওরা নামিকেও নিয়ে গেছে, বেলেমিরকেও মেরে ফেললো। অন্যদিকে নজিকোকে দেখানো হয় যেখানে ও বেলেমিরের কবরের সামনে বসে কান্না করছে আর বলতে থাকে ওরা নামিকে নিয়ে গেছে, আমি এখন একা কি করব। পরের দিনে গ্রামবাসীরা একত্রিত হয়। ওরা বলে যে আমাদের আইল্যান্ডের আমাদের নাই, এখন আমরা দুটো জিনিস করতে পারি, এক মাসের পর মাস আমরা আরলংকে টাকা দিতে থাকবো আর মেরিনদের ওয়েট করতে থাকবো যে কখন মেরিনরা এসে আরলংদের এখান থেকে খেদায়। আর আরলংদের মতো পাইরেটসের হেডকোয়ার্টারে মেরিনরাই হারাতে পারবে, কিন্তু হেডকোয়ার্টারে মেরিনরা বেশিরভাগই এখন গ্র্যান্ড লাইনে ব্যস্ত। তো মেরিনদের আশায় বসে থাকা এই প্ল্যানটা একদম সাকসেসফুল হওয়ার চান্স একদম জিরো। আর দ্বিতীয়ত আমরা সবাই মিলে আরলংরে আবার অ্যাটাক করতে পারি, অ্যাটলিস্ট নামিকে আমাদের বাঁচাতে হবে। গ্রামের সবাই রাজি হয়ে যায়, সবাই নামিকে বাঁচাতে চায়। নজিকোর তখন বেলেমিয়াটা কথা মনে পড়ে যে যতক্ষণ তুমি বেঁচে থাকবে ভালো সময় কখনো না কখনো অবশ্যই আসবে। তখন সেখানে আহত নামি চলে আসে। সবাই নামিকে জিজ্ঞাসা করে নামি তুমি ঠিক আছো, তোমাকে ওরা কিছু করে নাই তো? নামি তখনই বলে আমি আরলং এর ক্রু জয়েন করছি। গেনজো বলে কি? আমি আরলং পাইরেটস জয়েন করছি, আমি একটা ন্যাভিগেটর হয়ে যাবো আর ম্যাপ আঁকতে পারবো। গ্রামের সবাই বুঝে ওঠে না যে ও কি বলতেছে। গেনজো বলে ওরা কি তোমার সাথে কিছু করছে? নামি বলে না, ওরা অবশ্যই তোমার সাথে কিছু করছে, তোমায় ওরা ফোর্স করতেছে কোনো কিছুতে। নামি বলে না সত্যি বলো, ছেড়ে দাও আমাকে। আর তখন সবাই অবাক হয়ে যায় আর দেখা যায় নামির হাতে আরলং এর ট্যাটু। সবাই বুঝে ওঠে না যে কি হচ্ছে। নামির হাতে এক বান্ডিল বেরি থাকে। ওরা বলে আমাকে ওরা এই বেরি দিয়েছে, আমি এটা দিয়ে আমার যা ইচ্ছে আমি তাই কিনতে পারবো। নজিকো তখনই নামির উপর ঝাঁপিয়ে পড়ে আর বলে না, আমি তোমাকে আরলং এর ক্রু জয়েন করতে দিব না, ওরা বেলেমিরকে মেরে ফেলেছে,
তুমি ওখানে জয়েন করলে আমি তোমাকে কখনোই মাফ করবো না, তুমি আমার বোন না। নামি বলে হু কেয়ার্স, যদি আমি পরবর্তীতে বেলেমিরের মতোই মারা যাই, আমি এভাবে মরতে চাই না। নজিকো বলে তুমি কিভাবে এটা করতে পারো? বেলেমির নিজের জীবন দিয়েছে যাতে তুমি আর আমি একসাথে বেঁচে থাকতে পারি। গেনজো তখন বলে এনাফ নজিকো, আমাদেরকে এখানে ছেড়ে দাও নামি, আর এই ভিলেজে কখনো পা রাখবা না। নামি তখনই ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে যায়। গেনজো মনে মনে বলতে থাকে আমি বুঝতে পারতেছি না ও নিজের ফ্যামিলিকে কিভাবে বিট্রে করতে পারে টাকার জন্য। বেলেমির ওর কাছে ওর মায়ের মতো ছিল। গ্রামের লোকরা অনেক উদাস হয়ে যায়। নজিকো মনে মনে বলতে থাকে যে আমি জানি ও বেলেমিরকে ভালোবাসে। ও দেখে রাতের বেলা নামি নজিকোর কবরের সামনে এসে বসে আছে। নামি নজিকোকে বলে যে বেলেমির না সবসময় বলতো যে যতক্ষণ আমরা বেঁচে থাকবো ভালো সময় কখনো কখনো অবশ্যই আসবে, অনেক অনেক ভালো সময়। আরলং আমাকে নিয়ে যাওয়ার পর আমি দেখছি ও পরপর 5টা মেরিন শিপ এমন ভাবে ডুবাই দিয়েছে যেন সেগুলা খেলনা ছিল। আমাদেরটা এখন আমাদের উপর, তাই আমি ভাবছি আমি এটার ব্যাপারে কিছু করব। আমি আরলং এর সাথে কোকুয়াশি ভিলেজ কিনে নেওয়ার একটা ডিল করছি। নজিকো বলে কোকুয়াশি কিনবা কিভাবে? নামি বলে 100 মিলিয়ন বেরি দিয়ে। যদি আমি টাউনটা কিনে ফেলি তাহলে আমি মুক্ত হয়ে যাব এবং ভিলেজের কেউ মরবে না, আর ততক্ষণ আমার শুধু ওর ক্রু জয়েন করতে হবে আর ম্যাপ আঁকতে হবে। নজিকো বলে 100 মিলিয়ন বেড়ে তুমি তোমার সারা জীবন কাজ করলেও বানাতে পারবা না। নামি বলে আমি এই টাকাটা যেভাবে হোক জোগাড় করব। টাউনের অন্যান্য সব লোকরা অলরেডি নিজের ট্রিবিউট মানি দেওয়ার জন্য অনেক কষ্ট করতেছে, তাই আমাকে এটা একাই করতে হবে। নজিকো বলে তোমার কি কষ্ট হবে না সেই সব লোকদের সাথে থাকা যারা আমাদের মাকে মেরেছে? নামি বলে আমি ঠিক থাকবো, আমি যতবারই ওর চেহারা দেখবো আমি হাসবো, আমি আর কানবো না, আমি নিজে নিজেই লড়াই করব। আর নামি আর নজিকো দুজনই কাঁদতে থাকে। আর এরপরই আমরা প্রেজেন্ট টাইমে চলে আসি, যেখানে নজিকো উসব সানজি আর ঘুমন্ত জোরোকে এই কাহিনীগুলো শোনায়। নজিকো বলে মাত্র 10 বছর বয়সে এরকম একটা ডিসিশন নেওয়া, তোমরা কি বুঝো এটা কতটা কষ্টকর? উসব বলে সবকিছু সেই ভিলেজকে বাঁচানোর জন্য যাকে অনেক ভালোবাসে। সানজি চিল্লায় ওঠে আর বলে যেই নামিকে কাঁদাবে সে আমার কাছে মায়ের খাবে। আর নজিকো তখনই সানজিকে মারে। সানজি বলে আমার এরকম কেন করলে? কারণ আমি তোমাদের বলতেছি যে তোমাদের এগুলা থেকে দূরে থাকতে। তুমি যদি বলে বেড়াও যে ও তোমাদের ফ্রেন্ড তাহলে তারা নামির উপর সন্দেহ করবে, আর নামির 8 বছরের এই কষ্টটা নষ্ট হয়ে যাবে। এটাকে এখন যেরকম আছে এর চেয়ে বেশি আর কঠিন করো না। ওকে এই ফাইটটা এখন একাই করতে হবে। ওর ফ্রেন্ডস আছে, এই জিনিসটা ওর জন্য বুঝাও ওর জন্য অনেক বেশি কষ্টকর। ইয়াসাকু আর জনও এই স্টোরিটা লুকায় লুকায় শুনে আর কাঁদতে থাকে। নজিকো তখন কিছু কথা মনে করতে থাকে যে নামি কিভাবে নিজের লাইফ ছোট থেকে কাটিয়েছে, কিভাবে পালিয়ে পালিয়ে বেরিয়েছে, চুরি করে করে বেরিয়েছে, তারপর নিজের জানের ঝুঁকি রেখে পাইরেটসদের কাছে চুরি করা শুরু করেছে, আর পই পই করে 100 মিলিয়ন ব্যারি জোগাড় করতেছে, যেখানেও প্রায় সময় অনেক আহতও থাকে, কিন্তু সেই আহত অবস্থা ওর জন্য কিছুই না। অন্যদিকে নামিকে দেখানো হয় যেও ভাবতে থাকে যে 100 মিলিয়ন ব্যারিজ বহুদিন হয়ে গেছে, আর এখন মাত্র 7 মিলিয়ন বাকি, আর একটা ট্রিপ আর আমার 7 মিলিয়ন হয়ে যাবে, আর তারপর আমি কোকুয়াশি ভিলেজ কিনে ফেলবো আর সবাই মুক্ত হয়ে যাবে, আরলং এর রুল শেষ হয়ে যাবে, আর আমিও মুক্ত হয়ে যাব, আর তারপর হয়তো আমি আবার সত্যিকারের হাসি হাসতে পারবো। বেলেমির। আর অন্যদিকে লুফি হাঁটতে হাঁটতে ভিলেজের দিকে চলে আসে, যেখানে ও গেনজো আর মেরিনকে দেখে অনেক অবাক হয়ে যায়। মেরিন লুফিকে পাস করে চলে যায়, যেখানে ওরা বলতে থাকে নামির বাসার কাছে আমাদের নিয়ে যাও, কিন্তু লুফি যে জিনিসটা দেখে অবাক হয় এটা হলো গেনজোর টুপিতে ওই ফ্যানটা, আর ভাবে যে ওইটা কোথা থেকে পাইছে, এটা অনেক কুল। নামি ওর বাসা থেকে বের হয়, আর তখনই ওখানে মেরিন চলে আসে। মেরিনরা বলে তুমি কি সে পায়ার থিপ যার নাম নামি? আমাদের ইনভেস্টিগেশন মোতাবেক তুমি এই কমলার বাগানে একটা ভালো পরিমাণে ট্রেজার লুকায় রাখছো। এখন তুমি পাইরেটসদের কাছ থেকে চুরি করছো, তাই তোমাকে অ্যারেস্ট করার আমাদের কোনো ইন্টেনশন নাই। কিন্তু চুরি তো চুরি, তাই এখন থেকে চুরি করা মাল গভর্নমেন্টের প্রপার্টি, এখন সবকিছু আমাদের দিয়ে দাও। নামি পরে ওদেরকে আরলং এর ভয় দেখাতে থাকে যে তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো? আমি আরলং পাইরেটস এর একজন সদস্য, আর আরলং যদি জানতে পারে তাহলে তোমাদের কাউকেই ছাড়বে না। ইঁদুর অফিসার বলে যে এটা দেখা যাবে, এখন সবাই খোঁজা শুরু করো। সবাই যখন এদিক খুঁজতে থাকে, নামি তখনই চিল্লায় ওঠে যে ওখানেই দাঁড়া, আর মেরিনদেরও লাঠি দিয়ে মারতে থাকে। নামি পরে চিল্লায় বলতে থাকে যে আরলং এর মতো একটা পাইরেট এত বছর ধরে এই ভিলেজে শাসন করতেছে, এত রকমের ক্রাইম করতেছে, আর তোরা মেরিনরা ওইটার কিছু করতিস না, আর এখানে টাকা চুরির জন্য আসছিস। মেরিন নামে তোরা কলঙ্ক। অন্যান্য নেভিরা যখন আরো খুঁজতে থাকে, তখন নামি একটা একটা করে এক একজনকে মারতে থাকে। নামি তখন বলতে থাকে এটা আমার মানি, এই মানিগুলো আমি সংগ্রহ করেছি এই গ্রামের। এই বলতেই নামি যখন কিছু বলতে পারে না,
তখন গেনজো বলে এই টাকাগুলো এই গ্রামের জন্য, যাতে করে কোকাশা ভিলেজ নামি আর্লং এর কাছ থেকে কিনতে পারে। নামি অনেক অবাক হয়ে যায় আর বলে গেনজো তুমি জানতে? গেনজো বলে হ্যাঁ আমি অনেক আগে থেকেই জানতাম। আমি কখনো বিশ্বাসই করতে পারছিলাম না যে তুমি বেলামিরকে ধোক্কা দিবে। আমি পরবর্তীতে এইসব সম্পর্কে নজিকোর কাছ থেকে জানতে পারি, আর তারপর থেকে এই গ্রামের সবাই এটা জানে, কিন্তু কখনো কেউ তোমাকে এটা বলে নাই বা তোমাকে বুঝতে দেয় নাই, কারণ তুমি যদি জানতে যে আমরা এসব জানি তাহলে আমরা হয়তো তোমার পথের বাধা হয়ে দাঁড়াতাম। তখন ওই ইঁদুর মেরিনটা বলে ওঠে তার মানে কি তোমরা বলতে যাচ্ছ এই গ্রামের সবাই চোর? তাহলে কি আমাদের এই গ্রামের সবাইকে অ্যারেস্ট করতে হবে? তখনই নজিকো পিস দিয়ে আসে আর চিল্লায় বলতে থাকে আমরা সবাই যেখান থেকে পারি বেরিয়ে জমাচ্ছি যাতে করে আমরা সার্ভাইভ করতে পারি, যেখানে তোদের মতো মেইনরা আমাদের বাঁচানোর জন্য কিছুই করতেছিস না। তোরা যদি আমাদের প্রোটেক্ট না করিস তাহলে এখান থেকে বের হয়ে যা, আর জলদি এখান থেকে বের হয়ে যা, নাইলে আর্লং তোর শিপে ডুবাই দেবে। ইঁদুর মেইন বলে আর্লং আমার মনে হয় না আমাদের শিপের কিছু করবে। আর তখনই অন্যান্য মেইন সোলজারদের চিল্লায় বলে যে জলদি কর, আমাদের এখান থেকে 100 মিলিয়ন বেরি খুঁজে বের করতে হবে। গেনজো তখন বলে ওয়েট এ মিনিট, তুমি কিভাবে জানো এখানে 100 মিলিয়ন ব্যারি আছে? না আমি জিজ্ঞাসা করে তোরে কি আর্লং পাঠাইছে? কিন্তু ইঁদুর মেরিন সব কথার একদম পোলাইটলি না করতে থাকে যে আমরা মেরিন হয়ে একটা পাইরেটের কথা কেন শুনবো। নজিকো আর গেনজো তখন বলে শালা করাপ্ট মেরিন, একটা মেরিন অফিসার হয়ে পাইরেটদের চামচামিগিরি করতেছিস। অন্যদিকে মেরিন সোলজাররা নামির ট্রেজার খুঁজে পায়। ওরা এত ব্যারিয়ার ধনরতন দেখে অবাক এবং খুশি হয়ে যায়, যেখানে বেশ কিছু ব্যারি রক্তাক্তও ছিল। কিন্তু ইঁদুর মেরিন বলে মানি ইজ মানি, সেটা যেরকমই হোক সেটার মূল্য আছে। নামি তখনই দৌড়ায় যায় আর চিল্লাতে থাকে ওটা আমার মানি, ওটা ধরবি না, ওটা ধরবি না, ওটা ধরবি না। নামি দৌড়ায় আসতে থাকে আর ওই মেরিনোর বন্দুক বের করে গেনজো আর নজিকো নামিকে আটকাতে যায়, কিন্তু ইঁদুর মেরিন তখন নজিকোকে গুলি মেরে দেয়। নামি নজিকো বলে বলে চিল্লাতে থাকে। অন্যদিকে লুফিকে দেখানো হয় যে বসে বসে গেনজোর মাথায় সেই ফ্যানটার সম্পর্কে ভাবতে থাকে আর বলে ওটা অনেক কুল ছিল, আর মনে মনে আর একটা নতুন অ্যাটাক টেকনিক বের করে। তখনই লুফি দেখতে পারে যে গেনজো আর নামি নজিকোকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য নিয়ে আসছে। আশেপাশে গ্রামের লোকটা জড়ো হয়ে যায়, যেখানে কি হয়েছে গেনজো আর্লং এর করা এই নেভি দিয়ে এইসব কর্মকাণ্ডের কথা বলে, যে কিভাবে ওরা নামির টাকা চুরি করে নিয়ে গেছে। গ্রামের সব লোকরাও অনেক চেতে যায় আর নামির পক্ষে কথা বলতে থাকে। অন্যদিকে লুফি তখন আসে নামিকে ডাকতে থাকে হে নামি কি অবস্থা, তোমার কি কোনো কিছুতে হেল্প লাগবে? নামি তখন লুফিকে ধরে আর বলে আমার ব্যাপারে আর নাক গলাও না, তোমরা এই আইল্যান্ড থেকে চলে যাচ্ছ না কেন? ও লুফিকে ধরে অন্যদিকে ফিক্কা মারে আর আর্লং বলতে বলতে আর্লং এর দিকে দৌড় দেয়, যেখানে ও ওদের এগ্রিমেন্ট সম্পর্কেও মনে করতে থাকে। আর ও আর্লং এর কাছে যায়। নামি আর্লং পার্কে এসে চিল্লায় ওঠে আর্লং। আর্লং বলে কি ব্যাপার, আমাদের নামির মুখে এই অবস্থা কেন, এভাবে তাকায় আছো কেন, কিছু কি হয়েছে? নামি বলে যে মেরিনে তুমি ঘুষ দিতে সেই মেরিনে এসে আমার সব মানি নিয়ে গেছে, কেন করেছো সেটা? এরকম কথা রাখিস তুই? আর্লং বলে আমি আমার কথা কখন রাখলাম না। আর্লং নামির মুখ চেপে ধরে আর বলে খালি বলো আমি আমার কথা কখন রাখি নাই। তুমি আমার কাছে 100 মিলিয়ন ব্যারি নিয়ে আসো আর আমি কোকোয়াশা ভিলেজার তোমাকে মুক্ত করে দেব। এটা অনেক দুঃখজনক কথা যে তোমার চুরি করা মানিগুলো আবার চুরি হয়ে গেছে, বাট 100 মিলিয়নে তো আবার জমা করা শুরু করো, 100 মিলিয়ন ব্যারি বানাও আর তোমার ভিলেজকে মুক্ত করে ফেলো। না তুমি কি এখন ভেগে যাওয়ার কথা ভাবতেছো? তুমি এখান থেকে পালা যাবা আর আমি ওই ভিলেজের প্রত্যেকটা লোককে মেরে ফেলবো। নামি ভয় পেয়ে যায় আর গেনজোর কথা মনে করতে থাকে যে বলেছিল যে নামি তুমি যদি জানতে যে আমরা সবাই তোমার এই ব্যাপারটা সম্পর্কে জানি এবং তোমার উপর ভরসা করে আছি তাহলে তুমি কখনোই আর্লং এর গ্যাং গিল্টি ফিল করে ছাড়তে পারবে না। নামি পরে ওইখান থেকে চলে যায় আর আর্লং হাসতে থাকে। হাসি বলে আমাদেরকে ওর পেছে যাওয়া উচিত না? আর্লং বলে দরকার নাই, নামি কোথাও পালা যাবে না। নামি কখনোই ওই ভিলেজের লাইফ রিস্কে রেখে নিজের ফ্রিডম চুজ করবে না। আরেকজন বলে তো এটাকে ডার্টি প্লে বলে। আর্লং বলে আমি কোনোভাবেই নামির মতো একটা অ্যাসেটকে ছাড়তে চাই না। আমি হয়তো ক্রুল কিন্তু আমি হার্টলেস না। যখন ও পুরো পৃথিবীর প্রত্যেকটি সমুদ্রের ম্যাপ এঁকে দিবে তখন ও নিজের ফ্রিডম পেয়ে যাবে। অন্যান্য সব ফিশম্যানরা হাসতে থাকে আর বলে এইসব করতে করতে জন্ম জন্ম লেগে যাবে, 100 বছরও কম পড়বে। অন্যদিকে জোরো সানজি আর উসব নামির কাহিনী শোনার পর লুফির কাছে যাওয়া শুরু করে। অন্যদিকে সকল ভিলেজাররাও রুখে দাঁড়ায় যে অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না। আর নামি অন্যদিক দিয়ে দৌড়ায় আসে থাকে আর ভাবতে থাকে যে গেনজো আর গ্রামের সবাই কেউ কোনো স্টুপিড কিছু করো না, আমাদের বেঁচে থাকতে হবে, না হলে আমাদের স্ট্রাগল গুলো কিছুই না। আমরা আর্লং এর সাথে শুধু শুধু ফাইট নিয়ে মরে যেতে পারি না। এদিকে গেনজো সবাইকে বলতে থাকে যে 8 বছর আগে আমরা সবাই শপথ নিয়েছি যে আমরা সবাই আর্লং এর শাসন থেকে সার্ভাইভ করব, যাতে করে নামের কষ্ট বৃথা না যায়। কিন্তু ওই মাছের বাচ্চা আর্লং নামি আর ওর এগ্রিমেন্টের কোনো অনারই করে নাই। তাই এখন আমাদের আর্লং এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এরকম একটা কাইন্ড আর ইয়াং গার্লকে ধোকা দেওয়ার জন্য। সবাই রেডি হয়ে যায়। তখনই সেখানে পিস দিয়ে নামি চলে আসে। নামি হাসতে হাসতে বলে শান্ত হও, ওটা এত বেশি
শুনে মানি ছিল না। আমি আবার জলদি সকল বেরি কালেক্ট করে ফেলবো, আর এখন আমার বেশি সময় লাগবে না। সবাই কোনো চিন্তা করো না, এবার সহজ হবে। আমি এইসবে অভ্যস্ত, এটা তখনকার চেয়ে কিছুই না। তখনই গেনজো মনে করতে থাকে যে ছোটবেলায় কিভাবে গেনজো যখন নামিকে বাঁচাতে চেয়েছিল, আর যখন গেনজো আহত হয়ে গিয়েছিল তখন নামি চিল্লায় চিল্লায় বলছিল যে ইটস ওকে, তোমাকে আমার বাঁচানো লাগবে না। গেনজো পরে নামিকে জড়িয়ে ধরে আর কান্নার সাথে বলে তুমি অনেক করেছো, কিন্তু এখন তোমার আর কিছুই করা লাগবে না। আমি বুঝতে পারি যে ওদের সাথে জয়েন করা তোমার জন্য কতটা কষ্টকর ছিল, যা নিজের হৃদয়ে ছুরি মারা থেকেও কষ্টকর। তুমি অনেক ভালো লড়েছো। এই ভিলেজ থেকে নিজেকে মুক্ত করে ফেলো আর এখান থেকে চলে যাও। নজিকো এবং সবাই বলে নামি এটাই করো, তুমি একটা এক্সেপশনাল ইয়াং ওমেন, আর তোমার একটা স্বপ্ন আছে। নামি তখন একটা ছুরি দেখে বলে সবাই শোনো, আমি তোমাদের এখান থেকে যেতে দিব না। এই মনস্টারগুলো থেকে আমি তোমাদের কাউকে আঘাত পেতে দিব না, তোমরা সবাই মরে যাবা। গেনজো বলে আমরা জানি সেটা। ডাক্তার বলে না, আমি এগুলা করে লাভ নাই, আমরা আমাদের ডিসিশন নিয়ে নিয়েছি। আর সবাই তখন বলে ওঠে আমরা হয়তো ওদেরকে হারাতে পারবো না, কিন্তু আমরা টক্করের লড়াই দিব, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়বো। আর সবাই দৌড়ায় যেতে থাকে। ও যেন বুঝে ওঠে না যে ও কি করবে। আরলং এর হাসি ওর মাথায় ভাসতে থাকে। নামি কাঁদতে থাকে আর ওর হাতে আরলং এর ট্যাটুটাও ধরে। ও যেন খামচি মেরে ওই ট্যাটুর জায়গার মাংসটাও ছিঁড়েই ফেলবে। নামি তখনই ছুরিটা নিয়ে নেয় আর নিজের হাতে আরলং এর ট্যাটুর জায়গায় ছুরি দিয়ে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে আর চিল্লাতে থাকে আরলং 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 আরলং। আর এই সিনগুলা লুফি দেখতে থাকে। লুফি নামিকে আটকায়। নামি বলে লুফি কি চাও তুমি? তুমি কিছু জানো না যে আইল্যান্ডে 8 বছর ধরে কি হচ্ছে? লুফি বলে না, আমি কিছুই জানি না। নামি বলে এই ব্যাপারে তোমার কিছুই যায় আসে না, আমি তোমাকে বলছি যে এই জায়গা থেকে চলে যেতে। লুফি বলে হ্যাঁ তুমি বলেছো। নামি বলে তো যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও এখনই চলে যাও। নামি কাঁদতে থাকে আর লুফির দিকে তাকিয়ে বলে লুফি হেল্প মি। লুফি তখন ওর মাথা থেকে ওর স্ট্র হেডটা খুলে আর নামির মাথায় দিয়ে দেয়। লুফি বলে অফকোর্স, এটাই ফ্রেন্ডরা করে। আর ও চিল্লায় বলে যে মাছের বাচ্চা পস্তাবে। নামি লুফির হেডটা পরে থাকে আর ওর মনে পড়ে যে এই স্ট্র হেডটা লুফির জন্য কতটা প্রেশিয়াস। লুফি, জোরো, সানজি আর উসব রেডি হয়ে যায়। লুফি বলে লেটস গো। জোরো, সানজি আর উসব বলে রাইট। অন্যদিকে গ্রামবাসীরা আরলং পার্কের গেটে চলে আসে আর সেখানে দেখে জনি আর রিয়াসাকুকে, যারা একদম মরাধরা অবস্থায় ওখানে পড়ে আছে। ওরা ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি ঠিক আছো? আরলং কি তোমাদের এরকম করছে? জনি আর রিয়াসাকু বলে যে বড় আপা নামের কাহিনী শোনার পর আমরা অনেক রেগে গেছিলাম এবং আরলং এর সাথে ফাইট নিতে চলে গেছিলাম, কিন্তু ওর ছেলেপেলায় আমাদের ভত্তা করে দিছে। তাই আমরা আপনাদের কাউকে এই গেটটা পাস করতে দিতে পারবো না, কারণ ওরা আপনাদেরও ভত্তা বানায় দিবে। কিন্তু শান্ত হন, কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আসবে। কারা আসবে চিন্তা করেন না, তারা এখানে অবশ্যই জলদি চলে আসবে। আমি আমার জীবন বাজি রেখে বলতেছি। ওই যে গ্রামবাসীরা ঘুরে তাকায় আর দেখে জোরো, লুফি, সানজি আর উসবকে। ওরা বলে ওঠে ওরা আমাদের ভিলেজকে ডিফেন্ড করার জন্য কেন আসবে? ইয়াসাকু বলে যে যদি ওরা আরলং এর গ্যাংকে হ্যান্ডেল না করতে পারে তাহলে আসলে আর কোনো হোপ থাকবে না। পুরা ইস্ট ব্লু এর মধ্যে আরলংকে আর কেউ আটকাতে পারবে না। এটাই সেই 4 জনের চেহারা যা তোমাদের ভাগ্য বদলাই দিবে, তাই এদেরকে নিজের মাথায় মনে করে রাখো। লুফি ওখানে এসে বলে সরে যাও। আর অন্যদিকে আরলং হাসতে থাকে। আরলং জিজ্ঞেস করে একটু আগে যে 2টা তেলাপোকা আসলো ওরা কি আসলে জোরোর ক্রু? চোক্কা হাতালা ফিশম্যান বলে যে ওরা যতটা দুর্বল ছিল আমার মনে হয় না। তখনই আরলং এর গেটে অনেক জোরে বাড়ি মারার শব্দ আসে, যেন কেউ অনেক জোরে ঘুষি মারতেছে। আর মুহূর্তে আরলং পার্কের গেট লুফির ঘুষিতে চুরমার হয়ে যায়। আর লুফি তখন জিজ্ঞাসা করে যে তোদের মধ্যে আরলং কে? আরলং বলে আমার নাম আরলং। লুফি বলে তুই আমাকে লুফি বলতে পারিস। লুফি কে তুই? আমি একটা পাইরেট। হাচি লুফিকে দেখে বলে আরে এটা তো সেই ছেলেটা যে এদিক ওদিক যেতে পছন্দ করে। তখনই 2 জন লুফির রাস্তা আটকায় আর লুফি ওদেরকে বাড়ি মেরে দেয়। সবাই হা করে তাকিয়ে থাকে। আরলং বলে তো একটা পাইরেট আমার কাছে কি চায়? লুফি আরলং এর কাছে আসে আর অনেক জোরে একটা ঘুষি মারে আর আরলং উষ্টা খেয়ে পড়ে। আরলং বলে তুই আসলে কে? তখন লুফি নামের কথা মনে করতে থাকে আর আরলংকে বলে এই ঘুষিটা আমাদের নেভিগেটরকে কাটানোর জন্য। আরলং এর অন্যান্য চেহারা লুফির উপর অ্যাটাক করতে যায়, কিন্তু সানজি সবাইকে লাথি মেরে এদিক ওদিক ফালায় দেয়। তখন ওখানে জোরো আর উসবও চলে আসে। হাচি জোরোকে দেখে বলে এটাই তো সে আননোন সোর্সম্যান যাকে আমি ভুলবশত একটা রাইড দিয়ে আসছি। তখন ওরা খেয়াল করে যে লম্বা নাকালা ভাদাম্মাটাও আছে। হাচি আবার চিল্লা ওঠে আরে ওনা মরে গেছিল, আমরা নামিকে ওকে মারতে দেখছি, ও বেঁচে আছে, তার মানে নামি বিশ্বাসঘাতকই ছিল। গ্রামের অন্যান্য লোকরা অনেক অবাক হয়ে যায় আর ওরা বলে এরা কারা? ওরা আরলংকে মারছে, বিশ্বাসই হচ্ছে না, কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব না। ইয়াসাকু বলে যে আমরা বললাম না এখানেই থাকবো
থাকো। জনি বলে, এখন বুঝতেছো কেন আমরা তোমাদেরকে এখানে ফাইটে আসতে দিই নাই? তোমরা খালি ওদের পথের কাটা হবা। কিন্তু গেনজো বলে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ওদের তো ফাইট করার কোনো রিজনই নাই। জনি বলে, রিজন? বড় আপা না আমি কাঁদতেছিল। ইয়াসাকো বলে, তাদেরকে আর কোন রিজন দরকার তাদের জীবন বাজি রাখতে? আরলং তখন বলে যে একটা পাইরেট, এখন বুঝতে পারছে তোমরা নামে নিজের কবজায় করতে যাচ্ছ, কিন্তু ওই মেয়েটা আমার, আর আমি ওরা কাউরে দিতেছি না। হাজি তখন ওখানে এসে বলে যে আমাদের তোদের সাথে ডিল করার টাইম নাই, আর ও নিজের মুখ দিয়ে বাঁশি বাজাতে থাকে। তখনই যেন সবকিছু কেঁপে ওঠে। চলে আসে সেখানে মোমো। গ্রামবাসী সবাই অনেক ঘাবড়ে যায় যে এটাই সেই ক্রিয়েচার যে গ্র্যান্ড লাইন থেকে আসছে আর গোসা ভিলেজকে একদম ধ্বংস করে দিয়েছে। কিন্তু মোমো আসার পর যখন দেখে ওখানে লুফি আর সানজি আছে, তখন ওর সেই কথাগুলো মনে পড়তে থাকে যে কিভাবে ও ওদের কাছ থেকে মার খাইছিল, আর ও ভয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন আরলং মোমোকে বলে, হ্যাঁ চলে যাচ্ছিস, চলে গেলে যা, আমি তোরা আটকাবো না। আর মোমো আরলং এর কথা শুনে ভয় পায় আর রাগ হয়ে লুফিদের উপর অ্যাটাক করতে যায়। লুফি তখন ওর নতুন টেকনিক ইউজ করতে যায়। ও নিজের দুই পা ফ্লোরের ভিতর ঢুকায় দেয় আর নিজের দেহ গোল গোল পেঁচিয়ে নেয়, আর ওর হাত লম্বা করে মোমোর শিং ধরে। অন্যান্য সবাই তো অবাক হয়ে যায় যে ওর হাত লম্বা করে ফেলছে। আরলং তখন বুঝতে পারে যে এই হালার পর ডেভিল ফ্রুট খাইছে। ওই টাইমে আরলং এর অন্যান্য সকল ক্রু লুফির উপর অ্যাটাক করতে যায়, আর এদিকে কিছু একটা হবে এটা বুঝে জোরো এবং সানজি ওই জায়গা থেকে দূরে সরে যায়। আর লুফি মোমোকে গেনজোর ফ্যানের মতো গোল গোল ঘোরাতে থাকে। ঘোরাতে ঘোরাতে ও আরলং এর সকল ক্রু এর অবস্থা টাইট করে দেয় আর মোমোকে সমুদ্রে ফেলে দেয়। লুফি তখন বলে, আরলং অনেক খেলা হয়েছে, আমি এখানে এসে বাউসাল করতে আসি নাই, আমি তোর পাশে লাথি মারতে আসছি, তাই এখনই আমার সামনে দাঁড়া। আরলং বলে, আমি অ্যাকচুয়ালি এটাই ভাবছিলাম যে আমি তোদের কখন কিভাবে মশলা মিশাই খাবো। গ্রামের সবাই কেউ বিশ্বাসই করতে পারে না যে লুফি ওই গরুর মতো মনস্টারে এমনি ঘুরায় ঘুরায় একদম ফালাই দিছে। আর আরলং এর প্রায় সব ক্রুই এখন নকআউট, যেন গড নিজেরা এসে ফাইট করতেছে। এদিকে লুফি সব চাঙ্গো পাঙ্গো তো হারায়, কিন্তু নিজের পা বের করতে পারে না। অন্যদিকে চোক্কা হাত, আউটমুখ আর অক্টোপাস হাঁচি বলে ওঠে যে এখন হয়তো আমাদের ফাইটে নামাই লাগবে। ওরা আরলংকে রিল্যাক্স করতে বলে, কারণ আরলং যদি ফাইটে নেমে ওঠে তাহলে ওর তাণ্ডবে একদম পুরো আরলং পার্কে ধ্বংস হয়ে যাবে। হাঁচি বুক ফুলে ওঠে আর জোরো বলে অক্টোপাস কি করতেছে। সানজি অক্টোপাসকে দেখে অক্টোপাসের খাবারের রেসিপি সম্পর্কে বলে, আর হাঁচি ওদের উপর ইঙ্ক মেরে দেয়। জোরো আর সানজি ওখান থেকে কোন রকম সরে পড়ে আর সব ইঙ্ক লুফির উপর এসে পড়ে। লুফি পরে কিছু দেখতে পারে না। এদিকে হাঁচি অনেক বড় একটা দেওয়াল উঠিয়ে লুফির দিকে এগিয়ে আসে। লুফির ক্রুয়ের সবাই ওকে এখান থেকে সরতে বলে, কিন্তু ও সরতে পারে না। ও বলে ও আটকে গেছে। আর তখনই হাঁচি যখন ওর উপরে ওই দেওয়ালটা মারতে যায়, দেওয়ালটা হুট করে ভেঙে ওঠে আর দেখা যায় সানজিকে, যে এক লাঠিতেই ওই দেওয়ালটা ভেঙে ফেলছে। সানজি বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এরকম একটা বেকুবকে আমার ক্যাপ্টেন বানাইছি। জোরো বলে, আমরা সবাই এরকম করছি, কিন্তু সত্যি হচ্ছে আমাদের বেকুব ক্যাপ্টেন এইসব গ্যাংগুলো থেকে অনেক হাজার গুণে ভালো, যারা একটা লেডিকে নিজের শিকার বানায়। চোক্কা হাতালা বলে যে একটা লেডি, হ্যাঁ তোমরা এখানে মরতে আসছো একটা ফালতুমের জন্য? সানজি বলে, মুখ সামলে কথা বল, নাইলে তোরা ফিশম্যান থেকে ফিশ ফুড বানাই দিব। সানজি আর ওই চোক্কা হাতালা ফাইটের জন্য দাঁড়িয়ে যায়। এদিকে উসল লুফিকে টান দিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু লুফির পা বের হয় না। আর হাঁচি যখন লুফিকে আবার মারতে যায়, তখন জোরো বলে, ওই অক্টোপাস ওরা ব্যস্ত আছে, কেননা তুই আমার সাথে ফাইট কর। হাঁচি চেতে যায় আর বলে, তুই তো সেই জোরো যে আমার ট্রিক করছো। আর তারপর ওদের মধ্যেও ফাইট শুরু হয়ে যাবে, যেখানে উসব পরে লুফিকে ভুল করে ছেড়ে দেয় আর লুফি আবার আগের জায়গায় যে পাউট করা ফিশম্যানের উপর ধাক্কা দিয়ে ফেলায় দেয়। ওই উসবরা বলে, তুই মরছস। আরও উসবের পিছে দৌড় দেয়। উসও পাল্টা পালায় আর আরলং পার্ক থেকে বের হয়ে যায়। পাউট করা ফিশম্যানটা গেটের সামনে আসে আর দেখে কোকো আসে ভিলেজের হাতে অনেক ওয়েপেন, আর বলে, তো তোরাও রেবেল করছিস। আর তখনই উসব ওই পাউট করা ফিশম্যানের মুখে ওর স্পেশাল এক্সপ্লোডিং স্টার মেরে দেয় আর ও পুড়তে থাকে। উসব বলে, তুই কি মনে করছিস এটা সহজ হবে? তুই আমার সাথে ডিল করতেছিস। পাউট করা ফিশম্যান আবার যেতে যায় আর উসবের পিছে দৌড় দেয়। গ্রামবাসীরা বলে ওঠে, এই হালার পথ কেডা? এক সময়ে সাহসী থাকে, আরেক সময়ে ভীতু। এদিকে নজিকো ভাবতে থাকে যে এই লোকরা পাইরেটস কেন। অন্যদিকে আরলং বিরক্ত হয়ে যায় আর বলে যে অনেক হয়েছে, এখন এই সব কিছু আমি দেখে নিতেছি। চোক্কা হাতওয়ালা ফিশম্যান বলে যে এদের জন্য আপনার তাণ্ডব করা লাগবে না, একবার ভাবেন আপনি এখানে র্যাম্পেজ শুরু করে দিলে এই পুরো আরলং পার্কে কি হবে। আরলং বলে, সমস্যা নাই, আমি এই সব কিছু একটা গেমের মাধ্যমে শেষ করব। লুফি আরলং এর উপর ঘুষি মারতে যায়, কিন্তু আরলং ওর হাত ধরে ফেলে। আরলং জিজ্ঞাসা করে, তোর কি মনে হয় তোদের মতো ছোট্ট একটা গ্রুপ আমাদের হারাতে পারবি? ওরা বলে, হ্যাঁ আমরা মনে করলেই কি, তুই কিছু বলতে চাস? আরলং তখন সিমেন্টের ফ্লোরে হাত দিয়ে ওর পা সহ উঠায় ফেলে আর বলতে থাকে, তোরা কি জানিস যে যাদের কাছে টেবিল ফ্রুট পাওয়া আছে তারা সাঁতার কাটতে পারে না? জোরো ঘাবড়ে বলে, সমুদ্র না। লুফি আরলং এর মুখে গাম গাম পিস্তল মারে
আর ওর হাত আরলং এর মুখে আটকে যায়। আরলং ওর হাতে কামড় দিতে যায়, তখনও আরলং এর হাতে কামড় দেয়। আরলং লুফিকে পরে সমুদ্রের পানিতে ফালায় দেয় আর হাসতে থাকে। সানজি লুফিকে বাঁচাতে যায়, কিন্তু জোরো আটকায় আর বলে যে এখন আমাদের লুফিকে বাঁচাতে যেয়ে কোনো লাভ নেই। ওরা হয়তো চাই আমরা পানিতে যেয়ে ওকে বাঁচাই। অবশ্যই ফিশম্যানদের পানির মধ্যে ফাইট করার বেশি অ্যাডভান্টেজ আছে, যেখানে আমরা ওদের সাথে ফাইট করতে পারবো না। লুফিকে বাঁচানোর একটাই উপায়, এগুলারে কোনোভাবে হারায় লুফিকে বাঁচাতে হবে। আরলং বলে আচ্ছা, তো কতক্ষণ ও পানির নিচে এভাবে থাকতে পারবে? সময় যাচ্ছে। জোরো অক্টোপাসের সাথে ফাইট করার জন্য দাঁড়ায় যায়, আর সানজি চোখা হাতালা মাছের সাথে। আর লুফি এদিক সমুদ্রের নিচে অনেক কষ্টে নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখে। জনি আর ইয়াসাকো চিল্লা ওঠে, আমরা এখন কি করব? বিগ ব্রো লুফিকে আমরা হেল্প করতে পারছি না, সে মারা যাবে। গ্রামের লোকরাও ঘাবড়িয়ে যায়। আর এদিকে লুফির নিঃশ্বাস চলে যেতে থাকে। আরলং হাসতে থাকে, অক্টোপাসও হাসতে থাকে। জোরো আর সানজি লড়াইয়ের জন্য আগিয়ে আসে আর বলে আমি ওদের পাশে 5 সেকেন্ডের মধ্যে লাথি মারবো। চোখা হাতালা ফিশম্যানটা বলে যে তো তারা কিসের, তোরা এখান থেকে বেঁচে পালাচ্ছিস না। সানজি ওরা লাথি মারে। অন্যদিকে লুফি সেই জায়গার তলদেশে চলে আসে আর অনেক কষ্টে থাকে। আর জোরো হাজের সাথে ফাইট শুরু করে। আর এদিকে সব পাউট করা ফিশম্যানের কাছ থেকে পালাতে থাকে। জোরো হাজে চুল কেটে ফেলে। হাজে একবার জোরোর উপর রেগে যায়, কিন্তু আবার বলে তুমি আমাকে হারাতে পারবে না, কারণ আমার কাছে আছে 6টা হাত। জোরো হাচিকে অ্যাটাক করে, কিন্তু জোরোর অনেক কষ্ট হয়, কারণ জোরো এখনো ফুললি রিকভার হয়নি। হকাই ওর বুকে যে আঘাতটা করেছিল সেটা এখনো কাঁচাই আছে, আর এখন হয়তো ওই ব্যথায় একদম জ্বর এসে একদম ওর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। এদিকে হাচি একটা পিলারের উপর উঠে যায় আর ওখান থেকে নামে না, অর্থাৎ ও খেলে টাইম নষ্ট করতেছে। অন্যদিকে জনি আর ইয়াসাকু লুফির কথা বলতে থাকে যে এভাবে চলতে থাকলে লুফি তো মারা যাবে, আমাদেরকে কিছু একটা করতে হবে, কিন্তু পানিতে গেলে তো ফিশম্যানরা আমাদের ধরে ফেলতে পারে। তখন গেনজো বলে তোমাদের যাওয়া লাগবে না, তোমাদের শরীরের যে অবস্থা সেটাতে তোমরা 2 সেকেন্ডও টিকে থাকতে পারবে না, আমি যাব। আরলংকে হারানোর একমাত্র আশা যদি ওই ছেলেটাই হয়ে থাকে, তাহলে আমাদের ওকে বাঁচাতেই হবে। গ্রামের অন্যান্য লোকরাও যখন ওকে বাঁচাতে চায় তখন বলে না, এখানে শুধু আমি একা যাব, আমরা সবাই মিলে যদি ওইখানে যাই তাহলে ওরা বুঝে যাবে যে আমরা ওদেরকে অ্যাটাক করতে যাচ্ছি, তাই আমি একা চুপে যাবে যে ওকে বাঁচানোর চেষ্টা করব। তখন নজিকো এসে বলে যে আমিও যাব, যারা আমার বোনকে প্রোটেক্ট করার জন্য এভাবে লড়াই করছে তাদেরকে সাহায্য করা থেকে আমাকে আটকাবা না। ঠিক আছে। এদিকে লুফির শেষ নিঃশ্বাসটাও যেন ছেড়ে যায়। হাচি বলে আমি শুনছিলাম তুমি 3টা সোর্ড ইউজ করো, কিন্তু তুমি এখানে একটা সোর্ড দিয়ে কেন ফাইট করতেছো? জোরো বলে তোর মতো ভিতর জন্য আমার 3টা সোর্ড লাগবে না, চুপ করো, মানুষরা আমাকে হারাতে পারবে না। আর এর একটা কারণ আছে, কেননা আমি তোমাকে দেখাই দিই। এদিকে জোরোর অবস্থা অনেক খারাপ হতে থাকে, আর জোরো ঠিক মতো দাঁড়াতেও পারে না। হাচি তখন উপরে যে একটা রুম থেকে 6টা সোর্ড নিয়ে আসে, আর ও 6 হাতে 6টা সোর্ড দিয়েও ভাব দেখায়, কিন্তু জোরো তখনই সেখানে পড়ে যায়। জনি, ইয়াসাকো আর এদিকে সানজিও চিন্তিত হয়ে যায়, কিন্তু তখনই সানজিকো চোখা হাতালা ফিশম্যান কারাটে ইউজ করে সানজিকে আরলং পার্কের দেওয়াল থেকে অনেক দূরে বের করে দেয়। চোখা হাতালা বলে এই জোরো কি করবো? আরলং বলে এটা পানিতে ফেলে দাও, আর মজা লাগছে না। হাচি বলে না, এটা ফেয়ার না, আমি ওর সাথে ফাইট করার আগেই হালারপুত মরে গেছে, আমি আমার 6টা সোর্ডের জলবা দেখাতে চাইছিলাম, আর এরা হারিয়ে আমি এর রেপুটেশন নিয়ে নিতাম। হাচি রেগে যায় আর ওর 6 হাত দিয়ে সোর্ড গুলো ঘোরাতে ঘোরাতে একটা টর্নেডো বানায় ফেলে। চোখা হাতালা ফিশম্যানটা হাচিকে থামতে বলে যে তুমি যদি না থামো তাহলে আরলং পার্ক ধ্বংস হয়ে যাবে। হাচি পরে থেমে যায়, তখনই জোরো দাঁড়িয়ে যায় আর বলে 6 সোর্ডের জালওয়ানা, হোয়াট আ লুজার। হাচি বলে তুই মরো নাই? জোরো বলে আমি তোর একটা কথা বলি, খালি এমন একটা লোক আছে যার পিছে আমি পড়ে আছি, আর যতক্ষণ না আমি ওকে না হারাই ততক্ষণ মৃত্যু আমাকে ছুতে পারবে না। এদিকে ভাদাম্মা ওসব দৌড়াইতে থাকে আর ওর পিছে পাউট করা ফিশম্যানটাও থাকে। ওসব তখন বলে এই হালা যদি আমার পিছে দৌড়াতে থাকে তাহলে ও লুফিদের সাথে ফাইট করতে পারবে না, আমি কত স্মার্ট, মেয়েদের মতো ভয় পেয়ে দৌড়ায়ও আমি কত সাহসী কাজ করতেছি। এই ফিশম্যানরা পানিতে হয়তো অনেক কিছু, কিন্তু মাটিতে এরা কচ্ছপের মতো, আমার দৌড়ের সাথে এরা পারবে না। আর ওসব ভেঙ্গাইতে থাকে। তখনই পিছ দিয়ে পাউট মুখলা ফিশম্যান চলে আসে আর বলে তুমি অনেক ফানি, কিন্তু তুমি স্মার্ট না। ওসব ভয় পেয়ে আবার দৌড় দেয়, পাউট করা ফিশম্যান ওর পিছে আবার দৌড় দেয়। অন্যদিকে গেনজো আর নজিকো পানির নিচে এসে লুফির পা যে ফ্লোরে আটকে আছে ওইটা ভাঙার চেষ্টা করে, কিন্তু পানির মধ্যে গেনজোর সর্বোচ্চ দিয়ে হাতুড়ি মারতে পারে না। আর এদিকে এরকমই চলতে থাকলে লুফি আর নিঃশ্বাস নিতে পারবে না, কারণ এখানে কোনো বাতাস নেই। তখনই ওদের একটা আইডিয়া আসে। অন্যদিকে সানজি দাঁড়ায় যায়। গ্রামের লোকরা তো অবাক হয়ে যায় যে সানজি এখনো মরে নাই। অন্যদিকে জোরো, জনি আর ইয়াসাকুয়ের সোরটা দিতে বলে, ওরা ওদের সোর ফিক্কা মারে। আর এদিকে হাচি পছাতে থাকে যে তোর 2 হাত আমার 6 হাতকে কখনোই হারাতে পারবে না। হাচি অ্যাটাকের জন্য এগিয়ে আসে। জোরো, জনি আর ইয়াসাকুয়ের সোর্ডও পেয়ে যায়, আর হাচির 6টা সোর্ডকে ও 3 সোর্ড দিয়ে কোনো রকম ডজ করে এবং হাচিকে আহত করে। গ্রামবাসীরা বলে ওঠে পারফেক্ট সোর্ড স্কিল উইথ পারফেক্ট কনসেন্ট্রেশন। হাচি রেগে যায় আর বলে তুই আমার পরে অ্যাটাকে আর বাঁচবি না।
তুই আমাকে হারাতে পারবি না, আমার কাছে তোর চেয়ে ডাবল সোর্ড আছে। তখনই জোরোর মিহকের কথা, ওর প্রমিসের কথা আর কুইনার কথা মনে পড়ে। জোরো বলে 3 সোর্ড 6 সোর্ড এতে কোনো যায় আসে না। ও বলে তোমার কাছে হয়তো আমার চেয়ে বেশি সোর্ড আছে, কিন্তু আমার সোর্ডের ওজন তোমার চেয়ে বেশি। তখন হাচি ওর নিজের 6টা সোর্ডের ওজন ক্যালকুলেট করে বলে। জোরো বলে আমি এই ওয়েটের কথা বলি নাই। হাচি জোরোকে অ্যাটাক করে এবং ওকে আকাশে উড়িয়ে দেয়। জোরো যখন নিচে নামতে যায় তখন হাচি 6টা সোর্ড ইউজ করে হাতগুলো একদম ঘুরাতে থাকে আর ব্লেডের ফ্যান বানায় ফেলে। এই অবস্থায় জোরো ওইখানে আসলেই জোরো টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু জোরো ওখানে আসতেই সোর্ড ক্ল্যাশ অনেক শব্দ হয় আরো হাচির হাতের আঙ্গুলেও অনেক কাটস বসায় দেয়। হাচি রেগে যায় যে প্রথমে তুমি আমার টেন্টিক্যাল সোর্স ওভারলোডকে ডজ করলে আর তারপর তুমি আমার আঙ্গুলগুলা সুশি শেপের মতো কেটে ফেললে। ইউল পে ফর দ্যাট, আমি তোরে ছিঁড়ে ফেলবো। জোরোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ভিলেজ ডক্টর বলে যে এই অ্যাটাকে হয়তো জোরোর আগের আঘাতটা ওপেন হয়ে গেছে। জোরো বলে যদিও এই আঘাতটা একটা নর্মাল মানুষকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে হারতে পারি না। আর মিহকের কথা মনে করতে থাকে। হাচি আবার রেডি হয়ে যায় আর বলে মরার সময় হয়ে গেছে জোরো। জোরো বলে আমার বডি এখানে হার মানতে পারে না, যদি আমার কখনো মিহককে ফেস করতে হয় তাহলে আমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। আর জোরো ড্রাগন টুইস্টার অ্যাটাক ইউজ করে আর হাচিকে আকাশ উড়িয়ে দেয়, যেখানে হাচি অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং হাচি হেরে যায়। আরলং অবাক হয়ে যায়। অন্যদিকে নামিকে দেখানো হয় যে ওর বাসায় এসে ওর হাতের আঘাতটা ব্যান্ডেজ দিয়ে বাঁধে আর বলে অনেক কাদা হয়ে গেছে, আমাকে যেতে হবে, তারা সবাই আমার জন্য লড়তেছে। হাচি ভেলকার মতো পড়ে থাকে আর তখনই চোখা হাতালা ফিশম্যান জোরোকে মারতে যায় আর ওই টাইমে সানজি এসে আটকায়। এদিকে জোরো আহত অবস্থায় পানিতে যেতে চায় যাতে ও লুফিকে বাঁচাতে পারে, কিন্তু এই অবস্থায় জোরো যদি পানিতে নামে তাহলে ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে আর জোরোর জায়গায় সানজি পানিতে নামে। ফিশম্যান হেসে ওঠে যে ও নিজের ভাগ্য পানিতে ট্রাই করতে চায় আর ফিশম্যানও পানিতে লাফ দেয়। জোরো বলে স্টুপিড, ওরা তো আমাদের সাথে পানিতেই লড়তে চায়, ওখানে ওদের অ্যাডভান্টেজ আছে। সানজি পানির নিচে যেয়ে দেখে যে গেনজো লুফির বুকে পাম্প করতেছে আর লুফির মাথাকে লম্বা করে টেনে পানির উপরে নিয়ে যাওয়া হয়েছে যাতে ও শ্বাস নিতে পারে। অর্থাৎ ওরা লুফিকে ওইখান থেকে সরাতে পারছে না, তাই ওরা এটা করছে। এখন আমাকে শুধু ওই পাথরটা ভাঙতে হবে, তাইলেই সব শেষ। কিন্তু তখন হচ্ছে চোখা হাতারা ফিশম্যান কার্ড ইউজ করে আর সানজির ঘাড়ে মারে। এদিকে আরলং হাসতে থাকে আর এদিকে গেনজো লুফিকে পাম্প করতেই থাকে। আর অন্যদিকে উসবের পিছনে তো ওই পাউট করা ফিশম্যানটা পড়েই আছে। চোখা হাতালা পরে দেখে ফেলে যে গেনজো লুফিকে বাঁচানোর চেষ্টা করতেছে, তো গেনজোকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে সানজি আবার চলে আসে আর ওর চুল ধরে টানে। ফিশম্যান বলে তুই এখনো বেঁচে আছিস। পরে ও নিজের ফিশম্যান কার্ড ইউজ করে নিজের চুল দিয়ে সানজিকে বেঁধে ফেলে আর তারপর একটার পর একটা সানজিকে আন্দাগুন্দা মারতেই থাকে। সানজি পেরে ওঠে না। সানজি মায়ের খেতে খেতে এমন অবস্থা হয়ে যায় যে ও পানিতে আর টিকে থাকতে পারে না। ও দ্রুত সাঁতরে একদম পানির উপর উঠতে যায় যাতে ও শ্বাস নিতে পারে, কিন্তু তখন সেখানে ফিশম্যানটা চলে আসে আর সানজিকে ওখান থেকে বের হতে দেয় না। ও বলে তোমার অনেক ভালো স্ট্যামিনা আছে, তুমি কি আসলে হিউম্যান? ও সানজিকে পচাতে থাকে যে তুমি না একটা মেয়েকে বাঁচানোর জন্য আসছিলে, তোমার মেয়েদের প্রতি ভালোবাসা তোমাকে আজ এই অবস্থায় আনতেছে, তুমি যদি নিজেই না বাঁচো তাহলে ওদেরকে কি বাঁচাবা? তোমার মারার পর আমি জোরো ওই রাবারের বাচ্চা আর লম্বা না কালা ছেলেটারে মারবো, তারপর ওই কোকে আসে ভিলেজে সবাইকে একটা একটা করে মারবো, দেন তোমার গার্লফ্রেন্ড নামিরেও একদম ছিঁড়ে ফেলবো। সানজি রেগে যায় কিন্তু কিছু করতে পারে না। ও সানজিকে জড়ায় ধরে আর বলে দেখি তুমি পানির প্রেসার কিরকম সহ্য করতে পারো, যেখানে সাধারণ মানুষের ইন্টারনাল অর্গান একদম চুরমার হয়ে যাওয়ার কথা। ও সানজিকে একদম পানির নিচে নিয়ে যায় আর সানজির ভিতরের ইন্টারনাল অর্গান গুলা একদম পানির চাপে একদম ক্রাশ হতে থাকে। ওর মুখ দিয়ে রক্ত বের হয়, কিন্তু তারপরও সানজি কিছুটা টিকে থাকে। তো পরে আবার এই জিনিসটা করতে যায়। সানজি তখন ভাবতে থাকে যে ফিশম্যানরা পানির উপরে শ্বাস নেওয়ার জন্য নিজের ফুসফুস ইউজ করে আর পানির ভিতরে ইউজ করে ফুলকা। এর মানে এই ফিশম্যানদের ফুলকাগুলা পানির উপরে ইউজলেস আর পানির নিচে ফুসফুস ইউজলেস। এর মানে এদের ফুলকার ভিতরে যদি আমি বাতাস ভরে দিই তাহলে এরা পানির মধ্যে থাকতে পারবে না। সানজি ওই ফিশম্যানকে জড়ায় ধরে আর ফু দিতে থাকে। ফিশম্যানের অবস্থা খারাপ হয়ে যায় আর সানজি কোন রকম পানির উপরে মাথা বের করে শ্বাস নেয়। সানজি পরে উঠে জোরোকে বলে যে চিন্তা কর না, লুফি অর্ধেক ঠিক আছে। অর্ধেক ঠিক আছে? আমি পরে বুঝাচ্ছি। দেন সানজি ওই ফিশম্যানকে বলে তোর পাশা এখন এখানে নিয়ে আয়, তোর সাথে আমি এখানে ফাইট করব। ফিশম্যান বলে আমি পানিতে থাকি বা মাটিতে থাকি, দুই জায়গায় আমি স্ট্রং। আর ও নিজের শক্তির বড়াই করতে থাকে, কিন্তু এর মাঝে সানজি ওর মুখের মধ্যে লাথি মারে। সানজি চেতে যায় আর ওকে লাথি মারতেই থাকে। ওর পিঠে, কোমরে, বুকে, পায়ে
সব জায়গায় লাথি মারে আর অবশেষে ওর মুখে এমন জোরে লাথি মারে ও আরলং পার্কের বিল্ডিং এর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেয়ে পড়ে আর সানজি জিতে যায়। সানজি বলে যত কিছু হোক সব শেষে এরা হলো ফিশ ফুড, এরা কখনো এটা কুকের সাথে পারবে না। আরলং চেতে যায় আর বলে আমি তোদেরকে এতক্ষণ যা ইচ্ছা তাই করতে দিচ্ছি, কিন্তু এখন আর না। জোরো সানজিকে জিজ্ঞাসা করে যে লুফি অর্ধেক ঠিক আছে মানে কি? সানজি বলে লুফি আপাতত ঠিক আছে, কিন্তু ওকে যদি আমরা আবার পানির উপর আনতে চাই তাহলে আমাকে আবার পানির নিচে যেতে হবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে সহজে আমি হয়তো এখানে যেতে পারবো না। নজিকো অবাক হয়ে বলতে থাকে চমৎকার, আসলে চমৎকার, এই লোকরা আরলং এর বেস্ট দুইটা ফিশম্যানকে হারাইছে। এদিকে গেনজো উপরে উঠে আসে আর বলে আমি আর পারতেছি না। নজিকো বলে তুমি আমার জায়গা নাও, আমি যাচ্ছি। গেনজো লুফিকে দেখে বলে এর চেহারা আগের থেকে একটু ভালো লাগতেছে। নজিকো বলে হ্যাঁ, ও অনেক মুখ দিয়ে পানি বের করছে আর এমনিতে মনে হয় এখন আমাদের একটু আশার কিরণ দেখাচ্ছে, হয়তো আমরা ফ্রি হতে পারবো। এরা অলরেডি আরলং এর বেস্ট দুইটা ফিশম্যানকে হারাই ফেলছে, এরা অনেক চমৎকার লড়েছে। অন্যদিকে পাউট করা ফিশম্যানটা উসবকে এক বাড়িতে হারায় ফেলে আর বলে এই হালারপুত ভালোই আমাকে দৌড়ানি দেওয়াইছে, কিন্তু এরা আমার হারাইতে একটা বাড়িও লাগে নাই। ফিশম্যানটা পরে ফেরত যেতে থাকে, কিন্তু তখন দেখা যায় যে উসব এখনো বেঁচে আছে আর মুচকি হাসতেছে। ও বলে আমার স্পেশাল ক্যাচআপ স্টারটা কাজে লাগছে, বিপদের সময় সস দিয়ে রক্ত বানিয়ে হেরে যাওয়ার অ্যাক্টিং করে আমি বেঁচে গেছি। উসব উঠে যায় আর এই ফিশম্যানরা এই পর্যন্ত কি করেছে সেগুলো সম্পর্কে ভাবতে থাকে। তখন এই ফিশম্যানটা পিছে তাকায় আর উসব আবার শুয়ে পড়ে। উসব ভয় পেতে থাকে আর বলে আমার শরীরে ফেক ব্লাড লেগে আছে, কিন্তু এটাকে আরেকটু রিয়েলিস্টিক বানাতে হবে যেন বোঝা যায় যে আমি বীরত্বের সাথে লড়েছি। ও আবার উঠে যায় এবং ওর গায়ে ময়লা মাখতে থাকে, আমি একটু বেশি পরিষ্কার, আমার সারা শরীরে ময়লা মাখতে হবে। আর ও ভাবতে থাকে যে ও সবার সাথে যখন দেখা হবে তখন ও কি বলবে। ও নিজের হারার এক্সকিউজ দিতে থাকে যে আমি আমার সর্বোচ্চ লড়েছি কিন্তু শেষমেশ আর পারি নাই, এরকম বিভিন্ন এক্সকিউজ। কিন্তু তখনও লুফি, জোরো, সানজি, নামি সবার কথা মনে পড়তে থাকে যে সবাই কিভাবে আসলে লড়ছে, ভয়ে পালিয়ে যাচ্ছে না। ইভেন ওই দুটা সাইড ক্যারেক্টার জনি আর ইয়াসাকো কিভাবে লড়েছে এবং ডিটারমাইন আছে। গ্রামের যে সাধারণ লোকরা তারাও কিভাবে একত্রিত হয়ে গেছে। আর এদিকে আমি এক্সকিউজ বানাচ্ছি যে কিভাবে আমি বীরত্বের সাথে লড়েছি কিন্তু হেরে গেছি, যেখানে আমি কিছুই করি নাই, আমি তেমন কোনো ইনজিউর্ড না, আমি শুধু একটা মিথ্যুক। তখনই ওসব দাঁড়া যায় আর ওখানে সেই ফিশম্যানটাকে থামতে বলে আর ওসব বলে ওইখানে মাছের বাচ্চা। ফিশম্যান বলে তুই এখনো তুই বেঁচে আছিস? ঠোঁটমোটা, আমার এত সহজে মারতে পারবি না। উসব ওর মুখে আবার স্লিংশট দিয়ে মারে, কিন্তু ওতে কোনো লাভ হয় না, উল্টা উসবে মার খায়। উসব রাস্তায় পড়ে থাকে আর ঠোঁটমোটা উসবকে সে লাথি মারতে থাকে। তখন উসব ওর হ্যামার দিয়ে মারে আর ওর মুখের সামনে রাবার ব্যান্ড দিয়ে মারতে যায়। ঠোঁটমোটা ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু চোখ খুলে দেখে ওখানে কেউই নাই। ঠোঁটমোটায় রেগে যায়, হঠাৎ উসব ওর দিয়ে একটা মদের বোতল ফিক্কা মারে। নেক্সট এটাকে ওই মদের বোতল ভেঙে ওই সব মদ ঠোঁটমোটার গায়ে লেগে যায়। ঠোঁটমোটা পরে খেতে খামারে যে পানিগুলো আছে সেগুলো পাউট করে সাক করে। ঠোঁটমোটা পরে একদম পেটমোটা হয়ে যায় আর পানির অনেক বড় একটা ব্লাস্ট ট্র্যাক মারে, যেখানে আশেপাশের সব গাছগুলো ভেঙে যায়। উসব ভয় পেয়ে যায়। ঠোঁটমোটা বলে যে আমার এরকম একটা বাদামের পিছে আমার সময় নষ্ট করা লাগতেছে কেন? ঠোঁটমোটা মেশিন গানের মতো পানি মারতে থাকে। উসব কি করবে কিছুই বুঝে ওঠে না। ঠোঁটমোটা উসবের একদম কাছে চলে আসে আর যখন উসবকে মারতেই যায় তখন উসব বলে অ্যালকোহলকে সহজে আগুন ধরানো যায় আর উসব ফ্লেমিং স্টার মারে, যেখানে ঠোঁটমোটার সারা শরীরে আগুন ধরে যায়। ফিশম্যানটা একদম আগুনে পুড়তে থাকে, ও পানি পানি বলে চিল্লাতে থাকে আর পানির দিকে দৌড় দিয়ে থাকে। আর তখনই উসব দৌড়ে যেয়ে ওর মাথার মধ্যে উসব হ্যামার দিয়ে বাড়ি মারে আর ঠোঁটমোটা পানির উপর পড়ে যায়। ওই ফিশম্যানটা পরে যখন উসবকে গালি দিয়ে উঠতেই যাবে উসব তখনই সাথে সাথে ওর কাছে যে উসব হ্যামার বলতে বলতে ওই ফিশম্যানের মাথায় বাড়ি মারতেই থাকে আর ওর মাথা ভস্কায় ফেলে। উসব ফাইনালি জিতে যায়, ও একটা ফিশম্যানকে হারায় ফেলে। অন্যদিকে নজিকো লুফির বুকে পাম্প করতে থাকে, এটার আশায় যে কখন লুফির সেন্স আসবে, কারণ ওকে এখন ওর সেন্সে আসতেই হবে, নাইলে ওর ফ্রেন্ডসদের একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ এদিকে দেখানো হয় যে জোরো আর সানজি কেউই আরলং এর সাথে পেরে ওঠে না। গ্রামবাসীরা বলে আমরা হয়তো স্বপ্ন দেখতেছি, কিছুক্ষণের জন্য আমরা ভাবছিলাম যে আমাদের হয়তো জিতার চান্স আছে। জনি আর ইয়াসাকো বলে ওই হাঙ্গর মাছটা আসলে কি করলো? ওকে দেখে মনে হচ্ছিল যেন ও খালি পানি ছিটে মারতেছে, কিন্তু তার সাথে সাথেই জোরো আর সানজির অবস্থা একদম টাইট হয়ে গেছে। আরলং বলে আমার তোমাদের ধরাও লাগবে না, তোদের মতো পোকামাকড়া সারা এতটাই ইয়মো যে আমি পানি দিয়ে খেলতে খেলতে তোদের শেষ করে ফেলতে পারি। আরলং এর হাতে অল্প কিছু পানি থাকে আর সেটা ওদের দিকে ফিক্কা মারে আর ওইটুকু পানি যেন ওদের শরীরে বোমের মতো করে ফুটতেছে। ওদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। সানজি বলে এই জন্য এই শার্টটা এই ফিশম্যানদের কিং, এ একদম আলাদা লেভেলের। তখনই ওই জায়গায় নামিও চলে আসে। নামি আরলং বলে চিল্লায় ওঠে। আরলং বলে হে নামি, আমি পোস্টকে পাইরেট গ্রুপদের মজা দেখাচ্ছিলাম, তুমি এখানে কি করতেছো? আর হাসতে থাকে। নামি বলে
আমি এখানে তোমাকে মারতে আসছি। আরলং হাসতে থাকে আর বলে যে তুমি আমাকে মারবা? লাস্ট 8 বছরে আমায় তুমি কতবার মারতে চাইছো, কিন্তু একবারে কি মারতে পারছো? অ্যাসাসিনেশন, খাবারে বিষ মিশানো, স্নিক অ্যাটাকস, কত কিছু, কিন্তু একবারও তুমি আমাকে মারতে পারো নাই। আর তোমার আমি এমনিতেও ছাড়বো না, তুমি আমাদের সার্ভিস দিয়ে যাবা। কিন্তু আমি এতটাও হার্টলেস না, আমি তোমাকে চয়েস দিচ্ছি। এক, আমি এই গ্রামের প্রত্যেকটা লোককে মেরে ফেলবো শুধু তোমাকে ছাড়া, আর তুমি আমাদের জন্য ম্যাপ ড্র করবে। অবশ্যই সেটা যদি তুমি নিজের থেকে আমাদের ক্রুতে না আসো, আর যদি তুমি স্বেচ্ছায় আমাদের ক্রুতে জয়েন করো, তাহলে আমি এই গ্রামের সবগুলো লোককে ছেড়ে দেব। কিন্তু এই পোকামাকড় পাইরেটস গুলোকে আমি ছাড়বো না। এদেরকে মেরে আমি একটা এক্সাম্পল তৈরি করব যে আমার বিরুদ্ধে গেলে কি হয়। এখন চয়েস তোমার, তুমি কি এই প্যাথেটিক পাইরেটসদের সাথে মিলে ফাইট করবে যারা এখানে মরা মরা অবস্থায় পড়ে আছে, না স্বেচ্ছায় আমার সাথে আসবে? গ্রামের লোকরা বলে এটা নামির সাথে ফেয়ার হচ্ছে না। নামি ভাবতে থাকে ও কি করবে। যদিও লুফিদের সাথে ফ্রেন্ডশিপ রাখে এবং ফাইট করে, তাহলে আরলং গ্রামের সবাইকে মেরে ফেলবে। আর যদিও আরলং এর সাথে জয়েন হয়ে যায়, তাও লুফির সব ক্রুরা সবাই মরে যাবে। সকল গ্রামবাসীর জীবন নামির একটা ডিসিশনের উপর নির্ভর করছে। কিন্তু তখনই নামি লুফির কথাগুলো মনে করতে থাকে আর ও লুফির উপর ভরসা করতে চায়। নামি তখন গ্রামবাসীর দিকে তাকিয়ে বলে আমরা আমাদের জীবন দিয়ে লড়াই করব। গ্রামের সব লোকরাও খুশিতে চিল্লায় ওঠে। আরলং বলে তো তোরা তোদের মন বানায় ফেলছিস। এদিকে নজিকো লুফির বুকে পাম্প করতে থাকে আর বলতে থাকে প্লিজ বাঁচো, প্লিজ বাঁচো। তখন লুফি নজিকোর হাত ধরে, আর অন্যদিকে ওর মাথা যেখান থাকে সেখান দিয়ে ওর মুখ থেকে ওর শরীরের ভিতরে যত পানি ছিল সেগুলো সব বের করে, যেন একটা ফাউন্টেন বের হয়ে গেছে। আরলং বলে ওইখানে কি? সানজি বলে অল রাইট, এখন আমাকে শুধু আটকে থাকা পায়ের ফ্লোরটা ভাঙতে হবে। জোরো বলে বুঝতে পারছি। লুফির জ্ঞান ফিরে, আর এদিকে জোরো এবং সানজিও দাঁড়ায় যায়। জোরো বলে 30 সেকেন্ড, এতটুকুই আমি ম্যানেজ করতে পারবো। সানজি বলে এটা যথেষ্ট। সানজি তখনই পানিতে আবার ঝাঁপ দেয়। আরলং ভাবে যে রাবারম্যান কি এখনো বেঁচে আছে। ও যখনই সমুদ্রের দিকে হয় তখন জোরো সেখানে চলে আসে আর ওর গালে একটা স্ক্র্যাচ করে। জোরো বলে ওইখানেই থাক, আমি তোকে এখান থেকে আর এক পাও সরতে দিব না। আরলং বলে ও জোরো, মরার জন্য প্রস্তুত হ। সমুদ্রের ভিতর যারা ডেভিল ফ্রুট পাওয়ার ইউজাররা আছে তারা একটু স্ট্রাগল করো, এনার্জি পাবে না। আর ওর পাওয়ার ইউজ করা তো দূরের কথা, ওই রাবার বাচ্চা অবশ্যই মরবে। আর যদি ও এখনো বেঁচে থাকে তাহলে সেটা ফেয়ার হবে না। গেনজো লুফিকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? লুফি বলে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোমার মাথার ওই ফ্যানটা কই গেল? ওইটা অনেক খুল ছিল। গেনজো চিল্লায় বলে এখন ওটা দেখার বিষয় না, আমাদের আরো বড় সমস্যা পড়ে আছে। তখনই আরলং এর দিকে উসব একটা ডিম ছুঁড়ে মারে। উসব বলে আমি তোমার সাথে আছি জোরো। জনি আর ইয়াসুক বলে বিগ ব্রো উসব এখন বেঁচে আছে, আর সঠিক সময় আসছে। কিন্তু সবাই দেখতে পারে উসব অনেক দূরে থাকে। নামি বলে উসব ঠিক আছে। উসব বলে হে নামি, আমি এই ফিশম্যানদের মধ্যে একটা পাওয়ারফুল ফিশম্যানকে হারাইছি। ওর ঠোঁট এরকম কিছুটা পাউট করে থাকে আর হাসতে থাকে আর বলে ফিশম্যানরা হারানো কোনো ব্যাপারই না। আরলং অবাক হয়ে যায়। উসব ভাবে আরলংকে এখন কোনোভাবে সমুদ্রে যাওয়া থেকে আটকাতে হবে, ওরে এখন খালি ডিস্ট্র্যাক্ট করতে হবে। অন্যদিকে হাঁচি অনেক কষ্টে দাঁড়ায় ওঠে আর বলে আমি তোমার যা ইচ্ছে তাই করতে দিব না। উসব দূর থেকে আরলংকে ডাক দেয় আর বলে হে আরলং, আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে। আরলং উসবের দিকে তাকায়, হাঁচিও উসবের দিকে তাকায় আর একটা রাবার ব্যান্ড নিয়ে টান দেয়। ও রাবার ব্যান্ড টান দিয়ে ছেড়ে দেয় আর ওখানে পড়ে যায়। আর বলে জোরো এখন। নামি বলে তুমি কি করতেছো? জোরো বলে এখন আমার চান্স। আর ও আরলং এর নাক কেটে ফেলতে চায়, কিন্তু ওই নাকের কিছুই হয় না। আরলং বলে ওরে বোকাচোদা, এটা আমার গর্বের নাক আর এটা আনব্রেকেবল। যদি তুমি তোমার ফুল শক্তিতে থাকতে তাহলে হয়তো তুমি হালকা স্ক্র্যাচ বসাতে পারতে। আরলং ওর নাক দিয়ে জোরোর সোর্ড গুলোকে ডিফেন্ড করে। আর এদিকে হাঁচি চোখ বন্ধ করে একদম ভয় পেতে থাকে। হাঁচি একটু চোখ খুলে সারপ্রাইজড হয়ে যায় আর বলে হ্যাঁ, আমি ভাবছিলাম ওই রাবার ব্যান্ডটা আমার মুখে এসে লাগবে। গ্রামের সবাই অবাক হয়ে যায় আর উসবও অবাক হয়ে যায়। আর উসব বলে আমি ওরে এইম করতেছিলাম। নামি বলে কিন্তু তুমি না আরলং বলে ডাক দিছিলে। হাঁচি তখন বলে আমি এখনো শেষ হয় নাই। আর ও সমুদ্রে ঝাঁপ দেয়, জানি ও সানজিকে ধরতে পারে। জোরো ঘাবড়ে যায়। এদিকে আরলং ওর নাক দিয়ে জোরোর বুকে মারে। সানজি লুফির কাছে চলে আসে আর নজিকো দিক দিয়ে দেখে যে সানজির পিছে হাঁচি আসতেছে। তো নজিকো তখন সানজিকে পাস করে সানজির সামনে দাঁড়িয়ে যায় যাতে হাঁচির অ্যাটাক সানজির উপর না পড়ে। এদিকে আরলং ও জোরোকে ধরে ফেলে। আরলং বলে তোর বুকে এত ব্যান্ডেজ কেন? ও জোরোর বুকে থাকা সকল ব্যান্ডেজ গুলো ছিঁড়ে ফেলে আর অনেক রক্ত বেরোতে থাকে। আরলং জোরোর বুকের স্কার দেখে তো একদম ভয় পেয়ে যায়। নামি এবং ভিলেজারদেরও যেন পশম খাড়ায় যায়। এটা সেই স্কার যেটা মিহক দিয়েছিল। আরলং বলে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এখনো বেঁচে আছে। এই হালায় এরকম বডি নিয়ে এখনো কিভাবে বেঁচে আছে? এ কি এখনো মরে যাচ্ছে? আমি কি একটা আহত লোকের সাথে ফাইট করতেছি? যেটাই হোক ওই এখন মরবে, ওই এখন এখানেই মরবে। জোরো তখন হাসতে থাকে আর বলে যে যদি কেউ স্টিল হয়ে
হয়ে থাকে তাহলে তখন তার আহত জায়গাগুলো খুলে যাবে না। আরলং বলে তাই তুমি কি তোমার অবস্থায় অনেক মজা পাচ্ছ? জোরো বলে আমি আমার কথা বলতেছি না, আমি ওই অক্টোপাসের কথা বলতেছি। কি? আর তখন এই সমুদ্রের ভিতরে হাঁচি সকল উন্ডের জায়গাগুলো খুলে যায় আর ওর শরীর দিয়ে রক্ত বেরোতে থাকে। ওরা অল্পের জন্য বেঁচে যায়। সানজি তখনই লুফির পা আটকে থাকা ফ্লোরে লাথি মারে আর ওটা ভেঙে যায়। লুফির বডি তখনই ফোর্সের সাথে উপরে উঠে আসতে থাকে আর ও একদম আকাশে উড়ে যায়। সবাই লুফিকে দেখে, ভিলেজার এবং সবাই লুফিকে দেখে চিল্লায় ওঠে। নামিও লুফি বলে হেসে ওঠে। রাবারের বাচ্চা। লুফি তখন ওর হাত লম্বা করে জোরোকে ধরে। জোরো বুঝে ওঠে না যে ও কি করতেছে আর ও জোরোকে টান দিয়ে আকাশে উড়ায় দেয় আর জোরোর জায়গায় লুফি চলে যায়। গ্রামের সবাই লুফিকে বোকাচোদা বলে। লুফি ওর মাথা লম্বা করে আরলং এর মাথায় মারে, আরলং এর পেটে লাথি মারে, আবার গাম গাম পিস্তল মারে। লুফি গাম গাম গাটলিং টেকনিক ইউজ করে আর আরলং এর উপর ঘুষি মারতেই থাকে। ঘুষি মারতে মারতে ও পুরো দেওয়ালই ভেঙে ফেলে। আরলং দেওয়াল ছড়িয়ে বলে এতটুকুই? লুফি অ্যাটাকের তেমন কাজ হচ্ছিল না। লুফি বলে আমি শুধু ওয়ার্ম আপ করতেছি। জোরো এদিকে অন্য এক জায়গায় পড়ে থাকে আর লুফি এদিকে ওয়ার্ম আপ করতে থাকে। আরলং বলে তুই কি বুঝোস না, আমি আমার ভাইদের আঘাত পেতে দেখছি, তাই তোর এই ফাইট অনেক আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। উসব এদিকে দূর থেকে চিল্লাতে থাকে লুফি আমি তোমার সাথেই আছি। এদিকে সানজি বলে যে লুফি যদি এখানে হেরে যায় তাহলে আমরা সবাই মরছি। আরলং এদিকে লুফিকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো তোমার আমার মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কি? লুফি বলে না থতমা, গ্রামের লোকরা বুঝে না যে ও কি বলতেছে। আরলং রেগে যায় আর চিল্লায় ওঠে আর বলে স্পিসিস, তুই মানুষ আর আমি ফিশম্যান। আরলং লুফিকে যেন কামড়াতেই যাবে, ও খালি লুফির দিকে কামড় দিতে যায় আর লুফি ডজ করতে থাকে। এক পর্যায়ে আরলং লুফিকে কামড়াতে যায় একটা পিলারে কামড় দেয়। ওসব বলে আরে এ মনে অনেক ব্যথা পাইছে দাঁতে, কিন্তু আরলং ওর দাঁত দিয়ে ওই পিলারটাই ভেঙে ফেলে। সানজিও ভয় পেয়ে যায় যে যদি কামড় দেয় তাহলে শুধু কামড়ের দাগই থাকবে না, তোমার হাড্ডি শুদ্ধ চাবায় খেয়ে ফেলবে। আরলং বলে দেখছো এটাই হলো ফিশম্যানদের পাওয়ার, তোমাদের উপর আমার অনেক করুণা হয় যে তোমরা মানুষরা এতটা শক্তিশালী না, আমরা তোমাদের চেয়ে একদমই আলাদা লেভেলের, তোমাদের চেয়ে আমরা সুপেরিয়র, তাই এটা একদমই নর্মাল যে তোমরা আমাদের সামনে মাথা নিচু করবা। আমি তোমাকে দেখাবো তোমার আমার মধ্যে রিয়েল ডিফারেন্স কি। লুফি বলে শিওর দেখাও আমাকে, কারণ আমি কখনোই তোমার কাছে হারবো না, কারণ আমি কিং অফ দ্য পাইরেট হব। কিং অফ দ্য পাইরেট? বোকার মতো কথা বলো না, কোনোভাবে তোমার মতো পুচকি মানুষ কখনো কিং অফ দ্য পাইরেট হতে পারবে না, তুমি নিজের থোটমা দিয়ে একটা পিলারও ভাঙতে পারো না। লুফি বলে চুপ কর, তুই এতটাও স্ট্রং না, আর এমনি তো দাঁত দিয়ে পাথর ভাঙা কোনো কাজের কাজ না। বোকাচোদা এটা আসল কথা না, সব মানুষ ইউআইমো, তোরা কখনো কিছুই করতে পারবি না। এই বলে আরলং আবার কামড়াতে যায়। লুফি তখন দুইটা সোর্ড নিয়ে নেয় আর বলে আমি আমার ফ্রেন্ডদের ছাড়া কিছুই না। সানজি একটু অবাক হয়ে যায় যে লুফি কি সোর্সম্যান। লুফি আরলংকে আন্দাগুন্দা সোর্ড দিয়ে বাড়ি মারতে থাকে কিন্তু একটাও লাগে না আর ওর সোর্ড গুলো আরলং ভেঙে ফেলে। তখনই লুফি আরলং এর মুখে অনেক জোরে একটা ঘুষি মারে আর আরলং এর দাঁত গুলো ভেঙে যায়। সবাই একদম অবাক হয়ে যায়। লুফি বলে আমি একদমই জানি না একটা সোর্ড কিভাবে চালায়, আমি একটা জঘন্য সেলর, আমি রান্নাও করতে পারি না, বরং আমি মিথ্যাও বলতে পারি না, তাই আমার ফ্রেন্ডরা যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি অনেক আগেই মারা যেতাম। আরলং হাসতে থাকে আর বলে যে তাহলে তুমি মানতেছো যে তুমি কতটা ইউআইমো, তুমি একটা বোকাচোদা হতে পারো কিন্তু তুমি সত্যবাদী, তোমার ক্রুরাই কিরকম ফিল করে তোমার মতো একটা বোকাচোদার সাথে সবসময় চলতে। অবশ্যই হয়তো ওদের সহ্য হয় না, কিন্তু আমি এটা বুঝতেছি না যে ওরা ওদের এরকম বোকাচোদা ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য এত ডেসপারেট কেন। তোমার মতো বোকাচোদা কোনো শিপ বা ক্রু ডিজার্ভ করে না, কারণ তুমি কিছুই করতে পারো না, তুমি আসলে পারোটা কি? লুফি বলে আমি তোমার পাশে লাথি মারতে পারি। সবাই লুফির দিকে ভরসা করে তাকিয়ে থাকে। গ্রামের সবাই চিয়ার করে। আরলং বলে তুই যাই বলিস কোনো কিছু চেঞ্জ হবে না। আরলং এর দাঁত খুলে পড়ে যায় আর নতুন দাঁত গজায়। আরলং বলে আমি একটা শার্ক আর আমার একটার পর একটা দাঁত গজাতেই থাকে, আর প্রতিবারে যখন নতুন দাঁত উঠে সেটা আগের বারের চেয়ে আরো বেশি শক্ত হয়। আরলং ওর দাঁত খুলতে থাকে আর ওর দুই হাতে আরলং এর দাঁত বসায় ফেলে। লুফি বলে ওঠে এটা অনেক জোস। আরলং লুফির উপরে অ্যাটাক করতে থাকে কিন্তু লুফি ডজ করতে থাকে, কিন্তু এক পর্যায়ে আরলং লুফিকে ধরে ফেলে আর ওর হাতে থাকা দাঁত দিয়েও মারতেই থাকে। সবাই একদম ভয় পেয়ে যায় যে লুফি হয়তো এখানেই শেষ, কিন্তু পরে দেখা যায় যে ওইটা আরলং এর একটা ফিশম্যান। লুফি ওইটাকে শিল্ড হিসেবে ইউজ করছে। আরলং তখন আরো চেতে যায় আর বলে তুই আমার আহত ভাইকে শিল্ড হিসেবে কিভাবে ইউজ করতে পারিস? লুফি বলে কি বলতেছো, তুমি তো আমার অ্যাটাক করলে। আরলং বলে ওইখান থেকে আর এক পাও নড়বি না। লুফি বলে এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া, অন্যান্য সবাই তো বুঝতে পারে না যে লুফির কাছে একটা আইডিয়া আসছে। আরলং লুফির উপর অ্যাটাক করতে থাকে আর লুফি ওইখানে দাঁড়ায় কোন রকম ডজ করতে থাকে আর লুফি আরলং এর মুখে অনেক জোরে লাথি মারে। সাথে সাথে আরলং এর মুখ থেকে ওর দাঁত খুলে পড়ে। আরলং উঠে যায় আর বলে তুই কি বুঝোস না আমার দাঁত ভেঙে কোনো লাভ নাই? কিন্তু অন্যান্য সবাই বুঝে ওঠে না যে আসলে লুফি কি করতেছে। লুফি নিজের মুখের আরলং এর দাঁত লাগায় দেয় আর বলে আমার কাছে এখন শার্কের দাঁত আছে। আরলং লুফিকে আবার অ্যাটাক করে। লুফি ব্যথা পায়। আরলং একটার পর একটা অ্যাটাক করতেই থাকে আর লুফি কোনোভাবে ডজ করতে থাকে। আরলং
কামড় দাঁত দিয়ে লুফির কোমরে মারে, লুফি তখন আরলং এর ঘাড়ে কামড় দেয়। দুজনে দুজনকে ছেড়ে দেয়। আরলং বলে, তুই আমার দাঁত ইউজ করতেছ, কিন্তু কোনো লাভ নাই, তোর থতমা এতটা স্ট্রং না, আর যদি তোর থতমা পাওয়ারফুল না হয় তাহলে তোর অ্যাটাকে কোনো লাভই হবে না। আরলং লুফির উপর আবার অ্যাটাক করতে যায়, কিন্তু লুফি ওটা আটকাতে যেয়ে আরলং লুফির বাহুতে কামড় দেয়। সবাই একদম ভয় পেয়ে যায়। আরলং লুফির হাত কামড়ে ছিঁড়েই ফেলবে। লুফি চিল্লাতে থাকে আর আরলং এর মাথা ধরে ফ্লোরে অনেক জোরে বাড়ি মারে। লুফি ফ্রি হয়ে যায়। লুফি পরে উঠে দেখে যে আরলং নাই। ও বলে, আরলং কই গেল? নামি বলে, লুফি সমুদ্রে তাকাও। আর লুফি সমুদ্রে দেখে বলে, আরে দেখো একটা শার্ক। উসব বলে, না ওইটা আরলং। ফিশম্যানরা যখন পানির মধ্যে থাকে তখন ওদের শক্তি আরো বেশি বেড়ে যায়। আর আরলং এখানে পানির ভিতরে ঢুকে স্ট্রং ডাইভ দেওয়ার প্ল্যান করে। আরলং অনেক স্পিডে ডাইভ দেয়। লুফি কোন রকম সেটা ডজ করে। ও আবার অনেক জোরকার ডাইভ দেয়, যেখানে আরলং এর নাক ডাইরেক্ট ফ্লোরে এসে পড়ে, যেখানে পরে ওই ফ্লোরটাই ভেঙে যায়। ও একটার পর একটা ডাইভ দিতেই থাকে। আর লুফি অনেক কষ্টে বাঁচে। সবাই লুফিকে লুকাইতে বলে, কিন্তু লুফি লুকাইতে চায় না। লুফি বলে, আমি ওকে লাথি মারবো আর ওর নাক ভেঙে ফেলবো। লুফি নতুন একটা মুভ ট্রাই করে, ওর আঙ্গুল টেনে বড় করে ফেলে। আর আরলং আগের চোর ডাবল স্পিডে ডাইভ দেয়। লুফি আরলং এর হিট খায়, কিন্তু লুফি আরলং এর মুখ ওর আঙ্গুল দিয়ে আটকে দেয়। আরলং আবার অ্যাটাক করে, আর লুফি ওর আঙ্গুলগুলোকে বড় করে একটা জাল বানায় ফেলে। এতে করে আরলং এর অ্যাটাক থেকে বেঁচে যায়। আর লুফি আরলংকে অনেক জোরে দুই পায়ে একসাথে করে লাথি মারে। এক মুহূর্তে মনে হয় যে আরলং হেরে গেছে, কিন্তু আরলং তখনই ওর চোখটা এমন ভাবে খুলে যে এক্সপ্রেশনে মনে হয় যেন সি কিং তাকায় আছে, যেখানে সি কিং অ্যাটাক করার আগে ওইভাবে তাকায়। নামি বলে, আমি আরলং এর এরকম চোখ কখনো দেখি নাই। আরলং লুফির মাথার চুল ধরে আর লুফিকে গোল গোল ঘুরাতে থাকে, আর লুফিকে দেওয়ালের সাথে বাড়ি মারে। ও লুফিকে আবার অ্যাটাক করতে যেয়ে দেওয়ালের ভিতরেই হাত ঢুকা দেয়। আর ওই দেওয়ালের পিছে রুম থেকে একটা সোর্ড বের করে, যেটা একটা বিশাল বড় স ব্লেড। আরলং লুফিকে আরলং পার্কের উপর দিয়ে স ব্লেড দিয়ে মারতে থাকে, আর লুফি আরলং পার্কের বিল্ডিং এর উপরে উঠতে থাকে। এক পর্যায়ে ওরা আরলং পার্কের টপ ফ্লোরে একটা রুমের ভিতর ঢুকে পড়ে, যেটা সেই রুম থাকে যেখানে নামি ছোটবেলার থেকে ম্যাপ এঁকেছে। আরলং বলে, আর পালানোর কোনো জায়গা নেই, এখানে আমাদের ফাইট সেটেল হবে। আরলং পার্কের একদম টপ ফ্লোরে। লুফি আশেপাশে দেখে বলে, এটা আবার কোন জায়গা? আশেপাশে এত কাগজ কেন? আরলং বলে, এটা যে কোনো নর্মাল রুম না, এটা সেই রুম যেখানে আমি নামিকে দিয়ে আমার সকল সি চার্ট বানিয়েছি। এই এত এত ম্যাপ সব নামির বানানো। এই সব ম্যাপগুলা যে কোনো ট্রেজারের চেয়েও ভ্যালুয়েবল। যেখানে আমরা ফিশম্যান এইসব ম্যাপের মাধ্যমে পুরো সমুদ্রের ডেটা রাখতে পারি, যে কোথায় কি আছে, আর আমরা যে কোনো কিছুর মোকাবেলা করতে পারি। আর নামি ওর কাজে একদমই পারফেক্ট। ও এতটাই অ্যাকুরেট ভাবে ম্যাপগুলো বানায় যেটা কখনোই কারো বানানো সম্ভব না। আর এই জন্য আমি ওই মেয়েটাকে ছাড়বো না। ওর ট্যালেন্ট দিয়ে আমি আমার মাইটি আরলং এম্পায়ার বানাবো। নামি আমার সম্পত্তি, আর তোরা আমার পথের কাটা হচ্ছিস। লুফি বলে, আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না তুই কি বলিস, কারণ নামি আমাদের ন্যাভিগেটর। আরলং বলে, হ্যাঁ তোমাদের এই ছোট্ট পোস্টকে পাইরেট গ্রুপের জন্য এরকম একটা ন্যাভিগেটর নেবা? তোমাদের গ্রুপে গেলে ওর ট্যালেন্ট নষ্ট হবে। নামি যেরকম পারফেক্ট এবং অ্যাকুরেসির সাথে ম্যাপ বানায় সেটা বানানো অলমোস্ট ইম্পসিবল। ওর কাছে একটা গিফট আছে। তখন ওই টেবিল থেকে একটা কলম পড়ে যায়, যেটা অনেক রক্তাক্ত থাকে। লুফি ওই কলমটা দেখে। লুফি বলে, এই কলমে রক্ত লেগে আছে। অন্যদিকে আরলং বলে, আমাকে পুরো বিশ্বে রাজত্ব করার জন্য ওর বানানো সি চার্জ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ও আমার জন্য ম্যাপ বানাতে থাকবে, আর যখন ওর চার্জ গুলা আমাকে পুরো বিশ্বের সমুদ্রের সম্পর্কে নলেজ দিয়ে দিবে, তখন আমাদের ফিশম্যানকে কেউই আটকাতে পারবে না। সবাই আমাদের সামনে মাথা নত করবে। ফার্স্ট স্টেপ হলো এই আইল্যান্ড, তারপর আমরা পুরো ইস্ট ব্লুতে কবজা করব। তুমি কখনোই নামিকে আমার মতো ইউজ করতে পারবে না। তোমার সাথে থেকে ওর ট্যালেন্টের ওয়েস্ট হবে। লুফি আরলং এর শার্ক সোটা ধরে আর ভেঙে ফেলে। লুফি বলে, ওকে ইউজ করবো? শালা মাছের বাচ্চা, তুই ওরে কি মনে করিস? আরলং বলে, ও একটা এক্সেপশনাল ক্রিয়েচার, ওর নর্মাল হিউম্যানের চাইতে অনেক বেশি ট্যালেন্ট আছে। আমি ওকে যা ইচ্ছা তাই দিতে পারি, আর তার বদলে ওকে শুধু আমার জন্য ম্যাপ আঁকতে হবে। এতে করে না আমি আজীবনের জন্য আমার টুল হয়ে থাকবে। এদিকে অন্যান্য সবাই তো বুঝে ওঠে না যে উপরে কি হচ্ছে। অনেকক্ষণ ধরে কোনো শব্দ আসতেছে না। লুফি তখনই নামের টেবিলে লাথি মারে, আর দেওয়াল ভেঙে ওই টেবিলটা আরলং পার্কের বাইরে পড়তে থাকে। সবাই বলে, ওইটা কি? একটা টেবিল। অনেকে স্বস্তি পায় যে আমি হয়তো মনে করছিলাম ওইটা লুফি, কিন্তু এটা মাত্র একটা টেবিল। এদিকে নামি ওই টেবিল পড়া দেখতে থাকে। লুফি এদিক ওদিক লাথি মারতে থাকে, আর ওই রুমে যত রকমের জিনিস আছে, বুক সেলস, চেয়ার থেকে শুরু করে সবকিছু ফেলে দিতে থাকে আর নষ্ট করতে থাকে। আরলং বলে, তুই কি করতেছিস? অন্যান্য সবাই বুঝতে পারে না যে আশেপাশে খেলে জিনিসপাতি পড়তেছে কেন। নামি তাকায় থাকে, আর ওর মনে পড়ে যে ছোটবেলায় আরলং ওকে ওই রুমে কিভাবে নিয়ে এসেছিল, আর ওকে ওর টেবিল দেখিয়ে দিয়েছিল। আরলং লুফিকে আটকাতে যায়,
কিন্তু আটকাতে যে ও নিজেই নামি রাখা ম্যাপগুলো নষ্ট করে ফেলে। লুফি নামি রাখা সেই ম্যাপগুলো লাথি মেরে ফালায় দেয়। আরলং আমার ম্যাপ বলে চিল্লাতে থাকে। নামি এগুলো দেখে ওর পাস্টের কথা মনে পড়তে থাকে, যা আরলং কিভাবে ওকে টর্চার করেছিল। নামি যখন আরলং এর মন মতো ম্যাপগুলো আঁকতো না আর বেলামিরের ছবি আঁকতো, তখন কিভাবে নামিকে আঘাত করতো এবং ওর সামনে বেলামিরের ছবি ছিঁড়ে ফেলতো আর বলতো যে যদি এরকম ছবি আবার আঁকিস তাহলে ভিলেজের ওই লোকরাও মরবে, আর হাসতে থাকে। আরলং লুফির গলা চেপে ধরে আর বলে, হালারপুত, আমার 8 বছরের প্ল্যানিং আর নামিকে দিয়ে করা পরিশ্রম তুই নষ্ট করতেছিস। আর দেখানো হয় নামি ছোটবেলায় এভাবে কাজ করত আর বেলামির আর নজিকোকে মিস করত। লুফি চারপাশে সব দেওয়াল ভাঙতে থাকে। ইয়াসুকো বলে, ও এই ফাইটটা অনেক ইন্টেন্স চলতেছে। আকাশ থেকে ম্যাপস গুলো পড়তে থাকে আর নামি ওগুলো দেখে ওর চোখে কান্না চলে আসে। আরলং এদিকে লুফির ঘাড়ে কামড় দিয়ে দেয়। লুফি আরলং এর নাক ধরে আর লুফি বলে, তুই সবসময় বড়াই করতে থাকস যে তুই মানুষের চেয়ে কতটা সুপিরিয়র এবং তোর এই ম্যাপগুলো কতটা প্রয়োজন, কিন্তু আমি এইসব কিছুই বুঝি না। তবে আমি এখন এতটুকু বুঝছি যে ওকে কিভাবে বাঁচাতে হবে। লুফি স্ট্রাগল করে আর আরলং এর নাক বেঁকে দেয়। আরলং চিল্লাতে থাকে। লুফি তখন বলে যে এই রুমটা নামের জন্য কোন একটা জেলের চেয়ে কম না, আর শুধুমাত্র একভাবে নামে এই জেল থেকে পালাতে পারবে। আমাকে এই জায়গাটাই ধ্বংস করে ফেলতে হবে। লুফি ওর পা লম্বা করে একদম আকাশে নিয়ে যায়। আরলং তখন লুফির উপর শার্ক ড্রিল ইউজ করে অ্যাটাক করতে যায়। আরলং লুফির পেটে কামড় দেয় আর লুফি তখনই ব্যাটেল এক্স ইউজ করে আর আরলং এর উপর লাথি পড়ে আর লুফি আরলংকে সহই পুরা বিল্ডিং এর নিচতলা পর্যন্ত দেওয়াল ভাঙতে ভাঙতে ওকে নিচে ফেলায় দেয়। আরলং ওখানেই নক আউট হয়ে যায়। আরলং পার্কও তখন ভাঙা শুরু করে। সবাই ওখানে তা পালাতে থাকে। জনি নামিকে ওখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু নামি যেতে চায় না আর ও বলে লুফি এখনো ভিতরে আছে। আস্তে আস্তে পুরো আরলং পার্কে ভেঙে যায় আর নামি লুফি বলে চিল্লায়। নিমিষের মধ্যে পুরো জায়গাটা তছনছ হয়ে যায়, কিন্তু নামি তখন ওইখানেই থাকে। এদিকে গেঞ্জো, নজিকো আর সানজি সমুদ্রে থাকে আর অন্যদিকে জোরো ঘুমাতে থাকে। আর তখনই জোরোর মাথায় দেওয়াল ভেঙে পড়ে। সবাই বলে আরলং পার্ক ধ্বংস হয়ে গেছে, না জানে ভিতরে কি হয়েছে, কিন্তু বাইরের থেকে লোকরা বুঝতে পারে না যে আসলে কে জিতছে। সবাই ধ্বংসস্তূপের দিকে তাকায় থাকে। তখনই লুফি সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়ায় ওঠে। সবাই খুশি হয়ে যায়। লুফি কিছুক্ষণ দাঁড়ায় থাকে আর চিল্লায় ওঠে, নামি, নামি, তুমি সবসময় আমার ফ্রেন্ড থাকবা। নামি কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ। সবাই বুঝে ওঠে যে লুফি আসলে জিতে গেছে। সবাই আনন্দে মেতে ওঠে। সানজিও খুশিতে নজিকোকে জড়ায় ধরতে যায়, কিন্তু নজিকো গেঞ্জোকে জড়ায় ধরে। ওরা বিশ্বাসই করতে পারে না এটা কি আসলেই হচ্ছে, এটা কোনো স্বপ্ন না তো। সবাই লুফিকে আকাশে উঠাতে থাকে আর লুফির নাম বলে চিল্লাতে থাকে। এই করতে লুফি আবার ওখান থেকে পড়ে যায় আর নামে এসে লুফিকে লুফির হ্যাট পরায় দেয় আর ওরা একে অপরকে হাই ফাইভ দেয়। ওরা হাসতে থাকে, কিন্তু তখন সেখানে ইঁদুর মেরিনটা চলে আসে আর হাসতে থাকে আর বলে, আমি এখানে পুরো ফাইটটাই দেখলাম, ভালো কাজ করছো। হয়তো এই ফিশম্যান গুলাকে তোমরা কাকতালীয় ভাবে হারাই দিছো, তবে এখন যেহেতু আরলং হেরে গেছে তাই আমি সেই সব মানি নিয়ে নিব যেটা আমার আরলংকে দেওয়ার কথা। ইভেন আরলং পার্কের যত ট্রেজার আছে সেগুলাও। এই যখন বলতে থাকে তখন জোরো এসে ওটা ধরে আর ওরা আন্দাগুন্দা মারতে থাকে। জোরো একদম ভত্তা বানায় দেয়। নামি ও ইঁদুর অফিসারের কাছে আসে আর বলে এটা নজিকোকে শুট করার জন্য এবং বেলেমিরের কমলার বাগানটা নষ্ট করার জন্য। এই বলে ওকে অনেক জোরে ওর লাঠি দিয়ে মারে। নামি ওর মোজ ধরে টান দেয় আর বলে, তোমাদের কাজ এখন এই মরাধরা ফিশম্যানদের এখান থেকে নিয়ে যাওয়া আর গোসা টাউনকে নতুন করে রিবিল্ড করা। আর আরলং এর যেসব মানি আর ট্রেজার গুলো ছিল সেগুলা এই ভিলেজেই থাকবে, সেটা এই ভিলেজারদের মানি। এবং লাস্ট কথা, আমার মানি ফেরত দে। ইঁদুর অফিসার প্রমিস করে যে আমি সবকিছু ফেরত দিয়ে দিব। ও সেখান থেকে পরে পালায় যায় আর বলে, আমি তোদের দেখে নিব পাইরেটস। লুফি তোদের ক্যাপ্টেন না, এখন থেকে সতর্ক হয়ে যা রাবারের বাচ্চা, কারণ তুই আমাকে রাগাইছোস, তুই পস্তাবি, খালি দেখতে থাক। সানজি বলে, বড় কিছু কি হবে? লুফি বলে, ওই কেন জানে যে আমি কি মতো পাইরেট হব। জোরো বলে, ওই এটা কয় নাই। গ্রামের সব লোকরা বলে যে চলো সবাই আমাদের এই আইল্যান্ডের সবাইকে বলতে হবে যে এই জায়গায় আসলে আজকে কি হয়েছে। সবাই খুশিতে দৌড় দেয়। গেঞ্জো বলে যে আমাদের আইল্যান্ড যে পাইরেটসদের দ্বারাই ফ্রি হবে এটা ভাবতেও অবাক লাগে। ওরা বলে যে বেলামিরের আত্মা ফাইনালি শান্তি পাবে। অন্যদিকে ব্রাঞ্চ 16 এর মেইন বেসকে দেখানো হয়, যেখানে ইঁদুর মেরিন অফিসার হেডকোয়ার্টারে ফোন দেয় আর বলে, আমার একটা রিকোয়েস্ট আছে। একটা পাইরেট আছে যে স্ট্র হেড পরে, ওর নাম হলো লুফি। আমি এখানে ডিক্লেয়ার করতেছি যে এ এবং এর ক্রু গভর্নমেন্টের দুশ্মন। এই হালা ইনভিনসিবল ফিশম্যান পাইরেট আরলংকে ওর হোম বেসের মধ্যে ধ্বংস করে ফেলছে। তাই এখনই এই গ্রুপের ক্যাপ্টেন স্ট্র হেড লুফির উপর একটা বড় বাউন্টি দেওয়ার ব্যবস্থা করো। আমি এখনই ছবি পাঠাচ্ছি। যে ছবি রিসিভ করে সে ছবি দেখে একটু মুখ ভেচকি দেয়। ইঁদুর অফিসার ওর সোলজারের উপর চিল্লাতে থাকে যে এর চেয়ে ভালো ছবি পালি না। আর অপর সাইড থেকে বলে যে ঠিক
ঠিক আছে, একটা কুইক ভেরিফিকেশনের পরে আমি অ্যাপ্রুভালের জন্য পাঠাই দেব। ইঁদুর অফিসার বলে, ভালো, ভুলো না এ একটা ওয়ান্টেড পাইরেট, ডেড অর অ্যালাইভ। আমি এর চেহারা এবং পোস্টার পুরো পৃথিবীর মধ্যে চাই। এদিকে সবাই খুশিতে চিল্লায় চিল্লায় বলতে থাকে যে আরলং পার্ক আর নেই, আমরা ফ্রি। পুরো গ্রামে একটা উৎসব মেতে ওঠে, যেরকমটা স্বাধীনতা পাওয়ার পর মানুষ আনন্দ উৎসাহে লাফাতে থাকে, সবাই নাচতে থাকে। এদিকে ওই পুস্কি ছেলেরা যার বাপ মরে গেছিল সেই নজিকোকে এসে বলে যে নজিকো, তুমি কি দেখছো আরলং পার্ক এখন ধ্বংস হয়ে গেছে, আমরা এখন ফ্রি। আমি শুনছি যে আরলংকে হারাইছে সে এখন আমাদের গ্রামেই আছে, অবশ্যই সে অনেক অসাম হবে। তুমি কি দেখছো সে কই আছে? নজিকো বলে, ও ওই দিকে। ও বলে, কোথায়? ওই যে যে স্ট্র হেড পরে আছে। আর এদিকে থেকে লুফি খাপুস খুপুস খেয়ে যাচ্ছে, ওর গলায় খাবার আটকে যায়, তাও ও খেতে থাকে। পুস্কি ছাড়া বলে যে তুমি কি শিওর এটাই ও? ওরা দেখে একটু বোধে বোধে লাগতেছে। নজিকো বলে, বিশ্বাস করতে কঠিন হলেও এটাই ও। অন্যদিকে যে ডাক্তাররা থাকে সে জোরো ট্রিটমেন্ট করতে থাকে, সে জোরোর বুকে সেলাই করতে থাকে এবং জোরো ব্যথায় চিল্লায় উঠতে থাকে। ডাক্তার বলে, বোকাচোদারা, এরকম ব্যথা পাওয়ার পর কেন ট্রিটমেন্ট করো না? তোমাদের শিপে কোনো ডাক্তার নাই? লুফি বলে, ডাক্তার কখনো ভাবি নাই, ভালো আইডিয়া, কিন্তু আমাদের আগে একটা মিউজিশিয়ান লাগবে, তাই না? জোরো বলে, কেন? লুফি বলে, কারণ পাইরেটসরা গান গাইতে ভালোবাসে। জোরো বলে, ঠিক আছে, কিন্তু এটা ফার্স্টে কেন? লুফি পরে ডাক্তারকে জিজ্ঞেস করে, রে ডাক্তার, নামি কই? আমি ওর অনেকক্ষণ ধরে দেখতেছি না। ডাক্তার বলে, ও যদি গ্রামে না থাকে তাহলে একটাই জায়গা আছে যেখানে ও যাবে। তখনই দেখানো হয় নামিকে, যে বেলেমিরের কবরের সামনে বসে আছে। গেনজো আর নজিকো তখন ওখানে আসে। তুমি এখানে এখনো কি করতেছো? তোমার ফ্রেন্ডরা তোমার জন্য ওয়েট করতেছে। তখন নামি নজিকো এবং গেনজোকে জিজ্ঞাসা করে যে বেলেমির যদি এখনো বেঁচে থাকতো এবং আমি যদি একটা পাইরেট হতে যেতাম, তাহলে তোমাদের কি মনে হয় বেলেমির আমাকে এটা করতে দিত? গেনজো বলে, পাইরেট? অবশ্যই সে তার মেয়েকে জঘন্য পাইরেটদের সাথে যেতে দিত না। নজিকো বলে, হ্যাঁ, তোমাকে যেতে দিত না, কিন্তু সে যদি নাও বলতো তাহলে ওকে তুমি থামতে? নামি জিব্বা দেখায় বলে, দ্যাটস রাইট, আমি মানতাম না। গেনজো পরে হাসতে থাকে, কারণ বেলেমিরকেও কখনো কেউ আটকাতে পারেনি আর তোমাকেও কেউ আটকাতে পারবে না। তোমার জীবন যেভাবে কাটাতে ইচ্ছা করে তুমি সেভাবেই কাটাও। এদিকে পুরো গ্রামে উৎসব চলতেই থাকে, যেটা অলরেডি 3 দিন ধরে চলছে। এদিকে জোরো সানজি উৎসব নিয়ে কথা বলতে থাকে আর লুফি এসে খাবার খুঁজতে থাকে। সানজি পরে মেয়েদের সাথে পার্টি করতে যায় আর এদিকে উসব নিজের বড়াই করতে থাকে যে আমি হলাম ক্যাপ্টেন উসব আর আমি ফিশম্যানদের সব থেকে স্ট্রংগেস্ট ফিশম্যানদের একজনকে হারাইছি। এদিকে নজিকো ওই পুস্কি ছাড়াকে বলে যে আমি তো মনে করছিলাম তুমি দুঃখী থাকবে যে এই সব কিছু আমার বাপ মরার আগে হইলো না কেন। পুস্কি ছেলে বলে যে আমি এটা সম্পর্কে একবার ভাবছিলাম, কিন্তু আমি এখন আমার ফিউচারের কথা ভাবতেছি। আমাদেরকে এই স্ট্র হ্যাটরা বাঁচাইছে, কিন্তু এরপর থেকে আমাদেরকে আমাদের মতোই থাকতে হবে। আমরা অতীত ভুলতে পারবো না। আমরা এখন বাঁচবো কি মরবো, জীবনে সাকসেস হবো না ফেল হবো, সবকিছু আমাদের ডিসিশনের উপরে। অতীতের সম্পর্কে কথা বলে আমাদের কোনো প্রোগ্রেস হবে না। আমি এরকমটাই ভাবতেছি। নজিকো পুস্কি বলার গাল টানতে থাকে আর বলে যে হঠাৎ করে তুমি যদি ম্যাচিওর হতে থাকো তাহলে কোনো মজা নাই। আর ওরা একে অপরের মধ্যে ঝগড়া করতে থাকে। এদিকে নামিকে দেখানো হয় যে ডাক্তারের সামনে খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। এখানে ও নিজের হাতে আরলংয়ে যে ট্যাটুটা ছিল, যেটাকে ও ছুরি দিয়ে ওর হাতে অনেক আঘাত করেছে, সেটা রিমুভ করার চেষ্টা করে, কিন্তু এটা একটা ট্যাটু, এত সহজে তো রিমুভ হবে না। নামি বলে, আমি একদম বোকা ছিলাম, আমি জানতাম এটাকে কখনো মোছা যাবে না। নামি ওর পাস্ট মনে করতে থাকে, যেখানে ও নজিকোর কাছে কাঁদতে থাকে আর বলে আমি চাই না কেউ এই ট্যাটুটা দেখুক। যেখানে পরবর্তীতে নজিকো নিজের হাতেও একটা ট্যাটু করে। নজিকো নামিকে বলে যে এটা একটা ট্যাটু, এখন আমি তোমার মতোই দেখতে, আর হাসতে থাকে। তখন নামি ডাক্তারকে বলে আই থিঙ্ক আমি এখন একটা নতুন ট্যাটু চাই, এরকম একটা ট্যাটু বানায় দাও। এদিকে গেনজো বেলেমিরের কবরের সামনে আসে আর ওর কবরের সামনে ক্রসে মদ ঢালতে থাকে। ও বলে, বেলেমির, তোমার মেয়েরা স্ট্রং ইয়াং ওমেন, তোমার অনেক গর্ব হবে। ওদের দেখে আমার এরকম মনে হয় যেন আমি তোমার সামনে দাঁড়ায় আছি। তখন লুফি খাবারের নাম চিল্লে ওখানে চলে আসে। গেনজো বলে, আস্তে। লুফি বলে, কেউ কি মরে গেছে? গেনজো বলে, হ্যাঁ, অনেক দিন আগে। লুফি সরি বলে আর মাথা নত করে আর নিজের কন্ডোলেন্স জানায়। গেনজো তখন লুফিকে বলে যে আমি জানি না আমি তোমাদের সাথে যাবে এবং একটা পাইরেট হবে, আর এটা অনেক ডেঞ্জারাস, আর আমারও কোনো সমস্যা নেই, কারণ আমি এটাই চাই, কিন্তু যদি তোমাদের মধ্যে ওকে কেউ কষ্ট দেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। লুফি বলে, আমি ওকে হার্ট করবো না। গেনজো বলে, তুমি শিওর? লুফি বলে, আমি শিওর। এদিকে সবাই পার্টি করতে করতেই ঘুমায় যায়। ও সব ঘুমের মধ্যে নিজের বড়াই করতে থাকে। সানজি মেয়েদের নিয়ে ঘুমায়। এদিকে নামি অনেক বড় একটা বস্তা তৈরি করে আর ওটার উপর একটা লেটার দেয়। নামি বেলেমিরের ছবি দেখে আর ওদের স্মৃতি মনে করতে থাকে যে বেলেমির কিভাবে ওদের জন্য মজার মজার খাবার বানাতো, যেখানে ওরা বেলেমিরের সাথে যেই দিনের প্রথম দেখা হয়েছিল সেটার অ্যানিভার্সারি পালন করতো। বেলেমির কিভাবে ওদের দেখাশোনা করতো, কিভাবে ওদের প্রশংসা করতো, কিভাবে নামি ওর স্বপ্নের কথা বলতো এবং বেলেমির ওকে আশ্বাস দিত যে নামি অবশ্যই ওর স্বপ্ন পূরণ করবে। নামির যেন মনে হয় বেলেমিরের
আত্মা নামিকে দেখছে। নামি বেলমেরকে বলে যে 8 বছর হয়ে গেছে আর আমরা এখন ফাইনালি ফ্রি। যেরকমটা তুমি আমাদের ছোটবেলায় বলতে, সাহসী হও এবং হাসো, তাহলে কখনোই তোমাদের কেউ আটকাতে পারবে না। আর্লং এখন আর নেই আর সবাই এখন অনেক হ্যাপি এবং ফ্রি। আর আমি এখন ফাইনালি এই আইল্যান্ডটা ছাড়বো। কিন্তু চিন্তা করো না, আমি ঠিকই থাকবো। আমি তোমার মতো ভালো এবং স্ট্রং লোকদের সাথে যাচ্ছি। আর এখন শুধু আমার কাছে এই ম্যাপটাই আছে যা আমাকে আমার আগের কথা মনে করায়। কিন্তু তা এখন কোনো যায় আসে না, কারণ এখন আমি আবার নতুন করে শুরু করব। আর আমি প্রতিটা যেই ম্যাপই আঁকি সেটা আমার জন্যই হবে। আর আমি এখন এই পুরো ওয়ার্ল্ডটা আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরবো। তুমি জানো এটাই আমি সবসময় যেতাম। এনিওয়ে, আমি শুধু গুড বাই বলতে যাচ্ছি, কারণ আমি জানি না যে আমি আবার ফেরত আসবো কিনা। নামি ওর চোখের কান্না মুছে আর দরজা দিয়ে বের হতে যায়। তখনই কে যেন নামিকে ওর পিঠে ধাক্কা মারে। নামি পিছে ঘুরে দেখে কেউ নাই। এ থেকেও মনে করে যেন বেলমেরের অ্যাপ্রুভালও পেয়ে গেছে আর স্মাইল করতে থাকে। এদিকে লুফি এবং ওর ক্রুরা গোয়িং ম্যারিতে যত রকমের জিনিস দরকার সকল সামুদ্রিক জাহাজে লোড করে। ওসব বেলা আমরা এই আইল্যান্ডে অল্প কয়েকদিনই ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না জানি আমরা কত বছর ধরে এখানে আছি। এদিকে জনি আর ইয়াসাকো লুফির ক্রুদের থ্যাঙ্কস জানায় আর বলে এখন আমাদের রেগুলার বাউন্টি হান্টারের জবে যেতে হবে। তো এখানে গুড বাই তাহলে। আই হোপ আমাদের আবার কখনো দেখা হবে। লুফির ক্রুরাও বিদায় জানায়। ওসব বলে তাহলে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু সানজি বলে না, আমরা এখনো যেতে পারি না, নামি এখনো আসে নাই। জোরো তখন বলে হয়তো এখন নামি আর আসবে না। উসব বলে নামি হয়তো নাও আসতে পারে। আফটার অল নামির সব লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন ওর পাইলট হওয়ার দরকারও নাই। হয়তো নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এখানে থাকতে যাবে। সানজি বলে আমার কি তাইলে, নামি ছাড়া আমার তোমাদের সাথে 98.72% চান্স আছে তোমাদের মতো বড়দের সাথে থাকার। গ্রামের অন্যান্য লোকরা বলতে থাকে যে নামি কোথায়। এদিকে নজিকো গেনজোকে বলে যে নামি ওর বাসায় একটা লেটারের সাথে 100 মিলিয়ন বেরি রেখে গেছে। ডাক্তার বলে ওই বেরিগুলো থেকে অল্প কিছু নিবে না, ওই বেরিগুলোর জন্য তো কত বছর ধরে কষ্ট করছে। নজিকো বলে ও আরো চুরি করবে, এটাই ও লেটারে লেখছে। গেনজো বলে ওই মেয়েটা আমাদের থ্যাংক ইউ বলারও চান্স দিতেছে না। তখনই সেখানে নামি চলে আসে। সানজি হা করে চিল্লায় ওঠে। নামি লুফিকে বলে সেট সেল আর দৌড় দেয়। ওরা বুঝতে পারে না যে নামি কি করতেছে। লুফি বলে নামি সেট সেল বলছে, জাহাজ শুরু করো। গেনজো তখনই বুঝে যায় যে নামি আমাদেরকে ওকে থ্যাঙ্কস জানানোর চান্স না দিয়ে চলে যেতে যাচ্ছে। স্ট্র হ্যাটরা গোয়িং মেরে সেট সেল করে আর জাহাজ অলরেডি শুরু হয়ে যায়। গ্রামবাসীরা বলে এই এখনই যাও না, ওরা চলে যাচ্ছে। সবাই বলে অ্যাটলিস্ট আমাদের গুড বাই বলতে দাও। সবাই বলে নামি না, আমাদের সবাইকে তোমাকে ধন্যবাদ জানাতে দাও। সবাই নামিকে ধরতে যায়। সানজি লুফিকে বলে তুমি শিওর যে নামিকে সবার সাথে এভাবে বিদায় জানাতে দিবা? লুফি বলে এটা আমার ডিসিশন না। সবাই নামিকে আটকাতে যায়, কিন্তু নামি সবাইকে ডজ করে আর ফাঁক ফুক দিয়ে সামনে আগাতে থাকে আর কোনোভাবে সবাইকে পার করে লম্বা একটা লাফ দিয়ে গোয়িং ম্যারিতে উঠে পড়ে। নামি ওর গেঞ্জি উপর করে আর দেখা যায় ওর শরীর দিয়ে মানি ব্যাগ এবং পার্সের বৃষ্টি হচ্ছে। অর্থাৎ নামি সবার পকেট মারছে। সবাই দেখে কারো কাছে তার মানি ব্যাগ বা পার্স নাই। নামি মানি ব্যাগ থেকে টাকা বের করে আর ওটাই কিস করে আর সবাইকে থ্যাঙ্কস জানায়। সবাই চেতে যায়। জোরো এবং উসব বলে গ্রেট, ও একটুও বদলায় নাই। সানজি আর লুফি হাসতে থাকে। অন্যদিকে গ্রামবাসীরা নামিকে মিস করবে বলে জানায়। গেনজো লুফিকে চিল্লায় বলে যে আমি যেটা বলছি সেটা মনে রেখো। লুফি বলে অবশ্যই। নামি সবাইকে বিদায় জানায়। নজিকো হাসতে থাকে এবং নামির জন্য দোয়া করে। ডাক্তার পরে গেনজোকে একটা কাগজ দেয় আর বলে এটা দেখো, নামি ওর আগের ট্যাটুর জায়গায় নতুন একটা ট্যাটু বানাইছে, কমলা এবং পিন হুইল, অর্থাৎ গেনজোর মাথার ফ্যানটা, এই দুইটার কম্বিনেশন। নজিকো তখন লক্ষ্য করে যে গেনজো তোমার মাথার ফ্যানটা কই। গেনজো হাসতে থাকে আর বলে যে আমার এটার প্রয়োজন নাই। নামি দূর থেকে বেলমেরের কবর দেখে আর গেনজো মনে করতে থাকে। আর আমাদের দেখানো হয় যে নামি যখন ছোট ছিল তখন গেনজো যখন ওর কাছে আসতো তখন ও অনেক কান্না করে দিত। বেলমের গেনজোকে দূরে থাকতে বলতো, কিন্তু গেনজো নামের স্মাইল দেখতে চেত। বেলমের বলে যে তোমার চেহারা অনেক ভয়ঙ্কর। গেনজো বলে আমি আমার চেহারা তো বদলাতে পারবো না। তখন বলে ও ওয়েট, আমি এই জিনিসটা আমার টুপিতে রাখবো যাতে ও ডিস্ট্রাক্ট হয়ে যায়। নামি গেনজোকে দেখে আর হাসতে থাকে। আর এদিকে আমাদের নামিকেও দেখানো হয় যে হাসতে থাকে এবং গেনজোর মাথার পিনহুইলটা বেলমেরের কবরের পাশে একটা কমলার পাশে থাকে। আর এখানে আমাদের আর্লং পার্ক আর্ক শেষ হয়ে যায়। এই ভিডিওটা বানানোর সময় আমি যখন নামির পাস্ট সম্পর্কে বলছিলাম তখন বেশ কয়েকবার আমার চোখে পানি চলে আসছিল। তাই যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে যারা ওয়ান পিস এখনো দেখেনি তারা ওয়ান পিস স্টার্ট
স্টার্ট করতে পারে। আবারও বলছি, আজকের ভিডিওটা ছিল কমপ্লিট স্টোরি অফ ওয়ান পিস পার্ট 5, যেখানে আরলং পার্ক আর্ক অর্থাৎ এপিসোড 31 থেকে 44 এর স্টোরি। পরের পর্বে আমরা দেখবো লকডাউন আর্ক অর্থাৎ এপিসোড 45 থেকে 53 এর স্টোরি। তো আগের পর্বগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই আগে দেখে নাও, তাহলে তোমরা এই পরের পর্বগুলো রিলেট করতে পারবে। সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর কমেন্টে বলো তোমাদের আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তোমাদের প্রত্যেকটাই কন্টিনিউ করার কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে, তাই অবশ্যই কমেন্ট করো। আর যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনও ক্লিক করো, যাতে করে পরবর্তী ওয়ান পিসের পর্বগুলো বের হওয়ার পর তোমার সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। তো কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।